আসসালামু আলাইকুম। জেনেসিস রেসিডেন্সি ডিপার্টমেন্টের আজকে এমডি স্পেশাল এমডি 2 ক্লাস পেস্টোলজি, হার্মাটোলজি, সাইকিয়াট্রি এবং টক্সিকোলজি। এই ক্লাসে আপনাদের ওয়েলকাম। আমি ডক্টর মনিরুল হক, পিএইচডি রেসিডেন্ট ডিপার্টমেন্ট অফ পেস্টোলজি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। এমসিএস ফরেন মেডিসিনে পাস করেছিলাম এবং এমআরসি বেসিস মেডিকেল। তো আপনাদের সাথে আমার একটা গুরুত্বপূর্ণ টপিক আজকে ডিসকাশন করতে যাচ্ছি। পেস্টোলজি, হার্মাটোলজি, টক্সিকোলজি, সাইকিয়াট্রি, এই টপিকটা নিয়ে। তো আপনারা জানেন যে রেসিডেন্সি পরীক্ষা একটা পুরো একটা অনেক বড় একটা সিলেবাসের পরীক্ষা, এবং যারা মেডিসিন ফ্যাকাল্টি পরীক্ষা দেবে তাদের জন্য একটা অন্যতম ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ফ্যাকাল্টি। এবং পিছনে আমাদের এসবিএ সংযোজন হওয়ার যে এসবিএ সংযোজন হয়েছে রেসিডেন্সি পরীক্ষায়, তো এই এসবিএ কোনো জায়গা হচ্ছে আপনার এই ফ্যাকাল্টি টপিকসগুলো। তো আমরা আজকে যে ফ্যাকাল্টি এর মধ্যে 2 নম্বর যে ক্লাস গ্যাস্ট্রোন্টারোলজি, হেপাটোলজি, সাইকিয়াট্রি, টক্সিকোলজি, এই টপিকস একটু বেশি, যেহেতু আমাদের অনেক কিছু করতে হয়, তো এখানে আসলে ডিপলি পড়া লাগে না। তবে যে সুপারফিশিয়াল জায়গাগুলো আমাদের লাগবে এবং যে ইম্পর্টেন্ট বক্সগুলো, সেই বক্সগুলো ইম্পর্টেন্ট রেসিডেন্সি পরীক্ষা, যে ইম্পর্টেন্ট বক্সগুলো দিয়ে প্রশ্ন আসে সেই বক্সগুলো প্লাস ইম্পর্টেন্ট টপিকসগুলো একটু ডিসকাস করবো ইনশাআল্লাহ। তো আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইজ করি, দেখবো যে আমাদের যে ফ্যাকাল্টি প্রজেক্ট থেকে প্রায় অ্যারাউন্ড 25% কোশ্চেন আসে। যদি 200 কোশ্চেনের পরীক্ষা হয়, অ্যারাউন্ড 50 কোশ্চেন আসবে ফ্যাকাল্টি থেকে। তাদের গুরুত্বপূর্ণ জায়গা ডেফিনেটলি। তো এর মধ্যে থেকে আমরা আজকের টপিকসটা গ্যাস্ট্রোন্টারোলজি, হেপাটোলজি, সাইকিয়াট্রি, টক্সিকোলজি, 4টা চ্যাপ্টার। এর মধ্যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেইন দুইটা, গ্যাস্ট্রোন্টারোলজি এবং হেপাটোলজি। সাইকিয়াট্রি, টক্সিকোলজি কোশ্চেন আসে সেরকম কম, একটা দুইটা আমাদের ডাইরেক্ট। বেশি কোশ্চেন আসবে গ্যাস্ট্রোন্টারোলজি থেকে, হেপাটোলজি থেকে। তবে এই টপিকগুলো বেশি জোর দিব। তো আমরা শুরু ইনশাআল্লাহ গ্যাস্ট্রোন্টারোলজি দিয়ে শুরু করি। সবার কাছে আপনাদের শিখতে ফলো করবেন, শিখে ক্রোনোলজি অনুসারে আমি ক্লাস শুরু শিখে না, সেটা আমি বলে দিব, যেটা শিখে না এটা আপনারা স্ক্রিনশট নেবেন, আপনারা ডিসপ্লে করে নিবেন, সেটা বলে দিব। তো আমরা যদি ডিভিশনাল চ্যাপ্টারগুলো দেখি, প্রতিটা চ্যাপ্টারে এরকম একটা সিনারিও আপনারা দেখতে পাবেন। প্রতিটা চ্যাপ্টারে শুরুতে অ্যানাটমি, দেন ফিজিওলজি, দেন ইনভেস্টিগেশন, সিস্টেম অ্যানালাইসিস, দেন ডিজিজ। এই ক্রোনোলজি অনুসারে আমাদের ডিভিশনাল প্রত্যেকটা চ্যাপ্টার আসলে সাজানো। এখানে প্রতিটা জিনিসই এসিপিএস পার্ট যারা পরীক্ষা অনেক ডিটেইলস করতে হয়, বাট যেহেতু আপনারা রেসিডেন্সি এক্সাম দিবেন, আপনাদের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অল বক্স অফ ডিভিশন। প্রতিটা বক্স একবার হলো মানে চোখে নজর দিবেন আপনি, এবং একবার রিডিং করে যাবেন, কারণ এমন কোনো বক্স নাই যেটা ইম্পর্টেন্ট না। সেই মধ্যে কম বেশি আসে, কিন্তু কোনো বক্স থেকেই কোশ্চেন আসবে সেটা বলতে পারবেন না, কারণ যে কোনো বক্স থেকেই কোশ্চেন করতে পারে। কাজে প্রতিটা বক্স অন্তত একবার হলো চোখে নজর দিবেন, বেশি নজর দিবেন যেগুলো আমরা বলবো, বেশি নজর দিবেন যেগুলো আমরা বলবো। এবং এতগুলো বক্স মুক্ত করা যায় না, মুক্ত করতে যাবেন, এটা স্টোরি করতে স্টোরি। কারণ আমাদের পরীক্ষা হচ্ছে বেশিরভাগ কোশ্চেন এমসিকিউ বেসড, ট্রু অর ফলস। আপনি আইদার এখানে এই বক্সে ছিল নাকি নাই, এটা যদি আপনি বক্সে দেখেন পারবেন, আপনার একটা ভিজুয়াল মেমোরি দিবেন এবং এই কোশ্চেন দেখার সাথে বুঝতে পারবেন আসলে ওই বক্সে ছিল কি ছিল। ঠিক আছে? তো পড়াশোনা একটু বুঝে শুনে পড়বেন, একটু চিন্তা করবেন এটা কেন হলো, এটা কেন হলো, করে পড়লে আমার মনে হয় বক্স বুঝতে লাগে না। বক্স আপনি পরীক্ষায় কোশ্চেন দেখে নিজে বুঝতে পারবেন বক্স ছিল কি ছিল না, সেটা দেখে দেখে ভিজুয়াল মেমোরি তৈরি হতে হবে। তো এই ক্রোনোলজি মধ্যে আমরা অ্যানাটমি, ফিজিওলজি আলাদা ক্লাসে, আমাদের ডিজিজের প্যাথোলজি আলাদা ক্লাসে। তো আমরা এই জিনিসগুলো একটু বেশি জোর দিব না, আমরা জোর দিব বিশেষ করে বক্সগুলোর উপর, প্লাস কিছু ডিজিজের প্যাথোজেনেসিস, ক্লিনিক্যাল ফিচার ইনভেস্টিগেশন এগুলোর উপর। তো সবার প্রথমে গ্যাস্ট্রোন্টারোলজি শুরুতেই আমরা অ্যানাটমি বলছি, অ্যানাটমি ফিজিওলজি আসলে আমাদের সেকেন্ড থেকে কোশ্চেন আসে, অ্যাবডোমিনাল অ্যানাটমি, অ্যাবডোমিনাল ফিজিওলজি, ফিজিওলজি এটা থেকে আলাদা একটা মানে জগৎ আছে, এটা আপনাদের আলাদা ক্লাস হয়। প্রতিটা ফিজিওলজি, ফিজিওলজি আপনার অ্যানাটমি, অ্যাবডোমিনাল বিশাল ক্লাস। তো এগুলো আমরা যাচ্ছি না, যদি আমরা ইনভেস্টিগেশন শুরু করি। গ্যাস্ট্রোন্টারোলজি ইনভেস্টিগেশন কথা শুরু বলতে হয়, সবার প্রথমে যে ইনভেস্টিগেশন তার নাম হচ্ছে এন্ডোস্কোপি অফ দ্য আপার জিআইটি, যেটা খুব ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। গ্যাস্ট্রোন্টারোলজিস্টে মানে গ্যাস্ট্রোন্টারোলজি কোনো ইনভেস্টিগেশন যদি নাও করা থাকে, এন্ডোস্কোপি করা থাকে। এবং গ্যাস্ট্রোন্টারোলজির কাছে একটা ইনভেস্টিগেশন মোটামুটি কমন কিছু এন্ডোস্কোপি। তো এন্ডোস্কোপি এটার অনেক ইন্ডিকেশন আছে, অনেক কনফিগারেশন, অনেক কমপ্লিকেশন, দিস ইজ দ্য বক্স ডিভিশন। এর মধ্যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসলে কনফিগারেশন অফ দ্য এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি অনেক ক্ষেত্রে করতে পারবেন, একটা বিশাল লিস্ট, ইন্ডিকেশন একটা বিশাল লিস্ট, কনফিগারেশন লিস্ট খুবই ছোট, কনফিগারেশন লিস্ট খুবই ছোট। এই কনফিগারেশন মানে আপনি তাদের হাতে এন্ডোস্কোপি করতে পারবেন না। আমরা বলতে পারবো সবারই, মোটামুটি যারা তাদের এন্ডোস্কোপি করতে পারবো, আমাদের জানতে হবে কার মুখে দিয়ে এন্ডোস্কোপটা ইন্ট্রোডিউস করতে হবে, কারণ তার একটা রিস্ক আছে, সেটা মাঝে সময় আছে, ওখানে করতে হবে। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা কনফিগারেশন অফ দ্য এন্ডোস্কোপি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা পেশেন্ট যদি শক থাকে, পেশেন্ট যদি রিসেন্ট কোনো কার্ডিয়াক ইভেন্ট থাকে, পেশেন্ট যদি রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, পেশেন্ট যদি কোনো অ্যাটলান্টিক সেল সাবলাগেশন থাকে, এবং পেশেন্ট যদি কোনো পারফোরেশন সাসপেক্ট থাকে, তাহলে আমরা কনফিগারেশন আমরা এন্ডোস্কোপি করতে পারবো না। এর মধ্যে দেখেন দুটো জায়গায় স্টার মার্ক দেওয়া আছে, দুটো জায়গায় স্টার মার্ক দেওয়া আছে, হচ্ছে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, তো দেখা হচ্ছে অ্যাটলান্টো এক্সিয়াল সাবলাগেশন। এই দুটোকে বলা হয় রিলেটিভ কনফিগারেশনস অফ আপার এন্ডোস্কোপি। এটা আসতে পারে রিলেটিভ কনফিগারেশনস অফ আপার এন্ডোস্কোপি। রিলেটিভ কনফিগারেশন মানে কি? এক্সপেরিয়েন্স হ্যান্ড এন্ডোস্কোপি ক্যান বি সেফটি পারফর্ম। এটা কনফিগারেটেড বাট যদি কেউ এক্সপার্ট হয় এন্ডোস্কোপিতে, সে এই দুটো কন্ডিশন থাকলেও কি এন্ডোস্কোপি সে সেফটি করে আসতে পারবে। তো দিস আর রিলেটিভ কনফিগারেশন, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস এন্ড অ্যাটলান্টো এক্সিয়াল সাবলাগেশন, রিলেটিভ কনফিগারেশনস অফ আপার এন্ডোস্কোপি। ইন্ডিকেশনস এর মধ্যে অনেক ইন্ডিকেশন দেওয়া আছে, মধ্যে লাস্টের যে পয়েন্টটা এটা একটু দেখবেন, থেরাপিউটিক ইন্ডিকেশনস অফ আপার এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি করে আমরা কি কি থেরাপি করতে পারি, কি কি ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু লাস্টে যে পয়েন্টটা সেটা থেরাপি লেখা আছে। এই যে ট্রিটমেন্টগুলো আমরা ডাইরেকশন করতে পারি, কোনো পলিটিক্যাল রিমুভ করতে পারি, অনেক কিছু করা যায়, ভ্যাকসিনেশন করা যায়, গ্যাস্ট্রোস্টোমি করা যায়, স্ট্যাটিং করা যায়, অনেক কিছু, অনেক ধরনের প্রসিডিউর আছে, ডাইরেকশন করা যায়, অনেক কিছু করা যায়। তাহলে হোয়াট আর দ্য থেরাপিউটিক ইন্ডিকেশনস অফ এন্ডোস্কোপি, জাস্ট রিডিং করবেন। ঠিক আছে? দেখেন থেকে এই বক্তব্য সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কনফিগারেশনস অফ আপার এন্ডোস্কোপি। এগুলো ট্রিটমেন্টটা কিভাবে করে পিকচার কোনোস্কোপি, কোনোস্কোপি ক্ষেত্রে ঠিক সেম কনফিগারেশন। এটা লেখা থাকে স্কোর আপার এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি আমরা যে কনফিগারেশনগুলো পড়েছি সেখানে ঠিক সেম, এগুলো আমরা করতে পারবো না। পাশে একটা এক্সট্রা কনফিগারেশন লেখা আছে, হচ্ছে একিউট সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস। একুশ সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস, একুশ সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস একটা মেডিকেল ইমার্জেন্সি। এখানে সিভিয়ার ইমপ্লান্ট থাকে তাদের মিকোজাটা, যেটি মিকোজা সিভিয়ারলি ইমপ্লান্ট থাকে, তখন মিকোজাটা অনেক বেশি ফ্রেজাইল থাকে, তখন এবং তাদের ক্ষেত্রে যখন আমরা কোনোস্কোপি করতে যাবো তখন তাদের যেটা রাপচার হয়ে যাবার, পারফোরেশন হয়ে যাওয়ার চান্স থাকে। যার কারণে একুশ সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস হচ্ছে এটা কনফিগারেশনস অফ কোলোনোস্কোপি। তাহলে কোলোনোস্কোপি করা যাবে না যদি সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস। তখন কি করা যাবে? তখন যদি আমাদের যদি কোলোনোস্কোপি করতে হয় বা আমাদের যদি গাটের মিকোজা দেখতে হয়, তখন আমরা যেটা করতে পারি, ফ্লেক্সিবল সিমোরেসিস করতে পারি, ফ্লেক্সিবল সিমোরেসিস। তাহলে কনফিগারেশনস অফ কোলোনোস্কোপি এখন যে আপার এন্ডোস্কোপি যে কনফিগারেশনগুলো সেগুলো প্লাস একুশ সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস। ERCP একটা প্রসিডিউর, কোরিয়ান প্রফুলার ERCP এটা লাস্টে ওয়ার্ড দেখেন ERCP, সি মানে কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। তাহলে ERCP হচ্ছে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। ঠিক এটার মধ্যে একটা প্রসিডিউর যেটা হচ্ছে MRCP, ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। তো দুইটা প্রসিডিউরের শেষে সিপি আছে, কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। ঠিক আছে? কোলাঞ্জিও এন্ড প্যানক্রিয়াটোগ্রাফি। তো দুইটা প্রসিডিউরের উদ্দেশ্য হচ্ছে আমরা বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট, ঠিক আছে? বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট দেখা হচ্ছে দুটো প্রসিডিউর উদ্দেশ্য। একটা নামে লেখা আছে MR, আরেকটা নামে লেখা আছে ER, মানে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড। তাহলে দুটো দিয়ে আমরা বাইল ডাক্ট প্যানক্রিয়াটিক দেখতে পাই। একটা হচ্ছে বেসিক, এটা করতে হলে আমরা কি এন্ডোস্কোপি করতে হবে, একটা হচ্ছে নন বেসিক প্রসিডিউর। তো দুইটার প্রসিডিউর দিয়ে ইন্ডিকেশন দিয়ে আমরা বাইল ডাক্ট প্যাথোলজি ডিজিজ ডায়াগনোস করতে পারি। বাট ERCP ইজ দি বেসিক প্রসিডিউর, যার কারণে আমরা যখন ডায়াগনস্টিক পারপাসে কোনো যদি আমরা বাইল ডাক্টের কোনো স্টোন টিউমার এগুলো আমরা ডায়াগনোস করতে চাই, তাহলে আমরা প্রেফারড ইন্ডিকেশন এটা MRCP।
ইআরসিপি। আর যদি আমরা ইন্টারভেন্ট করতে চাই, কোনো স্টুডেন্টকে করতে চাই, কোনো স্ট্রিকচার তাকে ডাইরেকশন করতে চাই, তখন আমাদের কাছে ইনভেস্টিগেশন হচ্ছে প্রসিডিউর হচ্ছে ইআরসিপি। তো ইআরসিপি যখন তৈরি হয় তখন ইন্টারভেন্ট শুরু হয়, তখন আসলে ডায়াগনস্টিক পারপাসে শুরু হয়। বাট যুগের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় এখন এটা থেরাপিউটিক প্রসিডিউর রূপ নিয়েছে। ডায়াগনস্টিক যে প্রসিডিউর দেওয়া আছে, এগুলো আসলে খুব বেশি ডায়াগনস্টিক পারপাস ইআরসিপি খুব বেশি মানে অতটা ইআরসিপি এখন পপুলার না। ইআরসিপি এখন থেরাপিউটিক পারপাসেই পপুলার। তাহলে তারপর যদি পরীক্ষা আসে হঠাৎ ইন্ডিকেশনস অফ ইআরসিপি, ডায়াগনস্টিক এন্ড থেরাপিউটিক দুটোই আমরা দেখাবো। যেহেতু রেজিস্টার বক্সে স্টিল নাও ডায়াগনস্টিক পারপাসগুলো দেওয়া আছে, তাহলে ডায়াগনস্টিক পারপাস, থেরাপিউটিক পারপাস, ডায়াগনস্টিক থেরাপি কিছু না, জাস্ট ওই জায়গার ডিজিজ ডায়াগনোস করার জন্য, থেরাপিউটিক ওই জায়গার ডিজিজ ট্রিটমেন্ট করার জন্য। ওকে, কন্ট্রাডিকশনটা আবার যে এন্ডোস্কোপির মতই, এখানে কিছু কমপ্লিকেশনস হয়। কমপ্লিকেশন যেটা একটা ইনভেসিভ প্রসিডিউর ইয়ারসিপি ডায়াগনোস করতে যে ধরনের কমপ্লিকেশনগুলো হতে পারে, ঠিক একই কমপ্লিকেশনগুলো আমার ইয়ারসিপি গুলো হতে পারে। পাশাপাশি এখানে যেহেতু আপনি বাইরে যাচ্ছেন, প্যানক্রিয়াটিক কাটতে যাচ্ছেন, একটা প্রসিডিউর করতেছেন, তাহলে এখানে বিলিয়ারি কিছু কমপ্লিকেশন হতে পারে, আবার প্যানক্রিয়াটিক কিছু কমপ্লিকেশন হতে পারে। তাহলে ওটা তো বিলিয়ারি কমপ্লিকেশনস অফ ইয়ারসিপি, ওটা তো প্যানক্রিয়াটিক কমপ্লিকেশনস অফ ইয়ারসিপি। তো বিলিয়ারি কাটিং হতে পারে, বিলিয়ারি কিঞ্জু হতে পারে, ব্লিডিং হতে পারে, তারপরে কোলেস্ট্রল হয়ে যেতে পারে, তারপরে প্যানক্রিয়াটিক হতে পারে, সিরোসিস হতে পারে। এর মধ্যে কমনেস্ট কমপ্লিকেশন হচ্ছে প্যানক্রিয়াটিস। কমনেস্ট কমপ্লিকেশনস অফ ইয়ারসিপি হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটিস। তাহলে ইয়ারসিপির অনেকগুলো কমপ্লিকেশন আছে, এর মধ্যে কমনেস্ট কমপ্লিকেশন যেটা এসবি আসতে পারে অ্যাকিউট প্যানক্রিয়াটিস। এসবি আসতে পারে ইয়ারসিপি পরে পেটে ব্যথা, ইয়ারসিপি পরে তীব্র পেটে ব্যথা, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? এসবি আসতে পারে। তাহলে ইয়ারসিপি পরে পেটে ব্যথা মানে সবার প্রথমে চিন্তা করতে হবে এটা সবার ফার্স্ট চিন্তা করতে হবে দিস ইজ দ্য কেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটিস, পোস্ট ইয়ারসিপি অ্যাকিউট প্যানক্রিয়াটিস। তাহলে ইয়ারসিপি পরে তীব্র পেটে ব্যথা যদি পরীক্ষা প্রশ্ন করে কোন ইন্ডিকেশনটা করবেন, তখন আমরা উত্তর দিব স্যার লাইফেস, সেরাম লাইফেস। এভাবে আমাদের কোশ্চেনগুলো আসতে পারে, ঠিক আছে? তাহলে ইয়ারসিপি একটা গুরুত্বপূর্ণ একটা প্রসিডিউর, আমাদের এই জিনিসগুলো জানতে হবে। টেস্ট ফর জি ফাংশন, এটা আমাদের শিখে দেওয়া আছে ডিভিশন এই বক্স আছে। টেস্ট ফর জি ফাংশন, জি ফাংশন দেখার জন্য অনেকগুলো টেস্ট নাম আছে, এর মধ্যে লাস্টের দুটো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ফাংশন দেখার জন্য টেস্টের নাম কি? ফিকাল ইলাস টেস্ট। সেটা আরেকটা টেস্ট আছে যেটা বলা হয় সিক্রেটিভ স্টিমুলেশন টেস্ট। এটা লিখে রাখেন, সিক্রেটিভ স্টিমুলেশন টেস্ট। তাহলে প্যানক্রিয়াস একটা মিক্স টাইপের গ্ল্যান্ড, এখানে ইভেন্ট পোর্শন আছে, এন্ডোক্রাইন পোর্শন আছে, এটা আমরা সবাই জানি। বাট এক্সোক্রাইন পোর্শন যেটা আমাদের জিএটি খাবার ডাইজেশনের জন্য আমাদের কুইজ আছে, সেটা জানিস সেই এক্সোক্রাইন ফাংশন ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমাদের দুটো ইনভেস্টিগেশন, একটা ফিকাল ইলাস টেস্ট আর হচ্ছে সিক্রেটিভ স্টিমুলেশন টেস্ট। এর মধ্যে সিক্রেটিভ স্টিমুলেশন টেস্ট এটা বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট এখানে কি করা হয়? সিক্রেটিভ ইনজেকশন দিয়ে পেশেন্টের প্যানক্রিয়াটিক জুস কালেক্ট করা হয়। প্যানক্রিয়াটিক জুসের তখন বাইকার্বন দেখা হয়। আমাদের সিক্রেটিভ প্যানক্রিয়াসের হাইড্রোলাইটিক টাইপ সিক্রেশন করে। তো আমরা সিক্রেটিভ ইনজেকশন দেওয়ার পরে তার প্যানক্রিয়াসে যে সিক্রেশন গুলো কালেক্ট করে দেখবো ওখানে কোনো বাইকার্বন কি অবস্থা আছে, বাইকার্বন কি পরিমাণ আছে। যদি একটা নির্দিষ্ট লেভেল থেকে কম থাকে, একটা নির্দিষ্ট লেভেলের থেকে কম থাকে, তখন বুঝতে হবে তার এক্সোক্রাইন ফাংশন ইজ নট ওয়ার্কিং। তো এটা যেটা বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড করা হয় না, এটা খুব বেসিক করা হয়, কারণ প্যানক্রিয়াটিক জুস কালেক্ট করা ইজি না। মিউকোজাল ইনফ্লামেশন, ঠিক আছে? মিউকোজাল ইনফ্লামেশন বা পারমিবিলিটি, এটা দেখার জন্য আমাদের দুটো টেস্ট ফিকাল কমপ্লিটলি আর হচ্ছে ল্যাক্টোপেরি। তাহলে জিআইটির মিউকোজা, ঠিক আছে? জিআইটির মিউকোজার ইনফ্লামেশন দেখার জন্য, ঠিক আছে? মিউকোজাতে কোনো ইনফ্লামেশন আছে কিনা সেটা দেখার জন্য আমাদের দুটো টেস্ট ফিকাল কমপ্লিটলি আর অথবা ল্যাক্টোপেরি। তাহলে জিআইটি ইনফ্লামেশন হয়, এরকম রোগের নাম হচ্ছে আইবিডি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ। তাহলে এটা করা হয় কাদের ক্ষেত্রে? আইবিডি ডায়াগনোস করার জন্য, ঠিক আছে? আইবিডি স্ক্রিনিং পারপাস করা হয় এবং আইবিডি ফলো আপ পারপাস করা হয়। তো দুটো পারপাস বললাম, একটা হচ্ছে আইবিডি পেশেন্ট স্ক্রিনিং করার জন্য, আমি 1000 জন মানুষের কতজন আইবিডি আছে সেটা স্ক্রিনিং পারপাস স্ক্রিনিং করতে চাই, কতজনের জিআইটি ইনফ্লামেশন আছে আমরা স্ক্রিনিং করতে চাই, তাহলে আমাদের টেস্ট অফ চয়েস হচ্ছে ফিকাল ট্যাবলেট। এবং কোন পেশেন্ট যদি আইবিডি ডায়াগনোসিস হয়ে যায়, তার আইবিডি পেশেন্টটাকে ফলো আপ করার জন্য, যেটা আমাদের কাছে ফলো আপ রেগুলার 3 মাস পর 3 মাস পর, তখন তার ট্রিটমেন্ট কোনো চেঞ্জ করা লাগবে কিনা, তার ডিজিজটা কোনো ফেয়ার হলো কিনা, এই জায়গাটা আমাদের দেখার জন্য আমাদের তখন টেস্ট কি? ফিকাল ট্যাবলেট। তার দুটো পারপাস, একটা আইবিডি স্ক্রিনিং পারপাস এন্ড আইবিডি ফলো আপ পারপাস। আমাদের টেস্ট অফ চয়েস ফিকাল ট্যাবলেট, ফিকাল ট্যাবলেট। তাহলে এগুলো থেকে বাকিগুলোর নাম জানতে পারেন, ওইটার জন্য বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? বাকিগুলো নামগুলো দেখতে পারেন। ল্যাকটোজ ল্যাকটোসাইডের টেস্ট, ফ্রুক্টোজ ফ্রুক্টোসাইডের ল্যাকটোজ ইনটলারেন্স করা হয়, ঠিক আছে? ল্যাকটোজ ইনটলারেন্স ডায়াগনোস করার জন্য ল্যাকটোসাইডের টেস্ট, ফ্রুক্টোজ ফ্রুক্টোসাইডের টেস্ট, এবং বাইলের জন্য শেকার টেস্ট এবং সেরাম হাইড্রোক্সি কোলেস্টেরল টেস্ট। তাহলে এই টেস্টগুলোর নামগুলো একটু আমাদের জানতে হবে। সিম্পটমসের মধ্যে সর্বপ্রথম সিম্পটম হচ্ছে ডিসপেপসিয়া, ঠিক আছে? ডিসপেপসিয়া হয় না এমন মানুষ কমই আছে। ডিসপেপসিয়া আমাদের ডিসকমফোর্ট, ব্লটিং, নশিয়া, সবাই মনে হয় এক্সপেরিয়েন্স আছে। এটা আসলে কোনো সমস্যা না, সমস্যা কাদের? যাদের অ্যালার্ম সেল আছে, ঠিক আছে? হোয়াট আর দ্য অ্যালার্ম সেলস অফ ডিসপেপসিয়া, এটার জন্য ইনগ্রিডিয়েন্টস একটা বক্স। অ্যালার্ম সেলস অফ ডিসপেপসিয়া খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দুটো অ্যালার্ম সেল একটা হচ্ছে ডিসপেপসিয়া আর ডায়াবিটিস। আমরা ডিসপেপসিয়া আসছে ফার্স্ট ডিসপেপসিয়া। ডিসপেপসিয়া আমার কাছে পেশেন্ট আসবে, আমাদের স্বাস্থ্য তার অ্যালার্ম সেল, তার এনিমিয়া আছে কিনা, তার ওয়েট লস আছে কিনা, তার ভমিটিং আছে কিনা, হার্ট আছে কিনা, আছে কিনা, কোনো লাম্প আছে কিনা, ডিসপেপসিয়া আছে কিনা, এই অ্যালার্ম সেলগুলো যদি পেশেন্ট থাকে তখন তাদেরকে করতে হবে নেক্সট এন্ডোস্কোপি। তাহলে ডিসপেপসিয়া নিয়ে আমাদের কোনো অ্যালার্ম সেল দেখতে হবে, যদি কোনো অ্যালার্ম সেল থাকে তাহলে আর্জেন্ট এন্ডোস্কোপি করতে হবে। তাহলে ডিসপেপসিয়া উইথ অ্যালার্ম সেল, ইনভেস্টিগেশন অফ চয়েস এন্ডোস্কোপি। অথবা ডিসপেপসিয়া কোনো অ্যালার্ম সেল নাই বাট বয়স বেশি, এলডারলি পেশেন্ট ডিসপেপসিয়া উইথ অ্যালার্ম সেল, তাহলে ইনভেস্টিগেশন কি এন্ডোস্কোপি। তাহলে এজ মোর দ্যান 55 ইয়ার্স অথবা ডিসপেপসিয়া উইথ এজ মোর দ্যান 55 ইয়ার্স অথবা ডিসপেপসিয়া উইথ এনি অ্যালার্ম সেল, ইনভেস্টিগেশন অফ চয়েস যদি এসবিটা আসে পরীক্ষায় আসতে পারে, যদি এসবিটা আসে পরীক্ষায় আসতে হবে কি আর্জেন্ট এন্ডোস্কোপি। বয়স কম হয়, ইয়ং পেশেন্ট ডিসপেপসিয়া নিয়ে আসলে আমাদের কাছে নেক্সট ইনভেস্টিগেশন হবে হেলিকপ্টার পাইলট টেস্ট। তাহলে ইয়ং পেশেন্ট ডিসপেপসিয়া যদি পরীক্ষায় এসবিটা প্রশ্ন করে, হোয়াট ইজ ইনভেস্টিগেশন অফ চয়েস, তাহলে आंसर হবে হেলিকপ্টার পাইলট টেস্ট। তাহলে এখানে তিনটা এসবি আমরা আলোচনা করলাম, ডিসপেপসিয়া উইথ এনি অ্যালার্ম সেল, ইনভেস্টিগেশন এন্ডোস্কোপি। উইথ অ্যালার্ম সেল, এজ মোর দ্যান 55, এজ লেস দ্যান 55, যদি এজ মোর দ্যান 55 হয় তাহলে এন্ডোস্কোপি, এজ লেস দ্যান 55 হলে হেলিকপ্টার পাইলট টেস্ট। ডিসপেজিয়া, ডিসপেজিয়া মানে ডিফিকাল্টি ইন সোয়ালিং, ডিফিকাল্টি এটা অ্যালার্ম সেল। ডিসপেজিয়া যে কোনো ডিসপেজিয়া আপনি গুরুত্ব সহকারে পরীক্ষা করতে হবে। ডিসপেজিয়া একটা খারাপ লক্ষণ, ঠিক আছে? ওই রোগী যদি বলে যায় তার খাবার সময় খাবার আটকে যায়, খাওয়ার সময় খাবার আটকে যায়, এটা আপনাকে গুরুত্ব সহকারে দিতে হবে। যদি রোগী বলে যে খাবার খাওয়ার পরে, খাওয়ার 2 ঘন্টা পরে খাবার রয়ে গেছে মনে হয়, এটা হচ্ছে সাইকোলজিক্যাল, ঠিক আছে? গ্লোবাল সেন্সেস যেটা আমরা বলি, দেখো আমাদের এখানে আমাদের খাবার আটকে যায়, এটা আসলে আমাদের চিন্তা করতে হবে, তারপর প্যাথোলজি আছে। এটা দুজনের হতে পারে, একটা ওরফেঞ্জিয়াল সমস্যা হতে পারে, ইসোফেগাস সমস্যা হতে পারে। তো ওরফেঞ্জিয়াল ডিসপেজিয়া হতে পারে, ইসোফেজিয়াল ডিসপেজিয়া হতে পারে। আমরা এখান থেকে একটা কথা কল করি ওরফেঞ্জিয়াল ডিসপেজিয়া। ওরফেঞ্জিয়াল ডিসপেজিয়াগুলো সাধারণত নিউরোলজিক্যাল হয়, যেমন বালবার পালসি, সিরিয়াল পালসি, মাইস্টিনিয়া গ্রাভিস। তাহলে ডিসপেজিয়া যার সাথে যদি কোনো নিউরোলজিক্যাল সিম্পটম থাকে পেশেন্টের, ওই আপনাদের পেশেন্ট দিলে না জাস্ট পেটের পেশেন্ট অ্যানালাইসিস করবেন, যদি ডিসপেজিয়ার সাথে কোনো নিউরোলজিক্যাল সিম্পটম থাকে, তার টসিস থাকে, তার কোনো ব্লাডিং কন্ডিশন থাকে, তার রোলিং অফ সালাইভা থাকে, ডিজার্টিয়া থাকে, ঠিক আছে? ডিসপেজিয়া থাকে। তো ডিসপেজিয়া উইথ এনি নিউরোলজিক্যাল ফিচার, ডিসপেজিয়া উইথ এনি নিউরোলজিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন মানে ডিটেক্ট ডায়াগনোসিস ওরফেঞ্জিয়াল ডিসপেজিয়া, পজিটিভ বালবার পালসি, সিরিয়াল পালসি, মাইস্টিনিয়া গ্রাভিস। এটা ডায়াগনোস কনফার্ম করার জন্য ভিডিও ফ্লোরোস্কোপি সোয়ালিং অ্যাসেসমেন্ট করতে হবে, ঠিক আছে? মানে ওরফেঞ্জিয়াল ডিসপেজিয়া কিনা আদৌ সেটার জন্য ভিডিও ফ্লোরোস্কোপিক সোয়ালিং অ্যাসেসমেন্ট। ইসোফেজিয়াল ডিসপেজিয়া, ইসোফেজিয়া তিনটা টাইপস আছে, একটা ফিক্সড দেখানো হবে, ইসোফেজিয়াল দেখানো হবে, ডিসপেজিয়াল বাইরে চলে গেছে, এটা আমাদের বইও মানে ডিভিশনও বাইরে চলে গেছে, যেটা এখানে এরকম দেখছি। তাহলে ওই ইসোফেজিয়াল ডিসপেজিয়া কোনো স্ট্রিকচার থাকলে আমি এখানে হতে পারে, এখানে অনেকগুলো কারণ আছে, এটা এমসিকিউ আসে, কোনটা কল ইসোফেজিয়াল স্ট্রিকচার। এটা ইসোফেগাসের লুমেন যদি কোনো সেকশন থাকে, ওয়াল যদি কোনো থাকে, বাইরে কোনো কম্প্রেশন করলে ইসোফেগাস ন্যারো হয়ে যেতে পারে, স্ট্রিকচার হতে পারে, কাভার হতে পারে।
আবার ইসোফেজাইটিস চেঞ্জ আসলে পেপটিক ইসোফেজাইটিস হতে পারে, ক্যান্ডিডিয়াস হতে পারে, ইসোফেজিক হতে পারে। মানে ইসোফেজাইটিস কোনো ইনফ্লামেশন হয়, কোন ইসোফেজাইটিস থাকে তাহলে কি হতে পারে? ডিসফেজিয়া হতে পারে। আর কোন ডিসমোটিলিটি abnormal কোনো ইসোফেজাইটিস কোনো abnormal মুভমেন্ট থাকে, ইসোফেজাইটিস মুভমেন্টের কোঅর্ডিনেশন ইমব্যালেন্স থাকে, তাহলে কি? তাহলে ডিসফেজিয়া হতে পারে। তাহলে ইসোফেজাইটিসের কজগুলো পড়বেন। ইসোফেজাইটিসের কজ এবং এখানে আরেকটা কজ বের করেন, এটা হচ্ছে ড্রাগ ইনডিউসড ইসোফেজাইটিস অথবা পি ইসোফেজাইটিস বলে থাকে। ড্রাগ ইনডিউসড ইসোফেজাইটিস অথবা পি ইসোফেজাইটিস হতে পারে, ক্যান্ডিডিয়াস হতে পারে, ইউসোফেজিক হতে পারে। ঠিক আছে? এগুলো হচ্ছে ইসোফেজাইটিসের কজ। আর ডিসমোটিলিটি হচ্ছে খালি এগুলো আসছে জায়গায়। তাহলে আমরা এই যে ইসোফেজাইটিস, এই ইসোফেজাইটিস গুলো একটু ডিসকাস করি। ইসোফেজাইটিস গুলো মনে রাখবেন, এখানে তাদের পেইন থাকে, অরাইনোফেজিয়া যেটা বলে। ঠিক আছে? পেইনফুল ডিসপেজিয়া বলা হয় অরাইনোফেজিয়া। তো হোয়াট আর দ্য কজেস অফ অরাইনোফেজিয়া যদি আসে তাহলে হবে ইসোফেজাইটিস কজগুলো, পেপটিক ইসোফেজিক ক্যান্ডিডিয়াস ড্রাগস। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে পেইনফুল ডিসপেজিয়া করে। সাথে পেপটিক হয় না, যাদের থাকে ক্যান্ডিডিয়াস কাদের হয় যদি কোনো ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন থাকে, যেমন এসআইভি, স্ট্রোক, কিউজার। ইসোফিল কাদের হয়, ইসোফিল হচ্ছে যাদের মানে যে সকল পেশেন্ট বা যে সকল পেশেন্টরা হচ্ছে কোনো ইসোফিল বাইরের কোনো রোগ থাকে যাদের, যেমন একজিমা, ব্রঙ্কিয়ালিজমা, এগুলোতে ইসোফিল কন্ডিশন থাকে তাদের ইসোফিল ইসোফেজাইটিস হতে পারে। আর হচ্ছে ড্রাগস, কোন কোন ড্রাগস ইসোফেজাইটিস করে ক্যান্সিল আসে। আমি একটু ড্রাগস কজ ইসোফেজাইটিসের নাম লিখে শিখি। কোন কোন ড্রাগস? এক নাম্বার হচ্ছে অ্যানাসাইডস, দুই নাম্বার এটা আসলে যে কোনো ড্রাগস ইসোফেজাইটিস করতে পারে, যে কোনো ড্রাগস পানি কম দিয়ে যে কোনো ট্যাবলেট ইসোফেজাইটিস করতে পারে। বাট আমরা কয়েকটা ড্রাগসের নাম শিখি যেগুলো খুব কমনলি করে। এটা হচ্ছে অ্যানাসাইডস, এটা হচ্ছে বিসফসফোনেট, নাম্বার হচ্ছে টেট্রাসাইক্লিন, 4 নাম্বার ডক্সিসাইক্লিন, 5 নাম্বার পটাশিয়াম কন্টেনিং ড্রাগস। অ্যানাসাইডস, বিসফসফোনেট, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, পটাশিয়াম কন্টেনিং ড্রাগস। তো এই ড্রাগসগুলো এই পাঁচটা এটা আমাদের ডিভিশনে আছে, যেহেতু এই পাঁচটা থেকে আমাদের সিঙ্গেল অপশন থাকতে পারে। তাহলে অ্যানাসাইডস, বিসফসফোনেট, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, পটাশিয়াম কন্টেনিং ড্রাগস। এই ড্রাগগুলো খাওয়ার সময় আপনারা অ্যাডভাইস দেন যে বিসফসফোনেট ফসফেট অ্যাডভাইস যারা ইন্টারনেট যায় খাওয়ার সময় সকালবেলা খাবেন, খাওয়ার সময় পানি খাবেন, হাঁটবেন, শুবেন না, এগুলো হয় ফুড মেডিসিন আসলে এই ক্যালসিয়ামের উপরে একেবারে দেওয়া হয়। আর ডিসমোটিলিটি কারণ ক্যালসিয়াম রিডিউস করব। তাহলে আমরা ডিসপেজিয়া এটা গুরুত্বপূর্ণ সিম্পটমস, এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ অনেক খারাপ অবস্থা, ক্যান্সার টাইপের রোগ আছে। এই যে ডিসপেজিয়া নিয়ে আসলে অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখতে হবে। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওভেনজেল ডিসপেজিয়া কজ আসতে পারে, ইসোফেজিয়াল ডিসপেজিয়া যেমন ডিস্ট্রিক্টসের কজ আসতে পারে, অরাইনোফেজিয়া কজ আসতে পারে, আর ডিসমোটিলিটি আমরা আসতে যায় আর ড্রাগ কজ আসতে পারে। ভমিটিং স্পিচটা আমাদের পরিবেশন দেওয়া আছে, এখান থেকে আসলে সরাসরি আসবে কোন কোন মেটাবলিক কন্ডিশনে ভমিটিং হতে পারে, কোন কোন সিএনএস যেতে পারে ভমিটিং হতে পারে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? মেটাবলিক মানে এন্ডোক্রাইন কোন কোন যেতে হতে পারে, আর সিএনএস মানে ব্রেন নিউরোলজিক্যাল কোন কোন যেতে পারে ভমিটিং হতে পারে, যেমন এনএক্স হতে পারে, আইসিপিএস যে কোনো আইসিপিএস চলে ভমিটিং হয় আমরা জানেন। তারপরে কোনো মাইগ্রেন থাকলে, ঠিক আছে, তখন ভেজিটেবল নিউরন ডিসঅল ভমিটিং হতে পারে। আমরা যে ব্রেন এটা হেমাটোমেসিস এই আমাদের কাছে আমরা কি কি রোগ চিন্তা করব, এই পিকচারে যে রোগগুলো আমরা সেগুলো চিন্তা করব। ঠিক আছে? ফর দ্য কজ অফ হেমাটোমেসিস খুব ইম্পর্টেন্ট আসে 50% পরীক্ষা আসে ফর দ্য কজ অফ হেমাটোমেসিস অর ফর দ্য কজ অফ একুট আবার যে ভবিষ্যতে রক্ত দেয় তার কারণ হচ্ছে এগুলো। ঠিক আছে? এগুলো এর মধ্যে আমরা পার্সেন্টেজ দিকে দেখি, নাম্বার পার্সেন্টেজ হচ্ছে পেপটিক আলসার, এটা আসতে পারে ফর দ্য মোস্ট কমন কজ অফ হেমাটোমেসিস। মোস্ট কমন কজ অফ হেমাটোমেসিস ইজ দ্য পেপটিক আলসার। এছাড়া অনেকগুলো কারণ আছে, যেমন ব্যারিক্স, 2 নম্বর কারণ হচ্ছে গ্যাস্ট্রিকেশন, 3 নম্বর কারণ হচ্ছে ইসোফেজাইটিস, আর 4 নম্বর কারণ হচ্ছে ব্যারিক্স। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কজ অফ একুট আবার যে। ঠিক আছে? পেপটিক আলসার, ইমোশন, ইসোফেজাইটিস, ব্যারিক্স, এছাড়া অনেকগুলো কারণ আছে, এগুলো আপনি এমসিকিউর জন্য দেখে ফেলবেন। ঠিক আছে? মোস্ট অফ এটা দেখবেন। ঠিক আছে? দেখবেন তার পিকচার দেখলে আপনার মনে পড়বে কি আসবে কোশ্চেন আসলে। লোয়ার জিব্রিং ইন্টারেস্টিং কিন্তু বেশি ইম্পর্টেন্ট না। ডায়রিয়া, ক্রনিক ডায়রিয়া, ক্রনিক ডায়রিয়া কোনো চিন্তা নেই, কারণ ডায়রিয়া আসলে আমাদের খুব বেশি মাথা ব্যথা নেই, কারণ ডায়রিয়া আপনি ফ্রুট দিবেন, স্যালাইন দিবেন, ট্রিটমেন্ট করবেন, ব্লাড লাইন বের দিবেন। কিন্তু যেটা ক্রনিক ডায়রিয়া খুব খারাপ, দীর্ঘদিন ধরে ডায়রিয়া। ঠিক আছে? অনেক দিন ধরে ডায়রিয়া। এরকম ক্রনিক ডায়রিয়া কারণ হচ্ছে তিনটা, হচ্ছে ক্রনিক ডায়রিয়া হতে পারে, ম্যালঅ্যাবজর্পশন রিলেটেড হতে পারে, স্মল বাউল রিলেটেড হতে পারে। ঠিক আছে? এর মধ্যে ক্রনিক ডায়রিয়া এবং স্মল বাউল ডায়রিয়া রেপ্রেসিং স্কিন, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? ক্রনিক ডায়রিয়া রেপ্রেসিং হবে, ক্রনিক ডায়রিয়াতে ইউজুয়ালি এর সাথে ব্লাড এবং মিউকাস থাকতে পারে। ঠিক আছে? মিউকাস মানে আম যায়, পেশেন্টকে কোনো প্রশ্ন করে আম যায় কিনা, মানে মিউকাস যায় কিনা। যদি মিউকাস যায় এটা বুঝতে হবে ক্রনিক ডায়রিয়া, এবং এখানে ক্র্যাম্প ফিল লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়। ঠিক আছে? লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়। আর যেটা স্মল বাউল ডায়রিয়া সাধারণত অনেক বেশি অ্যামাউন্টে হয়, ওয়াটারি হয় এবং মিড অ্যাবডোমিনাল পেইন হয়। ঠিক আছে? অ্যারাউন্ড আমলিকাস তার পেইনটা হয়। ঠিক আছে? তাহলে ক্রনিক ডায়রিয়া কিছু কারণ আছে, ক্রনিক যে কোনো রোগের ডায়রিয়া হতে পারে, স্মল বাউল যে কোনো রোগের ডায়রিয়া হতে পারে। ঠিক আছে? আমাদের যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট স্মেল অবজর্পশন। স্মেল অবজর্পশন তিনটা টপিকস। ঠিক আছে? স্মেল অবজর্পশন আমরা জানি, আমরা যে ফিজিক্যাল পড়াশোনা যখন করছিলাম তখন আমাদের জিডিতে প্রথম খাবার ডাইজেশন হয়, দেন অ্যাবজর্পশন হয়। ডাইজেশনের পরে কিছু ইনপ্রাক্ট তৈরি হয়, সেই ইনপ্রাক্টগুলো লুমেন ক্রস করে, মিউকোসা ক্রস করে ব্লাডে যায় এবং বিভিন্ন সার্কুলেশনকে আগে কাজ শুরু করে। এটা হচ্ছে প্রসেস অফ অ্যাবজর্পশন। ঠিক আছে? এই প্রসেস যদি কারো সমস্যা হয় তাহলে হবে কি ম্যাল অ্যাবজর্পশন। সাপোজ আমার ডাইজেশনের কোনো সমস্যা, তাহলে অ্যাবজর্পশন হতে প্রশ্ন আসে, তাহলে ম্যাল অ্যাবজর্পশন আসবে। আমার মিউকোসা কোনো সমস্যা আছে, ঠিক আছে? টিকা দিয়ে বুঝতে পারলে ভালো হবে। তাহলে লুমেনের যদি কোনো সমস্যা থাকে, ঠিক আছে, আমার ডাইজেশনের যদি কোনো হ্যাম্পার হয় তাহলে হবে না। আমার মিউকোসা যদি কোনো সমস্যা থাকে তাহলে অ্যাবজর্পশন হবে না। আমার ফোর্স মিউকোসা এখান থেকে ক্যাপিলারিগুলো আছে, ব্লাড ভেসেলগুলো আছে, এই জায়গায় যদি কোনো সমস্যা থাকে তাহলে কি? তাহলে অ্যাবজর্পশন হবে। তাহলে লুমিনাল হতে পারে, মিউকোসা হতে পারে, ফোর্স মিউকোসা হতে পারে, যে কোনো জায়গায় কি আমার প্রবলেম থাকলে অ্যাবজর্পশন হবে। আমরা ফিজিওলজি পড়ার সময়, আমরা ফিজিওলজি ক্লাসে দেখো দেখছেন, আমরা যে খাবার ডাইজেশন এবং অ্যাবজর্পশনের মধ্যে সবথেকে জটিলতম প্রসেস হচ্ছে ফ্যাট ডাইজেশন। ঠিক আছে? ফ্যাট ডাইজেশন এবং অ্যাবজর্পশন হচ্ছে খুব জটিল, খুব কমপ্লেক্স, যার কারণে কারো যদি ম্যাল অ্যাবজর্পশন হয়, ঠিক আছে, কারো যদি ম্যাল ডাইজেশন হয়, সবার প্রথমে যে খাবারটা এফেক্ট হয় সেটা হচ্ছে ফ্যাট। ঠিক আছে? ফ্যাট ডাইজেশন অ্যাবজর্পশনটা সবার প্রথমে এফেক্ট হয়, যার কারণে পেশেন্টগুলো দেখবেন যে কোনো ম্যাল অ্যাবজর্পশনের পেশেন্টের সবার প্রথমে সিম্পটম হবে অ্যাসিডোরিয়া, মানে স্টুল দিয়ে ফ্যাট যায়। ঠিক আছে? অ্যাসিডোরিয়া, এই অ্যাসিডোরিয়া ইজ দ্য কার্ডিনাল ফিচার্স অফ ম্যাল অ্যাবজর্পশন। অ্যাসিডোরিয়াকে বলা হয় কার্ডিনাল ফিচার্স অফ ম্যাল অ্যাবজর্পশন। এছাড়া আর কি থাকতে পারে, আমরা যেটা বলতে পারি ওয়েট লস হতে পারে। ঠিক আছে? ওয়েট লস হতে পারে, নিউট্রিশন ডেফিসিয়েন্সি হতে পারে, কারণ যেহেতু খেতে পারছেন তাহলে এই সিম্পটমগুলো থাকবে। এই কজ অফ ম্যাল অ্যাবজর্পশন, প্যানক্রিয়াসের কোনো রোগ হয়, প্যানক্রিয়াসের রোগ হলে এনজাইম আসবে না, প্যানক্রিয়াস থেকে এনজাইম আমার গাড়ি যাবে না, এনজাইম না রিলাইজেশন হবে না, বা ইন্টারলুমিনাল ম্যালাইজেশন হবে, ম্যালাইজেশন হবে। আবার এন্টারভিটি, ইন্টারভিটি কোনো এন্টারভিটি থাকে, যে কোনো কারণে কয়েকটা এক্সাম্পল আছে, যে কোনো রোগে, যে কোনো রোগে ম্যালাইজেশন হতে পারে। ঠিক আছে? যে কোনো কারণে যদি আমাদের মিউকোস এন্টারভিটি হয়, ঠিক আছে, কোনো ডিজিজ হয়, তাহলে অ্যাবজর্পশন হবে না। আবার যদি কোনো এই জায়গায় লিম্ফ ইনজেকশন বা লিম্ফিক যদি কোনো অ্যাবনর্মালিটিস থাকে তাহলে অ্যাবজর্পশন হবে না। তাহলে লুমিনাল হতে পারে, মিউকোস হতে পারে, ফোর্স মিউকোস প্রবলেমের কারণে হয় কি অ্যাবজর্পশন হবে না। তাহলে ম্যালাইজেশন এটা কার্ডিনাল সেন্স অ্যাসিডোরিয়া, এটা সিম্পটম হচ্ছে ডায়াগোনিক ডায়রিয়া থাকবে, অ্যাসিডোরিয়া থাকবে, ওয়েট লস, নিউট্রিশন ডেফিসিয়েন্সি, আর কজ হচ্ছে প্যানক্রিয়াটিক হতে পারে, মিউকোস হতে পারে, ফোর্স মিউকোস হতে পারে। দরকার নেই। এটা হচ্ছে ম্যালাইজেশনের পেশেন্টের সিনারিও। এটা ম্যালাইজেশনের পেশেন্ট, তার বডি সকল ধরনের নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থাকে, সকল ধরনের আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন যা আছে সবকিছু তার বডিতে কম থাকে, যার কারণে সে সব নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি নিয়ে আসে। এই পিকচারটা যদি পিকচার আপনি সেটা দেখে দেখেন, এটা খুব কমন, আপনি নিউট্রিশন সেটা কোন ডেফিসিয়েন্সি কি হয়, রুটিন ব্লাড টেস্ট নরমালিটি সিনাল অ্যাবজর্পশন, এক পেশেন্ট যখন অ্যাবজর্পশন হয় তার যখন রুটিন টেস্ট করবেন দেখবেন তার বডি সবই কম হচ্ছে।
যা টেস্ট করবে সেটা দেখবেন কম এনিমিয়া ডব্লিউসি প্লেটলেট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক গ্যাস সবই কিন্তু তারপরে কম শুধু একটা বেশি পেতে পারে প্রথম বিন টাইম কারণ কিন্তু ভিটামিন কে এসেন্স হয় না ভিটামিন কে ডিপেন্ডেন্ট প্রোটিন তার ডেভেলপ হবে তৈরি হবে না এবং তারপরে প্রোটিন প্রথম বিন টাইমটা বেড়ে যেতে পারে causes of constipation ঠিক আছে constipation এর একটা কমন সিম্পটম constipation এর অনেকগুলো কজ আছে কিছু জিআইটি কজ আছে কিছু নন জিআইটি কজ আছে ঠিক আছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কজ নন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কজ পরীক্ষার জন্য নন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কজটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে নন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কজ কোন ড্রাগ কজে কনস্টিপেশন হয় কোন নিউরোলজিক্যাল কজে কনস্টিপেশন হয় কোন মেটাবলিক কজে কনস্টিপেশন হয় এভাবে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে ঠিক আছে কোন ড্রাগ কনস্টিপেশন হয় কোন মেটাবলিক কন্ডিশন কনস্টিপেশন হয় কোন নিউরোলজিক্যাল কন্ডিশনে কনস্টিপেশন হয় দরকার নেই এখানে একটা কোশ্চেন আছে ডিসপেজিয়া কজ দেখেন অনেক মানে সহজ কোশ্চেন হঠাৎ কজ অফ ডিসপেজিয়া এখানে অনেকগুলো ডিসপেজিয়া হতে পারে যেমন সিলোবার পালসি কার্সিনোমা এখানে তো একটা ফান্ডাল হতে পারে ফান্ডাল চিকাস হলে মানে ফান্ডাস ডিফিকাল্ট কার্সিনোমা স্টমাক হয় তাহলে হতে পারে সিস্টেমিক স্পোর্টস হতে পারে এখানে তো হয় লাস্ট ডিসপেজিয়া ডিসপেজিয়া হয় না এখানে অনেকগুলো প্রশ্ন আছে সেটা কোশ্চেন সলভ করবে ঠিক আছে সেটা আছে লাস্ট আছে কোশ্চেন সলভ করবে দিস ইজ একটা মূল বিষয় যত বেশি কোশ্চেন সলভ করবে তত আপনার ব্রেক করবে তত আপনি মনে থাকবে ওই টপিকে যত বেশি কোশ্চেন সলভ করবে ওই টপিক তত বেশি আপনার দেখা হবে তত বেশি আপনার ভিজুয়াল তৈরি হবে তত বেশি আপনি পরীক্ষায় প্রশ্ন অ্যান্সার করতে পারবেন যত কম কোশ্চেন সলভ করবে তত আপনার এটা হবে রেট তৈরি হবে আপনি জিস থেকে যাওয়ার মতো আনসার ঠিক আছে ওরাল আনসারের অনেকগুলো কজ আছে মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কজ হচ্ছে সবথেকে কমন কজ হচ্ছে একটা মানে যেটিতে মানে আপনাদের যারা মেডিকেল পড়েন তার মধ্যে একটা হয় এরকম মানুষ আসলে খুবই কম আর কি হ্যাঁ কেন এটা বেশি হয় কারণ হচ্ছে আমরা মানে স্ট্রেস ঠিক আছে যারা মেডিকেল পড়ে সবাই স্ট্রেস থাকে এন্টারিক লাগে যখন অ্যাপ্রোপ্রিয়েট গুলো আসে তখন দেখবেন অনেকের মধ্যে এরকম হয়ে যায় কারণ হচ্ছে এটা একটা স্ট্রেসফুল কন্ডিশন হয় ঠিক আছে খুবই পেইনফুল হয় তাহলে রিকারেন্ট পেইনফুল ওরাল আনসার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অ্যাপস ঠিক আছে রিকারেন্ট পেইনফুল ওরাল আনসার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অ্যাপস এছাড়া আরো কারণ আছে মধ্যে একটা ইম্পর্টেন্ট দিকের জন্য আমাদের কোন কোন ডার্মাটোলজিক্যাল কন্ডিশনে ওরাল আনসার হয় এটা ডার্মাটোলজি সেক্টর হবে ডার্মাটোলজি কিছু কিছু রোগে দেখবেন আমাদের মেকোজাল ইম্পর্টেন্ট হয় তো যেসব রোগে যেসব ডার্মাটোলজিক্যাল কন্ডিশনে মেকোজাল ইম্পর্টেন্ট হয় ওই সকল কন্ডিশনে ওরাল আনসার হতে পারে symptoms and signs of oral cancer এই বক্সটা 5 স্টেপ এই বক্স থেকে previously MCQ আসছে ঠিক আছে symptoms and signs of oral cancer ঠিক আছে oral cancer symptoms and signs এখানে দেখেন সোয়েটার আনসার উইদাউট প্রেসিডেন্ট এটা পরীক্ষা করে উইথ প্রেসিডেন্ট ঠিক আছে উল্টা করবে তারপর দেখেন দ্যাট ফেজ টু ইভলভ এটা পরীক্ষা করবে দ্যাট ইজি ইভলভ উল্টা দিয়ে ফলস বাড়ি সোয়েটারি রেড প্যাসেজ যাবে হোয়াইট প্যাসেজ বাড়ি ফিক্স লাম্প লিপ নামনেস ইন অ্যাবসেন্স অফ ট্রমা এটা করবে ইন প্রেজেন্স অফ ট্রমা ঠিক আছে ক্রিসমাস সার্ভাইকাল লিম্ফেডেমা তো এই symptoms and signs হচ্ছে oral cancer symptoms and signs তো পরীক্ষা কোশ্চেন আসে ফর symptoms and signs of oral cancer এই বক্সটা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট জার্ট এটা ইম্পর্টেন্ট বুক জার্ট এখানে আমরা একটা হেডলাইন দিছি জার্ট এক্সপেক্টর কি জার্ট ক্লিনিক্যাল চেকিং জার্ট ইনভেস্টিগেশন কি টেকনিক্যাল কমপ্লিকেশন এখানে আপনাদের যেটা বেশি দরকার সেটা রিস্ক ফ্যাক্টর ঠিক আছে রিস্ক ফ্যাক্টর আর হচ্ছে কমপ্লিকেশনস এই দুটো প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসা হবে ঠিক আছে রিস্ক ফ্যাক্টর এবং কমপ্লিকেশন তো রিস্ক ফ্যাক্টর একটা মোস্ট পিকচার আপনাদের বই দেওয়া আছে ঠিক আছে কেউ যদি চকলেট বেশি খায় অ্যালকোহল বেশি খায় কফি বেশি খায় চা বেশি খায় কাজ জেনেটিক্যাল ডিফেক্টিভ ইসোফেজিয়াল ক্লিয়ারেন্স থাকে কাজ হাইড্রোসানিয়া থাকে কাজ আপনার লোয়ার স্পেসিফিক থাকে কাজ ইন্ট্রামিনাল প্রেশার বেশি থাকে বিশেষ করে প্রেগন্যান্সিতে ইন্ট্রামিনাল প্রেশার বাড়ে তো এই সকল কন্ডিশনে আমাদের কি হতে পারে এসিডিক কন্টেন্ট উপর দিকে চলে আসতে পারে এবং দেখতে পারে জার্ট হতে পারে ঠিক আছে জার্ট হতে পারে তাহলে এই হচ্ছে রিস্ক ফ্যাক্টর অফ জার্ট এসিডিক কন্টেন্ট যখন ঠিক আছে জার্টে কি হয় আসলে জার্টে টেস্ট ভিজুয়াল রিফ্লাক্স ধরনের স্টোমাক এবং ইসোফেগাস এই মাসে একটা স্ফিংটার থাকে এটা বলা হয় লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার এটা বলা হয় লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার অন্য কারণে যদি এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা অনেক বেশি লুজ হয়ে যায় রিল্যাক্স হয়ে যায় তাহলে কি হবে এসিডিক কন্টেন্ট উপর দিকে চলে আসবে এবং ডেভেলপ করবে জার্ট ডেভেলপ করবে তাহলে জার্ট হচ্ছে এসিডিক কন্টেন্ট উপর দিকে চলে ঠিক আছে এসিডটা উপর দিকে চলে তো এসিড উপর দিকে চলে আসলে তার কি হবে তার হবে হার্টবার্ন ঠিক আছে যেমন জার্টের একটা গুরুত্বপূর্ণ সিম্পটম হচ্ছে বুঝতে আপনারা হার্টবার্ন হবে ঠিক আছে তাহলে এসিড উপর দিকে চলে আসলে তার হার্টবার্ন হবে রিগার্সিটেশন হবে ফুটে চলে আসতে পারে রিগার্সিটেশন হতে পারে এবং এটা কখন হবে যখন শুয়ে থাকবে যখন ফরওয়ার্ড ব্যান্ডিং হবে এগুলো হচ্ছে সিম্পটমস ঠিক আছে ইনভেস্টিগেশন আমরা কিভাবে কনফার্ম করতে পারি এই জায়গা পিএস পয়েন্ট করতে পারি আচ্ছা ইসোফেজিয়াল পিএস পয়েন্ট ঠিক আছে 24 আওয়ার বা 48 আওয়ার বা 12 আওয়ার যখন যতটা কম করি আমরা ইসোফেজিয়াল পিএস পাবো ইসোফেজিয়াল পিএস পাবো যদি দেখি ইসোফেজিয়াল পিএস কমে গেছে তাহলে ডায়াগনোসিস জার্ট ইজ কনফার্ম এছাড়া জার্টের একটা প্রশ্ন আসতে পারে আপনাদের এসপিতে হোয়াট ইজ ইন্ডিকেশন অফ চয়েস ইন কেস অফ জার্ট তাহলে এখানে বললাম কনফার্মেটরি হচ্ছে পিএস এটা হচ্ছে কনফার্মেটরি আর ইন্ডিকেশন অফ চয়েস যদি বলে ইন্ডিকেশন অফ চয়েস বলে হবে অ্যান্ডস্কোপ তাহলে জার্টের ইন্ডিকেশন অফ চয়েস হচ্ছে অ্যান্ডস্কোপি ডাফার জেটি আর কনফার্মেটরি টেস্ট হচ্ছে 24 আওয়ার পিএস মেজারিং অফ ইসোফেগাস এটা পাশে একটা আসতে পারে হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ চয়েস হোয়াট ইজ দ্য কনফার্মেটরি টেস্ট ট্রিটমেন্ট লাগবে না কমপ্লিকেশন যেখানে অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে একটা হতে পারে যে একটা টিক্স বাজার হতে পারে একটা থেকে ভাইরাস হতে পারে একটা থেকে এনিমিয়া হতে পারে একটা থেকে বল ভিলাস হতে পারে একটা থেকে স্ট্রিক্স ডেভেলপ করতে পারে এগুলো কমপ্লিকেশনের হেডলাইন ঠিক আছে হেডলাইনগুলো একটু দেখে ফেলবেন ঠিক আছে হেডলাইন কি কমপ্লিকেশন হতে পারে বাজার হতে পারে ভাইরাস হতে পারে এনিমিয়া হতে পারে স্ট্রিক্স হতে পারে বল ভিলাস ইভেন বল ভিলাস কি একটা থেকে হতে পারে যার একটা রিস্ক হচ্ছে হাইড্রোসানিয়া যেটা কি হাইড্রোসানিয়া হচ্ছে কোনো আমাদের হার্নিয়া হচ্ছে আমাদের এই রুমের কোনো পাশের রুমে চলে যায় কোনো উইক পয়েন্ট দিয়ে কোনো পাশের রুমে চলে যায় তখন সেটা হার্নিয়া তো হাইড্রোসানিয়া যেটা হাইড্রোসানিয়া হচ্ছে আমাদের স্টোমাকের কোনো কন্টেন্ট ডায়াফ্রামের কোনো উইক পয়েন্ট দিয়ে যদি আমাদের তোরাক্সে চলে আসে স্টোমাকের কোনো কন্টেন্ট ডায়াফ্রামের কোনো উইক পয়েন্ট দিয়ে যদি তোরাক্সের দিকে চলে আসে তখন সেটাকে বলা হয় হাইড্রোসানিয়া ঠিক আছে তখন সেটা বলা হয় হাইড্রোসানিয়া হাইড্রোসানিয়া যে ইম্পর্টেন্ট সেটা এটা একটা 5 স্টার টপিক এটা একটা 5 স্টার টপিক এমসিকিউ জন্য এখানে 30% জায়গায় 50% করে দেয় 30% জায়গায় 50% করে দেয় অ্যাসিম্পটোমেটিক জায়গায় সিম্পটোমেটিক করে দেয় মানে উল্টা করে দেয় ঠিক আছে এ কেন নকার এ কেন নকার এইগুলো হচ্ছে সবাই কনফিউজ করতে চেষ্টা করে এটা মনে রাখবেন এই বক্সটা খুব ইম্পর্টেন্ট এই বক্সটা খুব ভালো লেগে যাবে হাইড্রোজেন নাম হচ্ছে ক্যালসিয়াম এটা বলতে একটা ডিসপোর্ট সেটা মোমেন্টের সমস্যা হয় আমাদের লোয়ার স্প্রিংটা এটা একটু আগে বলছিলাম যারা কি হয় যারা খুব বেশি রিল্যাক্স হয়ে যায় লুজ হয়ে যায় ঠিক আছে অনেক বেশি ঢিলা হয়ে যায় আর একালিশিয়াতে কি হয় অনেক বেশি টাইট হয়ে যায় অনেক বেশি টাইট হয়ে যাওয়ার কারণে খাবার দিতে পারে না ডিসপেজিয়া ঠিক আছে যে ডিসপেজিয়া তো একালিশিয়া সিম্পটমস হচ্ছে ডিসপেজিয়া এবং শক্ত খাবার ডিসপেজিয়া হয় ইউজুয়ালি যখন সলিড ফুড খায় এদিকে যেতে পারে না তখন তার কি হয় ডিসপেজিয়া হয় এবং যখন হাঁটা চলা করে মুভ করে পানি খায় আস্তে আস্তে খাবারটা নিচ দিকে যায় ডিসপেজিয়া রিলিফ হয় তাহলে একালিশিয়া সিম্পটমস হচ্ছে ডিসপেজিয়া ফর সলিড ফুড রিলিফ বাই ওয়াকিং স্ট্যান্ডিং ড্রিঙ্কিং ওয়াটার এগুলো হচ্ছে একালিশিয়া ক্লিনিক্যাল ফিচার এটা নিশ্চিত কি করবে এটা হচ্ছে এই জায়গা প্রেশার মাপতে হবে এখানে নিউট্রিশন চয়েস এন্ডোস্কোপি ডেফিনেটলি যে কোনো ডিসপেজিয়া বা যে কোনো ফার্স্ট সিস্টেম ফার্স্ট নিউট্রিশন এন্ডোস্কোপি কিছু সেটা দেখতে হবে এটা তো নিউট্রিশন চয়েস এন্ডোস্কোপি বাট কনফার্মেটরি টেস্ট হচ্ছে এই জায়গা প্রেশার মাপতে হবে এই জায়গা প্রেশার মাপার যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমেট্রি একালিশিয়ার কনফার্মেটরি টেস্টের নাম হচ্ছে ম্যানোমেট্রি ঠিক আছে একালিশিয়া নিউট্রিশন চয়েস এন্ডোস্কোপি কনফার্মেটরি টেস্ট ম্যানোমেট্রি যার ক্ষেত্রে নিউট্রিশন চয়েস এন্ডোস্কোপি কনফার্মেটরি টেস্ট পিএস মনিটরিং
একটা স্টার্টিং সিচুয়েশন আমরা করি যেটা বলা হয় একটা বেরিয়াম সলভ। এটা ডায়াগনোস কনফার্ম করার জন্য করি না, এটা আমরা করি ফাইন্ডিংস দেখার জন্য। এটা কিভাবে আপনি বেরিয়াম সলভ আমরা যেটা পাই, আমরা জানি ছোটবেলা থেকে পড়ে আসছি, পিটিআর করছি, বাট বিগ অ্যাপিয়ারেন্স। বাট বিগ অ্যাপিয়ারেন্স মানে কি? বাট বিগ হচ্ছে ইসোফেগাস ডাইরেক্ট হয়ে যাবে আর লোয়ার এন্ডের পার্টিকুলার মতো হয়ে যাবে, এটা বলা হয় বাট বিগ অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট ইসোফেগাস এন্ড স্মুথ ক্যাভারি এন্ড লোয়ার এন্ড বাট বিগ অ্যাপিয়ারেন্স, একদম সরু মানে স্মুথলি ক্যাভার হয়ে যাবে। আর কার্সিনোমা হবে এরকম একটা পাই। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট ইসোফেগাস উইথ স্মুথ ক্যাভারি এন্ড লোয়ার এন্ড এটা হচ্ছে বাট বিগ অ্যাপিয়ারেন্স। আর ডাইরেক্ট ইসোফেগাস উইথ ইররেগুলার ক্যাভারি এন্ড লোয়ার এন্ড এটা হচ্ছে কার্সিনোমা ইসোফেগাসের সিম্পটমস। আর অ্যাকালসিয়ার ট্রিটমেন্ট দরকার নেই। কমপ্লিকেশনস এখান থেকে কার্সিনোমা হতে পারে, এখান থেকে আমাদের রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, লেঞ্জাইটিস হতে পারে, এই অনেক কিছু কমপ্লিকেশন হতে পারে। এমন একটা গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন হচ্ছে ক্যান্সার। ইউজুয়ালি স্ট্রিক্টার কজ বলছিলাম, ওই স্পেস যখন থেকে এটা কজটা পেটের জন্য টুইস্টার দিয়ে পড়ে ফেলবেন। কার্সিনোমা ইসোফেগাস রিসপেক্টর স্কোমাস কার্সিনোমা, ইউজুয়ালি কার্সিনোমা কার্সিনোমা হয়, কার্সিনোমা লাইনিং ফিল্ম স্কোমাস কিন্তু কখন কার্সিনোমা হতে পারে সেটা হচ্ছে যখন জার থেকে ব্যাকস হয়। আমাদের জার থেকে যখন ব্যাকস হয় তখন ইসোফেগাসের যে লোয়ার স্কোমাস এপিথেলিয়াম না, এটা মেটাপ্লাসিয়া হয়ে যায় কি কলামনার। তাহলে স্কোমাস থেকে তখন কলামনার রূপ নেয়, তখন ওই কলামনার থেকে যে ক্যান্সারটা হবে সেটা নাম হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। তাহলে জার থেকে যদি ব্যাকস হয়, ব্যাকস থেকে যদি ক্যান্সার হয়, এটা হবে অ্যাডেনোকার্সিনোমা। আদারওয়াইজ ইসোফেগাস হয় স্কোমাস কার্সিনোমা। এজন্য স্কোমাস কার্সিনোমা ইসোফেগাসের আপার মিড লোয়ার যে কোনো পার্টি হতে পারে, বাট অ্যাডেনোকার্সিনোমা হবে অনলি লোয়ার এন্ড, কারণ ব্যাকস হয় কোথায়? ব্যাকস হয় শুধুমাত্র লোয়ার এন্ডে। তাহলে এখানে স্কোমাস কার্সিনোমা রিসপেক্টিভ আছে, এটা ওয়ান স্টার দিয়ে দেখে ফেলবেন। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনগুলো সলভ করবেন। জার্নি ফিচার বাইরে কোশ্চেন দেওয়া আছে, জার্নি অ্যাকালসিয়া নিয়ে, ঠিক আছে, এটা কোশ্চেনগুলো সলভ করবেন। যত সলভ করবেন তত ইজি সম্পর্কে, এই টপিক সম্পর্কে আপনার ধারণা ভালো হবে। হেলিকপ্টার পাইলট স্টোমাকে যত রোগ আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে ক্যাপিটাল ডিজিজ। ক্যাপিটাল ডিজিজ যত গুরুত্বপূর্ণ কারণ আছে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হেলিকপ্টার পাইলট। এটা গ্রামিক ব্যাকটেরিয়া, একটা স্পাইরাল অ্যাসিড ব্যাকটেরিয়া, মোটা, এটা প্লাজমেটিক, অক্সিজেন পজিটিভ, ফেরলেস পজিটিভ, আর স্ক্লেরোমিডিয়াস গ্রো করে ইউরিয়াস প্রোডিউস করে, এই এনজাইমগুলো তৈরি করে এবং এই ক্যারেক্টারিস্টিকগুলো থেকে পরীক্ষা আসতে পারে। তো গ্রামিক পজিটিভ, স্পাইরাল, মোটাইল, কোন মিডিয়াতে গ্রো করে, প্লাজলা আছে কি নাই, ঠিক আছে, প্যারালাইস অক্সিজেন পজিটিভ, এমনি এখান থেকে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, তাহলে এই ক্যারেক্টারিস্টিকগুলো পড়ে নেবেন। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই বক্সটা, টেস্ট ডায়াগনোসিস অফ হেলিকপ্টার পাইলট। হেলিকপ্টার পাইলট ডায়াগনোসিস করার জন্য টেস্ট, এটা হচ্ছে নন ইনভেসিভ টেস্ট আছে, ইনভেসিভ টেস্ট আছে। পরীক্ষায় এই কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দ্য নন ইনভেসিভ টেস্ট অফ স্পাইরালি, হোয়াট আর দ্য ইনভেসিভ টেস্ট অফ স্পাইরালি। তাহলে নন ইনভেসিভ টেস্ট তিনটা সেল ইউরিয়া টেস্ট, ফিলার টেস্ট, আর ইনভেসিভ টেস্ট তিনটা জুলজি, ইউরিয়া ডিউরেস, মাইক্রোলজিক্যাল কালচার। তাহলে হচ্ছে মানে হেলিকপ্টার পাইলট ডায়াগনোসিস করার জন্য ইনভেস্টিগেশন, হেলিকপ্টার পাইলট ডায়াগনোসিস করার জন্য ইনভেস্টিগেশন। এর মধ্যে আসেন এসবিএস বা ইনভেস্টিগেশন। যেমন পপুলেশন স্টাডি করার জন্য আপনি 1000 মানুষকে স্টাডি করতে যাচ্ছি, 1000 মানুষকে যদি আমরা স্টাডি করতে যাবো, তখন আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে সেরোলজি, ঠিক আছে, সেরোলজি। আর যখন ডায়াগনোসিস কনফার্ম করব, গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে মাইক্রোলজিক্যাল কালচার। আমরা কালচার যদি দেখি হেলিকপ্টার পাইলট রোগ হচ্ছে, তাহলে ডায়াগনোসিস কনফার্ম। আর হাইলি সেনসিটিভ স্পেসিফিক টেস্ট এসবি আসে, অ্যাকচুয়ালি ফর্ম থেকে এসবি আসে বেশ কয়েকবার, যে হাইলি সেনসিটিভ স্পেসিফিক টেস্ট করতে হচ্ছে ইউরিয়া ব্রেথ টেস্ট। ইউরিয়া ব্রেথ টেস্ট এটা 13 কার্বন দেওয়া আছে, এটা 14 কার্বন হতে পারে, 15 কার্বন হতে পারে, যেটা কমনলি হয় সেটা 13 কার্বন ইউরিয়া হয়। তো সেটা 13 কার্বন ইউরিয়া ব্রেথ টেস্ট আছে, ঠিক আছে। তাহলে পপুলেশনের জন্য সেরোলজি, কনফার্মেড গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কালচার, আর হাইলি সেনসিটিভ স্পেসিফিক টেস্ট হচ্ছে ইউরিয়া ব্রেথ টেস্ট। এসপাইরালি মানে এই যে এসপাইরালি যখন আমরা ইনজেকশন করব, কাকে করব? আমরা সবাই তো এসপাইরালি করি না, এখানে কিছু ইনজেকশন দেওয়া আছে। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে জার এবং এসিম্পটোমেটিক যদি হয় তাহলে নট নিডেড। তো এই কোশ্চেনটা আসবে, ফর দ্য ইনজেকশনস অফ এসপাইরালি টেস্ট। তাহলে এটা যদি এসিম্পটোমেটিক থাকে, জারটাকে দিবেন, ফলস দিবেন, বাকিগুলো ট্রু দিবেন, ঠিক আছে। তাহলে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ এসপাইরালি টেস্টিং, জার এবং এসিম্পটোমেটিক ফলস দিবেন, বাকিগুলো ট্রু দিবেন, ঠিক আছে। এটা একটা ইনজেকশন দেওয়া আছে, বলতে কিছু এক্সট্রা টেস্টিং আছে, স্টমাকের বাইরে কিছু রোগ যেখানে এসপাইরালি টেস্টিং হয়। এই কোশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য এক্সট্রা টেস্টিং ডিসঅর্ডার দ্যাট রিকোয়ার্ড এসপাইরালি টেস্টিং। তাহলে তিনটা কন্ডিশন, এটা হবে তিনটা কন্ডিশন হচ্ছে আইটিভি, আইডিয়া, ভিটামিন ডেফিসিয়েন্সি, তিনটা হরমোনাল ডিজিজ। ITP, idiopathic thrombocytopenic purpura, iron deficiency anemia, and unexplained vitamin B12 deficiency, তাদেরকে আমাদের কি করতে হবে? তাদেরকে আমাদের এই স্পাইরালি টেস্ট করতে হবে। বাকি কথা ডিজিজ কমপ্লিকেশন, তিনটা চারটা কমপ্লিকেশন হতে পারে, ব্লিডিং হতে পারে, পারফেশন হতে পারে, ম্যালিগনেন্সি হতে পারে, এবং gastric outlet obstruction হতে পারে। কার্সিনোমা স্টোমাক এখানে কিছু রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। ওটা দ্য রিস্ক ফ্যাক্টর অফ কার্সিনোমা স্টোমাক। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে একটা বলতে বলা হচ্ছে হেলিকপ্টার পাইলট। গত কার্সিনোমা স্টোমাক সবথেকে বেশি কারণ, সবথেকে বেশি যে কারণটা পাওয়া গেছে হেলিকপ্টার পাইলট। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। এটা স্মোকিং, অ্যালকোহল, ডায়াবেটিস, ইনফেকশন। ডায়াবেটিস আসলে লেখা আছে টেক্সট, যে আপনাকে এটা হচ্ছে বইয়ে লেখা আছে কোন কোন ডায়েট খেলে কার্সিনোমা হয়। বিশেষ করে যারা মানে এটা যারা সহজে হচ্ছে বর্তমানে আমরা যে খাবার বেশি পছন্দ করি, রেস্টুরেন্টে গেলে আমরা যে খাবার বেশি অর্ডার করি, এগুলো হচ্ছে সবথেকে বেশি কারণ, ঠিক আছে। সল্টেড, স্মোক, ফিকেল, ল্যাক অফ ফ্রেশ ফুডস, ল্যাক অফ ভেজিটেবলস, ঠিক আছে, নাইট্রেট কন্টেনিং ফুডস, এই খাবারগুলো হচ্ছে কার্সিনোমা জন্য রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে। এছাড়া কাজ যদি প্রিভিয়াস পার্সিয়াল ডিফেক্ট থেকে 3 বছর আগে তাদেরকে তো কার্সিনোমা হতে পারে। কাজ যদি ডিফেক্ট থাকে সিডিএস1, এটা নাম হচ্ছে ই ক্যাড্রিন, এটা এসবি থাকতে পারে কোন মিউটেশনের কারণে কার্সিনোমা হয়। এটা আমরা নিউপ্লাজম চ্যাপ্টারে পাবো, এটা সিডিএস1 বা ই ক্যাড্রিন মিউটেশনে কার্সিনোমা হতে পারে। তো এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে কমনেস্ট কোনটা ডায়াবেটিস কোনগুলো, ঠিক আছে। আরেকগুলো ভালো করে 20 বছর বেশি জায়গায় 10 বছর বেশি 15 বছর বেশি করে দিতে পারে, মানে এটা প্রিভিয়াস পার্সিয়াল চেক করে 20 বছর আগে হতে হবে, ঠিক আছে। জোলিনজার সিনড্রোম, এটা একটা রোগ, এটা একটা মেডিকেল কন্ডিশন। এখানে একটা গ্যাস্ট্রিক সিক্রেট টিউমার হয়, গ্যাস্ট্রিনোমা হয়, গ্যাস্ট্রিনোমা হয়। আপনারা পড়ে আসছেন যে ফিজিওলজিতে আমাদের গ্যাস্ট্রিন আসে হচ্ছে জি সেল থেকে, ঠিক আছে, জি সেল থেকে। তাহলে গ্যাস্ট্রিনোমা যখন হবে তখন এটা অনেক বেশি গ্যাস্ট্রিন তৈরি হবে, গ্যাস্ট্রিন বলতে অনেক বেড়ে যাবে, এবং গ্যাস্ট্রিন বেড়ে গেলে কি হবে? অনেক বেশি হাইড্রোলাইসিস তৈরি হবে। আমরা ফিজিওলজি নলেজ থেকে বলে এটা যে হাইড্রোলাইসিস অনেক বেশি তৈরি হবে। তাহলে হাইড্রোলাইসিস অনেক বেশি তৈরি হলে কি হবে? অনেক বেশি ফ্যাটি লিভার হবে। তাহলে গ্যাস্ট্রিনোমা ইনক্রিজ গ্যাস্ট্রিন, ইনক্রিজ হাইড্রোলাইসিস এবং ইনক্রিজ ফ্যাটি লিভার, এই কন্ডিশনটাকে বলা হয় জোলিনজার সিনড্রোম, ঠিক আছে। তো জোলিনজার সিনড্রোমে ফ্যাটি লিভার হয়, এখানে যেহেতু অনেক বেশি হাইড্রোলাইসিস, অনেক বেশি ফ্যাটি লিভার হয় এবং ফ্যাটি লিভার শুধু এক জায়গায় থাকে না, আমাদের ফ্যাটি লিভার অ্যাজ ইউজুয়াল সাইড হচ্ছে স্টোমাক অ্যান্ড ডিউটেরাম। বাট এক্ষেত্রে এই স্টোমাক ডিউটেরাম ছাড়াও অন্য জায়গায় ফ্যাটি লিভার হতে পারে, যেমন লাইক আপনার ইসোফেগাস হতে পারে, যেটা নাম আইডিয়াম, এসব জায়গায়ও বিভিন্ন আলসার হতে পারে। মানে ফ্যাটি লিভার ডিজিজ ইন অ্যাটিফিক্যাল সাইট, ফ্যাটি লিভার ডিজিজ ইন অ্যাটিফিক্যাল সাইট, অথবা যে ফ্যাটি লিভার ডিজিজ ট্রিটমেন্টে ভালো হচ্ছে, যে ফ্যাটি লিভার ডিজিজ ট্রিটমেন্টে ভালো হচ্ছে না, এটা বলা হয় জোলিনজার সিনড্রোম। তাহলে ফ্যাটি লিভার ডিজিজ যেটা অ্যাটিফিক্যাল সাইটে, অথবা যে ফ্যাটি লিভার ডিজিজ ট্রিটমেন্ট ইমপ্রুভ করতেছে না, তাদেরকে আমাদের ডায়াগনোস করি জোলিনজার সিনড্রোম। এই গ্যাস্ট্রিনোমা কোন জায়গায় হয়? এটা বিভিন্ন জায়গায় হতে পারে, যেটা কমনলি হয় প্যানক্রিয়াস হতে পারে, কারণ প্যানক্রিয়াস থেকেও জিসার থাকে, কিডনির হতে পারে, স্টোমাক অ্যাট্রাম হতে পারে, এটা বিভিন্ন জায়গায় হতে পারে। তাহলে এক ধরনের প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার, এটা এসিটা থাকে ম্যান 1 এর সাথে। আপনারা কমেন্টে বলতে থাকেন ম্যান 1 যদি থাকে পিটুইটারি প্যারাথাইরয়েড প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার। তাহলে তিনটা কি পিটুইটারি প্যারাথাইরয়েড এবং কি
প্যানক্রিয়াটিক নিউরন টিউমার, তাহলে একটা পি প্যানক্রিয়াটিক নিউরন টিউমার, তাহলে গ্যাস্ট্রিনোমা ইজ ওয়ান অফ দ্য প্যানক্রিয়াটিক নিউরন টিউমার, তাহলে ম্যানোমাইটিস রিলেটেড থাকবে সব, ঠিক আছে? তাহলে যদি সিস্টেমের মধ্যে গ্যাস্ট্রিনোমা থাকবে পেপিলোসা ডিজিজ হবে, ম্যানোমাইটিস রিলেটেড থাকবে। ওকে, তো এই কমপ্লিকেশন কিছু জেনেটিক সিস্টেম এটা ডায়াগনোস করা হচ্ছে ফার্স্ট গ্যাস্ট্রিক লেভেল দেখবো আমরা, ঠিক আছে? ফার্স্ট গ্যাস্ট্রিক লেভেল দেখবো, ফার্স্ট গ্যাস্ট্রিক লেভেল মানে খালি পেটে আমরা সকালবেলা গ্যাস্ট্রিক লেভেল পাবো, যদি দেখি গ্যাস্ট্রিক লেভেল অনেক বেশি তাহলে বুঝতে হবে তার ডায়াগনোস কনফার্ম ডিলিজেন্ট সিস্টেম। খাওয়ার পরে গ্যাস্ট্রিক সবাই পারবে, কিন্তু ফার্স্ট লেভেল যদি গ্যাস্ট্রিক বেশি থাকে, খালি পেটে যদি গ্যাস্ট্রিক বেশি থাকে তাহলে বুঝতে হবে এটা ডিলিজেন্ট সিস্টেম। সিলিয়াক ডিজিজ, সিলিয়াক ডিজিজ একটা স্মল ডিজিজ, ঠিক আছে? স্মল ডিজিজ এটা হচ্ছে গ্লুটেন জাতীয় খাবার, এই যে গ্লুটেন জাতীয় খাবার, এই গ্লুটেন মানে যে সকল খাবার গ্লুটেন থাকে, এই গ্লুটেন জাতীয় খাবার যে সকল দেশের প্রধান খাদ্য, যেমন ইউরোপ আমেরিকা কিন্তু প্রধান খাদ্য হচ্ছে তাদের আটা ময়দা এগুলো, তো যে সকল দেশে গ্লুটেন জাতীয় খাবার আটা ময়দা চাল সহ যেগুলো প্রধান খাদ্য, তাদের ক্ষেত্রে এই গ্লুটেন জাতীয় খাবারের যদি কারো সেন্সিটিভ থাকে, হাইপার সেন্সিটিভ থাকে, তাদের অ্যাবজর্পশন হয় না, ঠিক আছে? বিশেষ করে তখন তাদের একটা অ্যান্টিবডি ফর্ম হয়, অ্যান্টি-টিটিপি, ঠিক আছে? অ্যান্টি-টিটিপি, এই অ্যান্টি-টিটিপি যদি কারো পজিটিভ হয়, মানে অ্যান্টি-টিটিপি যদি কারো ডেভেলপ হয়, তাহলে গ্লুটেন জাতীয় অ্যাবজর্পশন করবে, সেগুলো অ্যাবজর্পশন নিয়ে আসে, ঠিক আছে? এবং ডায়াগনোসিস কনফার্ম করার জন্য বোর্ডের টেস্ট হচ্ছে স্মল কার্টিক বায়োপসি, বডির বায়োপসি। আমরা কি পাবো? এখানে একটা জিনিস দেখা যাচ্ছে ট্রফি, ঠিক আছে? সাবটোটাল ট্রফি, ব্লান্টিং অফ বিলাই, ইনহাইপারপ্লাসিয়া, তারপরে ইনফিল্ট্রেট, অনেক ফাইন্ডিংস আছে। এবং একটা ফাইন্ডিংস ব্লেসেড ট্রফি, মানে ব্লেকের প্রোফাইল হয়ে যাচ্ছে, হয়ে যায় ইনফরমেশনের কারণে। এই ব্লেসেড ট্রফি কস্ট আপনাদের এস বইতে খুবই খুবই পড়ে, ফর দ্য কজ অফ ব্লেসেড ট্রফি বক্স আছে। তাহলে সিলিয়াক ডিজিজ ডায়াগনোস করার জন্য বোর্ডের টেস্ট করতে লিখে এসডি বানাতে হবে কি জেনারেল বায়োপসি। এছাড়া আমরা অ্যান্টিবডি টেস্ট করতে পারি, এখানে একটা অ্যান্টিবডি নাম আমরা বললাম অ্যান্টিডিজি অ্যান্টিবডি। এছাড়া অনেক অ্যান্টিবডি পাওয়া যেতে পারে, মাইসি অ্যান্টিবডি পাওয়া যেতে পারে, তারপর অ্যান্টিগ্লাইডিন অ্যান্টিবডি পাওয়া যেতে পারে, ঠিক আছে? ইউজুয়ালি এরা আইজি ক্লাস, আমাদের যেটা মিউকোজাল ইমিউনোগ্লোবিন, এটা মিউকোজাল সমস্যা, তাহলে যদি আমরা আইজি দেখা হয়, কোনো কোনো ক্ষেত্রে আইজি রেজিস্ট্যান্স থাকে, তাহলে বিভিন্ন পার্সেন্ট আপনাদের দরকার নেই। তাহলে বোর্ডের টেস্ট জন্য বায়োপসি, এছাড়া আমরা অ্যান্টিবডি টেস্ট করতে পারি, কোনো ডাইরেক্ট আমরা অ্যান্টিবডি টেস্ট করতে পারি, অ্যান্টিজি অ্যান্টি-নয়েসিয়াল, এগুলো আমরা দেখতে পারি, এগুলো যদি পজিটিভ হয় আমরা অ্যান্টিনয়েসিয়াল করতে পারি, কনফার্ম করতে পারি। কমপ্লিকেশনস পড়বে এখান থেকে, পরে কমপ্লিকেশনস অফ সিলিয়াক ডিজিজ প্রিপারেশন নিয়ে তিনটা কাজ হয়, মেইনলি তিনটা অ্যান্টিবডি সিলিয়াক ডিজিজ লিম্ফোমা, স্মল বাউল কার্সিনোমা এবং স্মল কার্সিনোমা ডিসপ্যাগাস। এটা জেনারেল ডিসঅর্ডার হয়, অস্টিওপোরোসিস হতে পারে। আমি যদি কমপ্লিকেশন লিখে একটা স্প্লিনিক অ্যাট্রফি হয়, স্প্লিনিক অ্যাট্রফি হয় বা হাইপোস্প্লিনিজম হয়, ঠিক আছে? বাইল সিন হতে পারে এবং এটা হচ্ছে মাইক্রোস্কোপিক কোলাইটিস হতে পারে, হচ্ছে কমপ্লিকেশনস অফ সিলিয়াক ডিজিজ মাইক্রোস্কোপিক কোলাইটিস হতে পারে। তাহলে তিনটা কাজ হতে পারে, আলসারেশন হতে পারে, আলসারেটিভ জেনারেটিস হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, স্প্লিনিক অ্যাট্রফি হতে পারে, বাইল সিন হতে পারে এবং মাইক্রোস্কোপিক কোলাইটিস হতে পারে, মাইক্রোস্কোপিক কোলাইটিস হতে পারে। এটা হচ্ছে কমপ্লিকেশনস অফ সিলিয়াক ডিজিজ। ইম্পর্টেন্ট কজ অফ সাবটোটাল রিসেপ্টর হচ্ছে পাইরেটেড টপিকস, ঠিক আছে? পাইরেটেড টপিকস, পাইরেটেড টপিকস এখানে অনেকগুলো কজ আছে, পরীক্ষায় প্রায় আসে, ঠিক আছে? আপনারা লাস্ট সলভ করলে কোশ্চেন অনেক পারছে। এটা মনে রাখবেন আইবিতে হয় না, মানে আইবি মানে আলসারেটিভ কোলাইটিস, কোলাইটিসে ব্লেসেড ট্রফি হয় না, ঠিক আছে? তাহলে আলসারেটিভ কোলাইটিস কোলাইটিস কজ দিবেন, সাথে এখানে হাইপো গামা গ্লোবিউলিন পরীক্ষা করতে হাইপার গামা গ্লোবিউলিন, মনে রাখবেন কি হাইপো গামা গ্লোবিউলিন। তাহলে দিস ইজ ইম্পর্টেন্ট কজ অফ ব্লেসেড ট্রফি, মনে রাখবেন আইবিতে হয় না, হাইপার গামা গ্লোবিউলিন হয়, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, আমাদের নিচে অনেক ব্যাকটেরিয়া আছে, এক্সপোনেনশিয়াল অনেক ব্যাকটেরিয়া আছে, কিন্তু এটা কোনো সময় ওভারগ্রোথ হতে পারে, ঠিক আছে? ওভারগ্রোথ হতে পারে, মানে আমাদের নিচের ব্যাকটেরিয়াগুলো যদি কোনো কারণে ওভারগ্রোথ হয়, এক্সপোনেনশিয়াল যদি ব্যাকটেরিয়া অনেক বেশি বেড়ে যায়, তাহলে সেগুলো অ্যাবজর্পশন ডিপেন্ড নিয়ে অ্যাবজর্পশন নিয়ে নিচের ব্যাকটেরিয়া বাড়বে কেন? নিচের ব্যাকটেরিয়া বাড়ার অনেকগুলো কারণ আছে। আমাদের যদি টিপিআই থেকে বেশি কমে দিই তাহলে ব্যাকটেরিয়া বেশি গ্রো করতে পারে। আমাদের জেডি মুভমেন্ট যদি কোনো কারণে কমে যায়, জেডি স্মলের মুভমেন্ট যদি কোনো কারণে কমে যায়, তাহলে ব্যাকটেরিয়া বেশি গ্রো করতে পারে। আমাদের ইমিউনোগ্লোবিউলিন যদি কারো কম থাকে, ঠিক আছে? হাইপোগামাগ্লোবিউলিন যদি থাকে, মানে তার ইমিউনোলজিক্যাল ডেফিসিয়েন্সি যদি থাকে, তাহলে তার ব্যাকটেরিয়া বেশি গ্রো করতে পারে। আমি এটা যদি কোনো অপারেশন হয়, কোনো ক্যান্সার করা হয়, ওখানে যে অ্যারেশনগুলো ফর্ম হয়, ওই কারণেই কিছু ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। তাহলে হচ্ছে কজ অফ এক্সপোনেনশিয়াল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। তার যদি এসিড কম থাকে, তার যদি ইন্টেস্টাইনাল মোটিলিটি কম থাকে, স্ট্রাকচারাল যদি কোনো মোটিলিটি থাকে, তার যদি ইমিউনোলজিক্যাল ফাংশন যদি কারো ডিজিজ থাকে, তাহলে ব্যাকটেরিয়া বেশি গ্রো করবে। তাহলে এই কজগুলো এমসিকিউ দিয়ে দিয়ে পড়বে না, এটা সহজ, মানে ব্যাকটেরিয়া গ্রো করার কারণ হচ্ছে এই, ঠিক আছে? এটা দরকার নেই, এটা দরকার আছে। টার্মিনাল কেটে ফেলে কি কনসিকোয়েন্স হতে পারে, ঠিক আছে? একটা পেশেন্ট অলরেডি টার্মিনাল কেটে ফেলি, আমরা ফিজিওলজি তো পড়াই, আমরা একটু রিক্যাপ দিলে কই আমাদের টার্মিনাল যদি কেটে ফেলা হয়, ঠিক আছে? টার্মিনাল যদি কেটে ফেলা হয়, রিসেকশন করা হয়, তাহলে কি কনসিকোয়েন্স হতে পারে? আমাদের মনে রাখতে হবে আমাদের টার্মিনাল জিনিস অ্যাবজর্পশন হয়, হচ্ছে ভিটামিন বি12 আর হচ্ছে বাইলসল। তাহলে এখান থেকে জিনিস অ্যাবজর্পশন হয়, হচ্ছে বি12 আর হচ্ছে বাইলসল। তাহলে যদি টার্মিনাল কেটে ফেলা হয়, তাহলে বি12 অ্যাবজর্পশন হবে না, বাইলসল অ্যাবজর্পশন হবে না। তাহলে বি12 এবং বাইলসল অ্যাবজর্পশন না হয়, ঠিক আছে? যদি বি12 অ্যাবজর্পশন না হয়, তাহলে বি12 অ্যাবজর্পশন হবে মেগাপ্লাস্টিক নিয়ে হবে। বাইলসল অ্যাবজর্পশন না হয়, বাইলসল লার্জ চলে যাবে, লার্জ চলে গিয়ে ইরিটেশন করবে, ডায়রিয়া হবে। লার্জ দিয়ে ক্যালসিয়াম অক্সাইড বাইন্ড করে বের হয়ে যেত, কিন্তু বাইলসল এখানে আসার কারণে এই অক্সাইড ফ্রি হয়ে যায়। নরমালি আমাদের লার্জ ক্যালসিয়াম অক্সাইড বাইন্ড করে থাকে, ক্যালসিয়াম অক্সাইড স্টোর বের হয়ে যায়, কিন্তু বাইলসল এখানে আসার পরে ওই ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে থেকে ক্যালসিয়াম নিজের কাছে নিয়ে নেয়, তাহলে অক্সাইড ফ্রি হয়ে যায়। সেই অক্সাইডটা বেশি ব্লাড অ্যাবজর্ব হয়, ব্লাড অ্যাবজর্ব হয়, আর কিডনি পাস করতে এখানে কিডনিতে স্টোন ফর্ম হয়, ঠিক আছে? টার্মিনাল কেটে ফেলে আমরা তিনটা পাইলাম, হচ্ছে মেটাবলিক চেঞ্জ হচ্ছে, ডায়রিয়া হচ্ছে এবং ব্যালেন্স হচ্ছে। ব্যালেন্স কেন হচ্ছে? কারণ ক্যালসিয়াম অক্সাইড বাইন্ড করে থেকে বের হয়ে যায়, বাইলসল এখানে লার্জ আসার পরে কি করে ক্যালসিয়াম অক্সাইড মধ্যে ক্যালসিয়াম নিজের কাছে নিয়ে নেয়, তাহলে অক্সাইড ফ্রি হয়ে গেল এবং সেই ফ্রি অক্সাইডগুলো বেশি ব্লাড অ্যাবজর্ব হয়ে যায় এবং আলটিমেটলি কিডনি দিয়ে পাস করার চেষ্টা করে। একসময় অতিরিক্ত অক্সাইড কিডনি দিয়ে পাস করার কারণে একসময় কিডনিতে স্টোন ডেভেলপ করতে পারে। এখানে একটা কনসিকুয়েন্স হচ্ছে বাইলসলগুলো এন্টারপ্রাইজ সার্ভিস নরমাল লিভার যেত, ঠিক আছে? নরমাল মানুষের টার্মিনাল থেকে অ্যাবজর্পশন হয় বাইলসলগুলো আমাদের লিভার যেত, লিভার থেকে পুনরায় বাইল তৈরি করতো। এখন যেহেতু আমরা টার্মিনাল কেটে ফেলছি, তাহলে এই বাইলসলগুলো যেতে পারছে না, ঠিক আছে? বাইলসলগুলো লিভার যেতে পারছে না, তাহলে লিভার বাইলসলের পরিমাণ কম, ঠিক আছে? লিভার বাইলসল এখন কম, তাহলে লিভার থেকে পরবর্তীতে যে বাইলটা তৈরি হবে সেই বাইলের মধ্যে বাইলসল কম থাকবে, বাইলসল ডেফিসিয়েন্সি থাকবে। আর বাইলসল ডেফিসিয়েন্ট বাইল হচ্ছে খুবই গাঢ় বাইল, খুবই thick বাইল, ঠিক আছে? এর মুভমেন্ট কম থাকে, ফ্লো কম থাকে। তাহলে thick বাইল যদি গলব্লাডার আসে, এখানে বাইল সিস্টেম হয়, একসময় এখানে গলস্টোন ডেভেলপ করতে পারে, ঠিক আছে? এই বাইলসল ডেফিসিয়েন্ট বাইল যখন আমাদের গাড়ি আসবে, আমাদের গাড়ির মধ্যে ফ্যাট ডাইজেশন অ্যাবজর্পশন ঠিকমতো হবে না, তাহলে পেশেন্টগুলো ফ্যাট ডাইজেশন নিয়েও কি স্টোরিয়া ডায়রিয়া নিয়েও আসতে পারে। তাহলে একটা পেশেন্ট যদি আমরা টার্মিনাল কেটে ফেলি, টার্মিনাল রিজেকশন হয়, তাহলে আমরা এক নম্বর পাইলাম তার ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হবে, মেটাবলিক কেমি হবে, দুই নম্বর হচ্ছে তাদের ডায়রিয়া হতে পারে, তিন নম্বর হচ্ছে তাদের ব্যালেন্স হতে পারে, চার নম্বর গলস্টোন হতে পারে, পাঁচ নম্বর ফ্যাট ডাইজেশন স্টোরিয়া হতে পারে। তাহলে দিস ইজ দ্য কনসিকুয়েন্স অফ টার্মিনাল রিজেকশন। কজ অফ স্মল গাট আলসার, স্মল গাটের আনসার অনেকগুলো কারণ আছে, ঠিক আছে? অনেকগুলো কারণ আছে, যেমন ইডিওপ্যাথিক কোনো আনসার হতে পারে, আইবিডি হতে পারে, এনসাইক্লিন হতে পারে, ওই যে সিলিয়াক ডিজিজ কমপ্লিকেশন বলছি, আলসার জেনারেল ডিসাইড হতে পারে, লিম্ফোমা কার্সিনোমা ইনফেকশন এর কারণে কি হতে পারে। তাহলে এটা কোয়েশ্চন দিয়ে বলবেন এখান থেকে কতবার আগেবার এসএস পার্টনার ক্যান্সি কোর্স থেকে রেসেন্স পরীক্ষা আসে এখানে শুনতে লাগতে পারে। আমরা যে আলসার হয় স্টোমাক ইনফ্লামেশন থাকে, ঠিক আছে? এই সুযোগে আলসার পার্টনার জানি, বাট স্মল গাটে কখন আলসার হতে পারে, এই কারণগুলো আমাদের জানা রাখতে হবে, দরকার নেই। এখানে কোয়েশ্চন আনসার কোয়েশ্চনগুলো যাচ্ছে, কোয়েশ্চনগুলো সলভ করবেন, কোয়েশ্চন সলভ নিজে করবেন এবং ওই টপিকটা তখন দেখবেন, তখন আমরা ওই টপিক সম্পর্কে খুব একটা স্বচ্ছ ধারণা থাকবে। আদারওয়াইজ আপনি
মানে শুধু টপিক্স পড়ে গেলে কোশ্চেন সলভ করলে লাভ নেই, অনেক কোশ্চেন দেওয়া আছে, অনেক কোশ্চেন দেওয়া আছে। এবার এই টপিক ইম্পর্টেন্ট লাস্ট টপিক্স মেইনটেইন টেইনিং ক্রনিক পলি। এই বক্সে কোশ্চেন আসছে, হ্যাঁ একটা পলি আমরা যখন কোনো পলি পাবো, হ্যাঁ স্মল আমাদের কোনো যখন পলি পাওয়া যাবে তখন এখানে কখনো এখান থেকে ক্যান্সার বা কখনো এটা প্রেগন্যান্সি টার্ন দিতে পারে। তাহলে পলি যদি বড় হয় তাহলে হতে পারে ওই মানে ডিসেন্ডিকেটর বড় হয়, পলি যদি মাল্টিপল পলি হয়, পলি যদি সাইডে পলি হয়, পলি যদি বিটা সার্কিটেকচার থাকে এবং পলি যদি ডিসপ্লাস্টিক চেঞ্জ থাকে তাহলে তাদের কি হতে পারে এই পলিগুলো একসঙ্গে প্রেগন্যান্সিতে টার্ন দিতে পারে, যেমন পলিফেশন প্রেগন্যান্সি টার্ন হতে পারে। এই পলিগুলো প্রেগন্যান্সি টার্ন হওয়ার রিস্ক একটু বেশি। ইম্পর্টেন্ট টপিকস আলসারিক কোলাইটিস এবং ক্রোনিক ডিজিজ, কিন্তু আইবি এখানে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে। এখানে আপনাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জেনেটিক রিস্ক ফ্যাক্টর, ডিস্ট্রিবিউশন, এসেনশিয়াল ম্যানিফেস্টেশন, প্রেজেন্টেশন, ঠিক আছে হিস্টোরি, এই ছয়টা এই ছয়টা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট পার্থক্য হবে। প্রথমে জেনেটিক হচ্ছে এই যে 103 হয় এটা মনে রাখলে হবে, আর এখানে অ্যান্ড কিউ এটা মনে রাখলে হবে, ঠিক আছে। আলসারিক কোলাইটিস নন স্মোকারদের হয়, ঠিক আছে, আর ক্রোনিক ডিজিজ স্মোকারদের হয় এবং ক্রোনিক ডিজিজ একটা অ্যাপেন্ডিক্স থাকে। এখানে লেখা থাকে অ্যাপেন্ডিক্স প্রোটেক্টস, মানে যাদের অ্যাপেন্ডিক্স করা থাকে তাদের আলসারিক কোলাইটিস ইজিলি পাওয়া যায় না। এটা প্রোটেক্টস বলতে একটা একটু অন্যভাবে বুঝাই আর কি, যে যাদের অ্যাপেন্ডিক্স করা থাকে তাদের ক্ষেত্রে ইজিলি কোর্স মানে কোনো পেশেন্ট যদি অ্যাপেন্ডিক্স করা থাকে আমরা যদি পেটে ব্যথা নিয়ে সমস্যা হলে কোর্স করতে পারি, ঠিক আছে। অ্যানাটমিক্যাল ডিস্ট্রিবিউশন আলসারিক কোলাইটিস নামে বলা আছে শুধুমাত্র কোলাইটিস, তাহলে শুধুমাত্র কোলন ইনভলভ থাকে, ঠিক আছে, কোলন ইনভলভ থাকে। আর কোর্স এনি পার্ট অফ দ্য জিআইটি, ঠিক আছে, মুখ থেকে শুরু করে অ্যামাটাল পর্যন্ত যে কোনো জায়গায় কোর্স হতে পারে, ঠিক আছে। আলসারিক কোলাইটিস শুধুমাত্র কোলন হবে আর কোর্স এনি পার্ট অফ দ্য জিআইটি। এবং আলসারিক কোলাইটিস এর যদি দেখেন এটা একটা কিছু হয় এবং আস্তে আস্তে প্রবলেম একটা হয়, সময় বল প্রোটিন করে দিতে পারে, শুধুমাত্র কোলন হয়ে থাকে এবং এটা কন্টিনিউয়াস থাকে, কোলেশন গ্যাপ থাকবে না এবং শুরু হবে রেকটাম দিয়ে। তাহলে মোস্ট কমন সাইড অফ আলসারিক কোলাইটিস এসবি আসে হবে কি রেকটাম, মোস্ট কমন সাইড অফ আলসারিক কোলাইটিস প্রশ্ন হবে রেকটাম। আর যেটা কোন সেটা যে কোনো জায়গায় হতে পারে, এখানে একটা ওখানে একটা এখানে একটা মানে একটা রিলেশনের সাথে রিলেশনের কোনো সম্পর্ক থাকবে না, ঠিক আছে, একটা রিলেশনের সাথে রিলেশনের কোনো কানেকশন থাকবে না এবং এটা স্কিপ রিলেশন যেটা বলে এই রিলেশনের রিলেশনের গ্যাপ থাকে, ঠিক আছে, কন্টিনিউয়াস মানে কোনো রিলেশন থাকবে না, এটা কোনো স্কিপ রিলেশন। এবং কমন সাইড হচ্ছে আইলেসিক্যাল রিজিয়ন, ঠিক আছে, আইলেসিক্যাল রিজিয়ন হচ্ছে মোস্ট কমন সাইড অফ ক্রোনিক, ঠিক আছে, এটা যে কোনো জায়গায় কি হতে পারে। ডিস্ট্রিবিউশন গেল এক্সেনশনাল রিলেশন, এক্সেনশনাল রিলেশন মানে ইনস্টনের বাইরে, যদি দেখি ডিজিজ ইনস্টনের ডিজিজ বাট ইনস্টনের বাইরে কিছু রিলেশন হতে পারে, ঠিক আছে, ইনস্টনের বাইরে অন্য সিস্টেম অন্য জায়গায় ইম্পর্টেন্ট থাকতে পারে, যেটা ইজিলি কমন কনসেপ্ট কমন, যেগুলো কি এগুলো হচ্ছে এক্সেনশনাল রিলেশন বা সিস্টেমিক কমপ্লিকেশনস অফ আইবি, চোখে মুখে পেটে পায়ে জয়েন্টে মানে বিভিন্ন জায়গায় ভাস্কুলার অনেকগুলো জায়গায় কিছু কমপ্লিকেশন হতে পারে। এই কমপ্লিকেশনগুলোর মধ্যে দেখেন এই জায়গায় লেখা আছে ডিউরিং অ্যাক্টিভ ফেজ অফ আইবি, আর এটা হচ্ছে আইবি কিছু রিলেটেড না। তো এই পাশে যা যা আছে এগুলো হচ্ছে অ্যাক্টিভ আইবি এক্সেনশনাল রিলেশন, এবার আসতে পারে one of the complications, one of the extensional complications that occur during the active phase of IBD. তাহলে চোখে কন্টাক্ট লেন্স like this, মুখে মাউথ আলসার, ফ্যাটি লিভার অ্যাবসেস, পোর্টাল পাইনিয়া, মেসেন পোর্টাল থ্রম্বোসিস, প্যারাস থ্রম্বোসিস, জয়েন্ট পেইন, এসব হচ্ছে পাইনিয়া এসব হচ্ছে অ্যাক্টিভ আইবি যেটা অ্যাক্টিভ আইবি সাথে রিলেটেড, ঠিক আছে, অ্যাক্টিভ আইবি সাথে রিলেটেড। আর এটা হচ্ছে নন রিলেটেড টু আইবি অ্যাক্টিভিটি, এটা সাথে আইবি কোনো রিলেশন নাই। তো এটা কমপ্লিকেশনস আছে, এগুলো আলসারিক কোলাইটিস হতে পারে, কোনজিস হতে পারে, কোনজিস হতে পারে, বাট এটা প্রাইমারি স্টোরেজ কোলাইটিস, এটা দেখেন ব্র্যাকেট লেখা আছে আলসারিক কোলাইটিস। তো প্রাইমারি স্টোরেজ কোলাইটিস এর উপর ইউজুয়ালি আলসারিক কোলাইটিস সাথে অ্যাসোসিয়েটেড থাকে। তো আলসারিক কোলাইটিস জন্য স্পেসিফিক কমপ্লিকেশনস অফ আইবি যদি বলে, আলসারিক কোলাইটিস জন্য স্পেসিফিক কমপ্লিকেশনস বা স্পেসিফিক এক্সেনশনাল কমপ্লিকেশনস এটা হলো কি প্রাইমারি স্ক্লেরোজিং কোলাইটিস। আর এখানে দেখেন স্যাকুলাইটিস, ব্যাঙ্কালজিং, স্পন্ডিলাইটিস, এখানে লেখা আছে ক্রোনস। তাহলে ক্রোনসের জন্য স্পেসিফিক কোনটা? স্যাকুলাইটিস, ব্যাঙ্কালজিং, স্পন্ডিলাইটিস। তাহলে এই ছবিতে যা যা আছে সবগুলো মানে এক্সেনশনাল রিলেশন আলসারিক কোলাইটিস ক্রোনস দুটোই কমন, এটা আমরা পড়ে আসছি, বাট আলসারিক কোলাইটিস জন্য স্পেসিফিক যদি বলে তাহলে পেয়েছি, আর ক্রোনসের জন্য স্পেসিফিক বলে ব্যাঙ্কালজিং, স্পন্ডিলাইটিস বা স্যাকুলাইটিস। তাহলে এক্সেনশনাল রিলেশন করা প্রেজেন্টেশন এটা আমরা জানি আলসারিক কোলাইটিস ব্রিং নিয়ে আসে, আর ক্রোনস যে কোনো সিম্পটম নিয়ে আসতে পারে, পেইন, ডায়রিয়া, ওয়েট লস, এগুলো সব কিছু নিয়ে আসতে পারে। আর হিস্টোলজিক্যালি আলসারিক কোলাইটিস শুধুমাত্র মিউকোজাকে ইনভলভ করে, আর ক্রোনস ডিজিজ আমরা জানি যে ট্রান্সফার ইনফ্লামেশন, মানে যে চারটা লেয়ার আছে মিউকোজা, সাবমিউকোজা, মাসেল সেলস সবগুলোকে ইনভলভ করতে পারে ক্রোনস ডিজিজ, আর আলসারিক কোলাইটিস শুধুমাত্র মিউকোজাকে ইনভলভ করে। এটা তো ফাইন্ডিং অফ দেখেন ক্রিপ্টাইটিস, স্ক্রিপ্ট সেলস, লস অফ কমপ্লেক্স সেল, ঠিক আছে, লস অফ কমপ্লেক্স সেল, আলসারিক লেখা আছে ফিশারিং আলসার, ফিস্টুলা, পেসিচেন্স এবং গ্রানুলোমা, এটা গ্রানুলোমা পয়েন্ট ইম্পর্টেন্ট। আর ক্রোনস এবং টিবি, ক্রোনস এবং টিউবারকুলোসিস দুটোই কমন সাইড অফ চাইল্ডিশ রিজন, তাহলে দুটোতেই আবার গ্রানুলোমা হবে, ঠিক আছে, বাট দুটো ডিফারেন্সিয়েট উপায় হচ্ছে একটাতে থাকবে কেজেটিং গ্রানুলোমা, একটাতে নন কেজেটিং গ্রানুলোমা। তাহলে ক্রোনস আমরা যদি ক্লোজ করি তাহলে পাবো নন কেজেটিং গ্রানুলোমা, আর যখন টিবি ক্লোজ করি তাহলে পাবো কেজেটিং গ্রানুলোমা। তো টিবি এবং ক্রোনস দেখতে এরকম বিলিয়ার পেইন ওয়েট লস নিয়ে আসবে, দুটোতেই আলসার পাওয়া যাবে, বায়োপসি করলে একটাতে পাবো কেজেটিং গ্রানুলোমা, একটাতে পাবো নন কেজেটিং গ্রানুলোমা। তাহলে টিবিতে পাবো কেজেটিং গ্রানুলোমা আর ক্রোনসে পাবো নন কেজেটিং গ্রানুলোমা। IBS, ঠিক আছে, IBS is a disease of exclusion, ঠিক আছে, IBS হচ্ছে disease of exclusion, ঠিক আছে, আপনারা অন্য disease এক্সক্লুড করে বলতে IBS। তাহলে disease of exclusion এক্সক্লুড করেন আমাদের ক্লিনিক্যাল হচ্ছে লার্জ সেলস অফ IBS, এটা পরীক্ষার জন্য 5 স্টার। পরে অ্যালার্ম সেলস অফ ডিসপেপসিয়া, পরে অ্যালার্ম সেলস অফ IBS, এই যে অ্যালার্ম সেলস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে IBS অ্যালার্ম সেল কি বডিতে বেশি হয়, আর যদি ওয়েট লস থাকে রাতে বেলা সিম্পটম হয়, IBS এর মর্নিং নাস্তা করার পর প্রবলেম হয়, পেশেন্ট বলে যদি নকশনাল সিম্পটম থাকে দিস ইজ অ্যালার্ম সেল। তাহলে রিসেন্টলি চেঞ্জ হয়, কোনো প্যালপেবল লাম্প থাকলে, ইনফেকশন থাকলে, তারপর কোনো হিস্ট্রি থাকে ডায়াগনোসিস, কোনো ব্লাড লস থাকলে, এনিমিয়া থাকলে এবং কোনো ওভার ব্লিডিং থাকলে, তাহলে দিস ইজ অ্যালার্ম সেলস অফ IBS। তাহলে IBS এর সাথে কোনো অ্যালার্ম সেল থাকে, এই অ্যালার্ম সেল যদি কোনো থাকে IBS লাইক সিম্পটম আসছে, তারপর অ্যালার্ম সেল থাকে, নেক্সট ইনভেস্টিগেশন হবে ক্রোনস। এটা আমরা ডিসক্রিপশনের ক্ষেত্রে বলছিলাম, ডিসক্রিপশনের যদি কোনো অ্যালার্ম সেল থাকে তার ক্ষেত্রে নেক্সট ইনভেস্টিগেশন ইজ দ্য এন্ডোস্কোপি, আর IBS এর সাথে যদি কোনো অ্যালার্ম সেল থাকে তার ক্ষেত্রে নেক্সট ইনভেস্টিগেশন ইজ দ্য কোলোনোস্কোপি। আচ্ছা, এখানে সেটা বলতেছি অনেকগুলো আছে, এই দুটো নাম পড়বেন আপনারা, ফেয়ার এবং পিউজার সিনড্রোম, ফেয়ার এবং পিউজার সিনড্রোম, বাইগুলো না পড়লে সবগুলো নাম নিতে রাখতে পারেন, বাট এই দুটো একটু রিকভারি হচ্ছে কোলন ক্যান্সারের জেনেটিক্যাল কারণ, ঠিক আছে, কোলন ক্যান্সারের জেনেটিক্যাল কারণ, এটা হচ্ছে ফ্যামিলি মেম্বারস বলে পিউজার সিনড্রোম, সবগুলো রেজল্ট হবে আমাদের গ্যাস্ট্রোলজি যত ডিজিজ আছে সবগুলো জেনেটিক্যাল ডিজিজ সবগুলো রেজল্ট হবে, আর হেপাটোলজিতে যত জেনেটিক্যাল ডিজিজ সবগুলো রেজল্ট রেসিসিভ, তাহলে এগুলো সবগুলো রেজল্ট হবে। এর মধ্যে ফ্যামিলি মেম্বারস বলে হচ্ছে এপিসিসি এর মিউটেশন হয়, আর পিউজার সিস্টেমে 11 দিনের মিউটেশন হয়। ফ্যামিলি মেম্বারস বলে দেখেন তিনটা প্লাস আছে ক্রনিক পলিপে, তাহলে ফ্যাফ ইজলি ক্রনিক পলিপ বেশি হয়, আর পিউজার সিজনি স্মল কাটে পলিপ, এখানে আদার সেলগুলো পরিচয় ইম্পর্টেন্ট, কোলন ক্যান্সার হতে পারে, ব্লিডিং হতে পারে, ক্যান্সার হতে পারে, মারতেছি, আর পিউজার পিগমেন্টেশন, ব্লিডিং, ইন্টারসেপশন, বাউল নাদা ক্যান্সার হতে পারে, ঠিক আছে। তো এই দুটো কলম ভালো করে পড়বেন, এক্সটেনশন ফিচারগুলো আমরা দেখতে একটু এক্সটেনশন ফিচারস অফ ফ্যাফ খুব ইম্পর্টেন্ট, এটা বুঝতে জন্য ইনভেস্টার এখানে পিউজার স্টার মার্কার আছে, এগুলো পরীক্ষা পড়াটা ফিচারস অফ গার্ডনার সিনড্রোম, তিনটা চার মানে হচ্ছে কি গার্ডনার সিনড্রোম, গার্ডনার সিনড্রোম কি আছে, গ্রামার সিস্ট, মিনাস্টিওমা, স্পেশাল স্কাল অ্যাঙ্গেল ডোমেন ডেন্টাল নর্মালিটিস, এগুলো হচ্ছে গার্ডনার সিনড্রোম ফিচার, ঠিক আছে, গার্ডনার সিনড্রোম ফিচার। এবং কমনেস্ট কোনটা CSRPE, কনজেনিটাল হাইপারট্রফি অফ রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম, এগুলো হচ্ছে কমনেস্ট, এটা হচ্ছে কমনেস্ট এক্সটেনশনাল কমপ্লিকেশনস অফ ফ্যামিলিয়ার নোডাস পলিপোসিস।
তাহলে এপিডার্মিস সিস্ট, গ্রেনাস্টিওমা এন্ড এন্ডোনোমাইটিস। ঠিক আছে, গ্রেনাস্টিওমা হতে পারে স্কাল অথবা এগুলো ম্যান্ডিবল, এগুলো হচ্ছে গার্ডনার সিনোভেট পার্ট। তাহলে পড়াটা ফিচারস অফ গার্ডনার সিনোভেট ইকুয়েশন পরীক্ষা করে কোলোরেক্টাল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর এর মধ্যে ডায়েটারি রিস্ক ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডায়েটারি রিস্ক ফ্যাক্টর কোন কোন খাবার দাবার রিস্ক বাড়ায়, কোন কোন খাবার দাবার রিস্ক কমায়। তাহলে কোন কোন খাবার দাবার রিস্ক বাড়ায় আগের মতো যেগুলো বেশি লাইক করে রেড মিট, এনিমাল ফ্যাট। ঠিক আছে, স্যাচুরেটেড এনিমাল ফ্যাট এগুলো হচ্ছে কোন ক্যান্সার রিস্ক বাড়ায়। আর রিস্ক কমায় কে যেগুলো আমরা কম খাই, যেমন এটা আমরা মনে রাখি ফাইবার, ফ্রুটস, ফলিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ফ্লেভোনয়েড। তাহলে ফাইবার আর হচ্ছে সিতে ক্যালসিয়াম। তাহলে ফাইবার, ফ্রুটস, ফলিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং ফ্লেভোনয়েড এগুলো হচ্ছে কোন ক্যান্সারের রিস্ক কমায়। ঠিক আছে, তাহলে ফাইবার প্লাস সি দিয়ে আমরা কে কে রিস্ক কমায় মনে রাখতে পারি, আর কে কে রিস্ক বাড়ায় রেড মিট এবং স্যাচুরেটেড এনিমাল ফ্যাট। আর কিছু রোগের কমপ্লিকেশন হতে পারে, যেমন ক্রনিক কলিক হতে পারে, তার যদি আলসারেটিভ কোলাইটিস হতে পারে, হতে পারে কোনো একটা ব্যাকটেরিয়া হতে পারে, এরকম পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, ইউরাসিক মাস্টার ডায়াগনোসিস করে তার দিলে ক্যান্সার হতে পারে। আর এখানে কিছু আছে যেমন অবভিয়াসলি স্মোকিং, অ্যালকোহল, পলিসিস্টিক ফাইব্রোসিস, টাইপ 2 ডায়াবেটিস থাকে, এগুলো ক্যান্সার হতে পারে। আর রিডিউস রিস্ক আছে আমাদের কয়েকটা ড্রাগস রিস্ক কমায়, কে কে রিস্ক কমায়, অ্যাসপিরিন, অ্যাসিড এবং অ্যাসিডিন। তাহলে রিস্ক কমায় কিছু ডায়েটারি ফ্যাক্টর আছে, কিছু ড্রাগস আছে। তাহলে কোন কোন জিনিসগুলো কোন ক্যান্সার রিস্ক কমায় এই কোশ্চেন আসে। তাহলে এখানে ফাইবার প্লাস সি প্লাস এই ড্রাগগুলো অ্যাসপিরিন, অ্যাসিড এবং অ্যাসিডিন এগুলো যোগ হবে। আর কে কে রিস্ক বাড়ায়, তাহলে এই বাকি সবগুলো হচ্ছে কি রিস্ক বাড়ায়। তাহলে কোন ক্যান্সার রিস্ক কমায় হচ্ছে ফাইবার প্লাস সি আর হচ্ছে অ্যাসপিরিন, অ্যাসিড এবং অ্যাসিডিন। আর যদি বলে কোন কোন ডায়েট রিস্ক কমায় তাহলে ডায়েট দেখাবে, আর কোন কোন ড্রাগস বলে তাহলে ওই ড্রাগগুলো দেখাবে। এটা পরীক্ষা রিফারেন্স পরীক্ষা আসছে মিশালে। ঠিক আছে, মিশাল আসলে কজ অফ টেপিক 26 অবস্ট্রাকশন নাম আছে অগিলভি সিনড্রোম। এই সময় যদি দেয় মাথায় হাত দিয়ে না, এটা অগিলভি সিনড্রোম মানে টেপিক 26 অবস্ট্রাকশন। ঠিক আছে, এখানে ট্রমা, বার্ন, সার্জারি, ড্রাগস, রেসপিরেটরি ফেলিউর, ইলেকট্রনিক ব্যালেন্স, ডায়াবেটিস, ইউরেমিয়া এগুলো থেকে যদি কারো ক্রনিক অবস্ট্রাকশন নিয়ে আসে, মানে ইনিশিয়াল অবস্ট্রাকশন নিয়ে আসে, এই কমপ্লিকেশন ছিল সেটা টেপিক 26 অবস্ট্রাকশন। সিরো নাম হলো সিরো যেটা এক্সট্রা সেলুলার ডিভাইস নাই, যেটা কিছু টিউমার নাই, কিছু লিমিট নাই, যেটা কম্প্রেস করে অবস্ট্রাকশন করতে এটা না, এটা হচ্ছে সিরো অবস্ট্রাকশন। মানে এটা হচ্ছে রিভার্সিবল, আপনি ওই ইলেকট্রনিক ব্যালেন্স কাট করলে রেসপিরেটরি কন্ট্রোল, ডায়াবেটিস কন্ট্রোল, ইউরেমিয়া কন্ট্রোল হলে তাহলে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে সিরো অবস্ট্রাকশন, এটা ডিফিকাল্ট অবস্ট্রাকশন না, অ্যাবসলিউট অবস্ট্রাকশন না, মানে একদম বন্ধ হয়ে গেছে সেটা না, এটা জাস্ট মুভমেন্ট হয়ে গেছে অথবা কোনো কারণে এটা মুভমেন্ট হয়ে গেছে রেসিস্টেন্স যার কারণে অবস্ট্রাকশন লাইক জানিয়ে এটা হবে। প্যানক্রিয়াসে একুইপ প্যানক্রিয়াসের এই বক্সটা, ঠিক আছে, কজ অফ প্যানক্রিয়াস খুব ইম্পর্টেন্ট। কমন কজ পরীক্ষা আসতে পারে, অনেক কমন কজ অফ প্যানক্রিয়াস বলতে হয় কি পরীক্ষা সারা বছর ধরে কোন কোন ড্রাগস একুইপ প্যানক্রিয়াস করে। তাহলে যেটা মান্টাপটেরিন, টাইজারডিন, বেলফ্রয়েড সাথে স্টেরয়েড, আলফা বিটা ডোপা, রেনাসিন, এই তিনটা ড্রাগ এর মধ্যে কি অনেকগুলো ড্রাগ আছে, আমরা এই সাইডে ড্রাগ করি। ঠিক আছে, এই সাইডে ড্রাগ করি, যেটা ফ্রি মান্টাপটেরিন, টাইজারডিন, সোডিয়াম বেলফ্রয়েড, স্টেরয়েড, আলফা বিটা ডোপা, রেনাসিন। ঠিক আছে, রেনাসিন এই ড্রাগগুলো কি করে, এই ড্রাগ একুইপ প্যানক্রিয়াস করতে পারে। মেটাবলিক হাইপারটেনশনিয়া, হাইপারট্রাইগ্লিসাইরিমিয়া এই কন্ডিশনগুলো থেকে একুইপ প্যানক্রিয়াস করতে পারে। তাহলে কোন মেটাবলিক কন্ডিশনে অথবা কোন কোন মেটাবলিক কন্ডিশনে একুইপ প্যানক্রিয়াস করতে পারে। তাহলে ক্যালসিয়াম বাড়লে একুইপ প্যানক্রিয়াস করতে পারে, পিজি বেড়ে গেলে ট্রাইগ্লিসাইরাইড বাড়লে একুইপ প্যানক্রিয়াস করতে পারে। আর যদি আমি করে ফেলি কারণ ক্যালসিয়াম বাড়ে তারপরে একুইপ প্যানক্রিয়াস, আর কারণ একুইপ প্যানক্রিয়াস হয় তার আবার ক্যালসিয়াম কমে যায়। তাহলে একুইপ প্যানক্রিয়াস একটা কজ হচ্ছে হাইপারক্যালসিমিয়া, একুইপ প্যানক্রিয়াস একটা কমপ্লিকেশন হচ্ছে কি হাইপোক্যালসিমিয়া। কমপ্লিকেশন হতে গিয়ে পাবো ক্যালসিয়াম কমে যায়। তাহলে একুইপ প্যানক্রিয়াস কজ হচ্ছে হাইপারক্যালসিমিয়া আর কমপ্লিকেশন হচ্ছে হাইপোক্যালসিমিয়া। এছাড়া ইনফেকশন, মামস এবং কক্সাকি। ঠিক আছে, মামস এবং কক্সাকি এই দুটো ভাইরাসগুলো কি হতে পারে, একুইপ প্যানক্রিয়াস হতে পারে। ঠিক আছে, মামস এবং কক্সাকি ভাইরাস। তাহলে এখানে নট মিজলস, ডেঙ্গু হিসেবে হতে পারে, বাট মামস এবং কক্সাকি বেশি হয়। আর মিজলস আসলে কি দিবে, মিজলস একটা ফল দিবে, নট মিজলস, মিজলস একুইপ প্যানক্রিয়াস হয় না। তাহলে আমরা কি বললাম, কমন কজ কি, ড্রাগ কজ কি, মেটাবলিক কজ কি, মেটাবলিক কজ আমরা ক্যালসিয়াম বাড়লে একুইপ প্যানক্রিয়াস হয়, একুইপ প্যানক্রিয়াসে ক্যালসিয়াম কমে যায়। আর ইনফেকশন আমরা বললাম মামস এবং কক্সাকি। গ্লাসগো ক্রাইটেরিয়া একুইপ প্যানক্রিয়াস এটা পরীক্ষা আসতে পারে। গ্লাসগো ক্রাইটেরিয়া কি, গ্লাসগো ক্রাইটেরিয়া একুইপ প্যানক্রিয়াসের গ্লাসগোর মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, এটা দেখা সিভিয়ার দেখাতে, এটা সিভিয়ার একুইপ প্যানক্রিয়াস এটা আমরা একটা নামে লিখে দিতে পারি, প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস আমরা মনে করি এটা পাশে অক্সিজেন, এটা এইচ, এটা নিউট্রোফিল, এটা ক্যালসিয়াম, আর এই রেনাল ইম্পেয়ারমেন্ট, এটা মানে ইনফিউরিয়া, এটা ইলেভেটেড এনজাইম, এতে অ্যালবুমিন, এসে সুগার, নার্ভিয়াস গ্লুকোজ। তাহলে প্যানক্রিয়াস দিয়ে আমরা গ্লাসগোকে মনে করি পাশে অক্সিজেন, বয়স, এইচ, নিউট্রোফিল, ক্যালসিয়াম, রেনাল মানে বেশি, এলিভেটেড এনজাইম মানে এলিভেটেড এনজাইম বলা হয় এটা এলটিআর এলডিএস। ঠিক আছে, এটা এলটিআর এলডিএস। ঠিক আছে, অ্যালবুমিন এবং সুগার। এরপর কোনটা বাড়ে কোনটা কমে আমাদের কমপ্লিকেশন যেতে হবে। এখানে কমপ্লিকেশন হাই বসে 1000% অক্সিজেন কমবে, গ্লুকোজ বাড়ে তাহলে কি সুগার বাড়বে, ক্যালসিয়াম কমে যায়, ক্যালসিয়াম কমবে। তাহলে এই গ্লাসগোর সাথে কমপ্লিকেশন লেভেল করবে, তাহলে আপনাদের মনে রাখবে। এখানে কমপ্লিকেশন যেভাবে আছে, সিস্টেমিক কমপ্লিকেশনস, প্যানক্রিয়াসের কমপ্লিকেশন, জিআইটি কমপ্লিকেশন এগুলো আলাদা আলাদা কি করবে। ঠিক আছে, সিস্টেমিক কমপ্লিকেশন কি, প্যানক্রিয়াটিক কমপ্লিকেশন কি, জিআইটি কমপ্লিকেশন কি, কমপ্লিকেশন আর প্যানক্রিয়াটিস। ক্রনিক প্যানক্রিয়াটিস এখানে আচ্ছা একুইপ প্যানক্রিয়াটিস আমরা একটা বলি, প্যানক্রিয়াটিস এক্সপোজ আমরা চার লাইফ স্টোরি, এই লাইফ মোর দ্যান 3 টাইম করতে হবে। ঠিক আছে, আমাদের লাইফ 3 গুণের বেশি হতে হবে। ঠিক আছে, আমরা 2 টাইমস কন্টেন্ট দিয়ে দেব, অপশন হবে এটা মনে রাখবেন 3 টাইমস বেশি হতে হবে, মোর দ্যান 3 টাইমস 3 গুণের বেশি হতে হবে। নরমাল লেভেলে আপার লিমিট থেকে 3 গুণ বেশি হতে হবে, লেভেল 50 হয় তাহলে 150 বেশি হতে হবে। ঠিক আছে, 150 বেশি হতে হবে, 100 300 বেশি হতে হবে, মানে আপার লিমিট থেকে 3 টাইমস হাই হতে হবে। ওকে, ক্রনিক প্যানক্রিয়াটিসের কজ এটা মনে রাখবেন, নিউমেরিক টিকার টক্সিক, ইডিওপ্যাথিক, জেনেটিক, অটোইমিউন, রিকারেন্ট, অবস্ট্রাকটিভ। তাহলে টিকার দিয়ে আমরা ক্রনিক প্যানক্রিয়াটিসের কজগুলো মারতে পারি। এখানে লেখা দেখেন গলস্টোন ডু নট কজেস ক্রনিক প্যানক্রিয়াটিস। ঠিক আছে, গলস্টোন ক্রনিক প্যানক্রিয়াটিস করে না। তাহলে একুইপ প্যানক্রিয়াটিসের একটা কমন সোর্স কিন্তু গলস্টোন, বাট ক্রনিক প্যানক্রিয়াটিসের কারণের মধ্যে গলস্টোন নাই। তাহলে পরীক্ষা যে কজ অফ ক্রনিক প্যানক্রিয়াটিস আছে সেখানে কি আসবে, কি থাকবে, গলস্টোন থাকবে, এটা ফলস দিবে। তাহলে ক্রনিক প্যানক্রিয়াটিস গলস্টোন করে না, তাহলে একুইপ প্যানক্রিয়াটিস করে বাট নট ক্রনিক প্যানক্রিয়াটিস। তাহলে ক্রনিক প্যানক্রিয়াটিসের কমপ্লিকেশন যেখানে আছে এগুলো এটা রিমুভ করবে। ঠিক আছে, একুইপ প্যানক্রিয়াটিসের সাথে একটা মিল আছে, জাস্ট একটু রিমুভ করে এখানে এক্সট্রা কমপ্লিকেশন হয়। এখানে একটা কমপ্লিকেশন দিয়ে আসবে, এখানে একটা কমপ্লিকেশন গুলো হচ্ছে বিভিন্ন ধরনের ক্রনিক প্যানক্রিয়াটিস প্যানক্রিয়াস পুরো ড্যামেজ হয়ে যায়। প্যানক্রিয়াস যখন পুরো ড্যামেজ হয়, প্যানক্রিয়াস এক্সোক্রাইন ফাংশন ড্যামেজ হয়, এন্ডোক্রাইন ফাংশন ড্যামেজ হয়। এক্সোক্রাইন ফাংশন ড্যামেজ হয়, পেশেন্ট মেলাটোনিন হবে, মেলাটোনিন হবে, পেশেন্টগুলো ম্যালনোরিশ হবে, মেলাটোনিন হবে, বিভিন্ন অস্টিওপোরোসিস হচ্ছে মালয়েশিয়া থাকবে। আর যখন এন্ডোক্রাইন ডিজিজ হবে পেশেন্ট ডায়াবেটিস ডেভেলপ করবে, আমি এখান থেকে একসময় ক্যান্সার ডেভেলপ করতে পারে। এগুলো হচ্ছে কমপ্লিকেশন অফ ক্রনিক প্যানক্রিয়াটিস। ঠিক আছে, এই অবস্থাগুলো বিভিন্ন থাকলে ক্রনিক প্যানক্রিয়াটিস একটা সময় ম্যাগনেসি হতে পারে। তাহলে ক্রনিক প্যানক্রিয়াটিস ডায়াগনোসিস করার জন্য ডিসিশন একটা ডিসিশন বলা হয় সিটি স্ক্যান। ক্রনিক প্যানক্রিয়াটিস ডায়াগনোসিস করার জন্য সিঙ্গেল ইন্ডিকেশন জানতে চাই তাহলে সিটি স্ক্যান, আর যদি এমসিকিউ তে চাই তাহলে 5 টাকা লাগবে। এই মানে সকল ইমেজ আপনাকে ক্রনিক প্যানক্রিয়াটিস বলতে হলে প্যানক্রিয়াসের স্ট্রাকচারাল চেঞ্জ হবে, প্যানক্রিয়াসের স্ট্রাকচারাল
ড্যামেজ হতে হবে মানে স্ট্রাকচারাল অ্যানোমালিস থাকতে হবে। স্ট্রাকচারাল অ্যানোমালিসগুলো কি প্যানক্রিয়াসে প্রোফাইল হয়ে যাবে, ক্যালসিফাইড হয়ে যাবে এবং মাসেলের যে ডাক্টার সেটা ডাইরেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডাক্টার ডাইরেকশন প্যানক্রিয়াস অ্যাট্রোপি প্যানক্রিয়াস সিগন্যাল হচ্ছে কনিপেকারিজের ইনভেস্টিগেশন। আর প্যানক্রিয়াসের ফাংশন দেখা যায় টেস্ট আছে, এটা আমরা বলছি অলরেডি বিকালে এসেছে এবং স্ক্রিন সিমুলেশন টেস্ট। লেখা হচ্ছে কোশ্চেন আছে, কোশ্চেনগুলো সলভ করবেন। এগুলো মোটামুটি আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি আর কি। আমরা গ্যাস্ট্রোএন্টারোলজির ইম্পর্টেন্ট যে টপিকসগুলো অনেক কোশ্চেন আছে, ঠিক আছে, বিগত অনেক কোশ্চেন আছে, কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করবেন। ঠিক আছে, আমাদের শিখে কোশ্চেন আছে, লাস্ট সলভ লাস্ট কোশ্চেন আসে। ওকে, আমরা এখন হেপাটোলজি শুরু করি। হেপাটোলজি আর কি ইম্পর্টেন্ট জায়গা, গ্যাস্ট্রোএন্টারোলজি পরে হেপাটোলজি ম্যাথস আর কি সেই ক্লাসে। তো ইম্পর্টেন্স দিক দিয়ে তো গ্যাস্ট্রোএন্টারোলজিতে আমরা অনেক টপিক বললাম, হেপাটোলজি আমরা কি ইম্পর্টেন্ট টপিকস যেগুলো পরীক্ষা আসতে পারে টেস্ট করে আমরা একটু ডিসকাস করব। যেটা ফিজিওলজি আসলে লিভারের কাজ কি, ফিজিওলজি করে বলা হয়। তারপর একটু আমরা দেখি আমি সবথেকে ইম্পর্টেন্ট যে স্টোরেজ ফাংশন, লিভারে কোন কোন ভিটামিনস লিস্ট থাকে, বিশেষ করে A, D, B12 এগুলো হচ্ছে লিভারে মেইন লিস্ট থাকে। ঠিক আছে, লিভার মেইনলি কোন কোন ভিটামিন লিস্ট থাকে এই কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, মেজর কোন ভিটামিন লিস্ট থাকে, মেজর তিনটা ভিটামিন A, D এবং B12। ঠিক আছে, এই তিনটা ভিটামিন লিস্ট থাকে, সব পরিমাণে ভিটামিন A, ভিটামিন ফোলেট কিছু অল্প কিছু লিস্ট থাকতে পারে। ঠিক আছে, তো মেইনলি A, D, B12। এছাড়া লিভার দিয়ে কি কি এক্সপ্রেশন হয় এমসিকিউ আসতে পারে, কোন সাবস্টেন্স এক্সপ্রেশন হয়, লিভার মেকানিজম নাম কি এসবি আসতে পারে, এগুলো দিয়ে পড়ে দেবেন। লিভার ফাংশন টেস্টের মধ্যে কোলেস্টেসিস হলে অ্যালকালাইন ফসফেট বেশি বাড়ে, হেপাটাইটিস হলে এজিপিটি অ্যান্টিবডি গ্লোনিক ইনক্রিজ হয়, আর কোনো এনজাইম ইনডিউসিং ড্রাগ দিলে গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ। ঠিক আছে, কোলেস্টেসিস যদি অবস্ট্রাকশন হয় বাইল ডাক্টে তাহলে অ্যালকালাইন ফসফেট অনেক বেশি বাড়বে, আর যদি হেপাটাইটিস হয় তাহলে এজিপিটি অ্যান্টিবডি বেশি বাড়বে, আর অ্যালকোহল এনজাইম ইনডিউসিং ড্রাগ হচ্ছে গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ বেশি বাড়বে, এসবি আসতে পারে। ড্রাগস দ্যাট ইনক্রিজ গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ এটা মনে জন্য আমরা একটা ইউজ করি এবিসি ব্রিফ বাব। ঠিক আছে, অ্যালকোহল বারবিটুরেট কার্বোমাজাপিন। ঠিক আছে, অ্যালকোহল বারবিটুরেট কার্বোমাজাপিন ট্রাইসিফুলভিন আইসোপ্টেনোইন ফেনাইট্রাইন বেলফ্রয়েড ওসিপিন। ঠিক আছে, অ্যালকোহল বারবিটুরেট কার্বোমাজাপিন ট্রাইসিফুলভিন আইসোপ্টেনোইন ফেনাইট্রাইন। ঠিক আছে, বেলফ্রয়েড এগুলো আমরা ড্রাগস এর কোন ড্রাগ লিস্ট লেভেল বাড়ে এমসিকিউ আসতে পারে, আমরা এটা দিয়ে মনে রাখতে পারি এবিসি ব্রিফ বাব। ঠিক আছে, অ্যালকোহল বারবিটুরেট কার্বোমাজাপিন ট্রাইসিফুলভিন আইসোপ্টেনোইন ফেনাইট্রাইন বেলফ্রয়েড এবং ওসিপিন। ওইটা ইকুয়েশন আসলে লিভার ফাংশন বেস্ট অ্যাসেসমেন্ট। ঠিক আছে, লিভার ফাংশন টেস্ট বেস্ট অ্যাসেসমেন্ট। ঠিক আছে, লিভার ফাংশন টেস্ট বেস্ট অ্যাসেস করতে পারে এই তিনটা টেস্টের মাধ্যমে, বিলিরুবিন অ্যালবুমিন এবং প্রোটোমিনটাইন। লিভার ফাংশন বেস্ট অ্যাসেস পারি তো এই ইকুয়েশন প্রয়োগ করে তাহলে হবে বিলিরুবিন অ্যালবুমিন এবং প্রোটোমিনটাইন। আমরা অনেকগুলো টেস্ট করতে পারি, যদি বলা হয় বেস্ট অ্যাসেসমেন্ট তাহলে হবে এটা বিলিরুবিন অ্যালবুমিন এবং প্রোটোমিনটাইন। লিভার বায়োপসি, ঠিক আছে, লিভার বায়োপসির জন্য স্পিরিট ভিজিট দরকার হয়। নাম্বার হচ্ছে পেশেন্ট কোঅপারেটিভ হতে হবে, আয়নার এক্সচেঞ্জ লেভেল আছে, আয়নার লেভেল ঠিক থাকতে হবে, প্লেটলেট কাউন্ট কমপ্লিট বিষয় হবে, কিছু জিনিস একটু করতে হবে, যেমন বাইলেট প্রসেস আছে, স্কিন প্রসেস আছে, পাসিভিটি মাত্রা সিভিয়ার মিলাস কিছু করতে হবে এবং এই সকল জিনিস করা যাবে না। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে, লিভার বায়োপসি ভিজিট কি অথবা কখন কখন লিভার বায়োপসি করা যাবে না। ঠিক আছে, কন্ট্রাইন্ডিকেশনস লিভার বায়োপসি, যেমন এখন আনকোঅপারেটিভ করা যাবে না, আয়নার লেভেলটা উল্টে দিয়ে বলবে করা যাবে কি যাবে না, 50,000 বেশি হলে করা যাবে, বাকি কম হলে করা যাবে না, এই সকল জিনিসটা করা যাবে না, এই জিনিসগুলো করা যাবে না। তাহলে লিভার বায়োপসি ভিজিট কি ব্যবস্থা পারে অথবা লিভার বায়োপসি কন্ট্রাইন্ডিকেশনস কি। এজিপিটির বারে কথা বলবো, এজিপিটি আমরা বলছিলাম যে হেপাটাইটিস হয়, লিভার হেপাটোসাইট যখন ড্যামেজ হয় তখন হেপাটোসাইট থেকে এজিপিটি এজিপিটি রিলিজ হয়, তাহলে কারণ হেপাটোসাইট ড্যামেজ হয়, হেপাটোসাইট যদি ইনজুরি হয় তাহলে এজিপিটি এজিপিটি বাড়বে। ঠিক আছে, এগুলো বাড়বে। এটা লেভেল আছে, মাইনর এলিভেশন কিছু কল দেওয়া আছে, এখানে মেজর এলিভেশন কিছু কল দেওয়া আছে, মডারেট এলিভেশন। মাইনর মানে নরমাল থেকে বেশি 100 কম, 100 থেকে 300 হলে মডারেট, এর মধ্যে 300 হলে মেজর। এটা দুটো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাইনর আর হচ্ছে মেজর। অল্প বেশি এজিপিটির কারণ কি, যেমন বিসি ফ্যাটি লিভার অ্যালকোহল হেপাটাইটিস বলতে অল্প বেশি বাড়তে পারে, নরমাল 40 80 90 এরকম থাকে, আর মেজর অনেক বেশি বেশি। ঠিক আছে, অনেক বেশি, তখন আমাদের চিন্তা করতে হবে সিভিয়ার ইনফেকশন, প্যারাসিটামল পয়জন, ইকুইপমেন্ট হেপাটাইটিস, ইসকেমিক হেপাটাইটিস, অর্গান হেপাটাইটিস, টক্সিন ফ্লেয়ার হলে এগুলো অনেক বেশি বাড়তে পারে। তাহলে একটা প্রশ্ন একটা এজিপিটি লেভেল একটা নিয়ে আসছে কোন কোন ফসিলিটিস, তাহলে এগুলো অ্যান্সার। আর একটা এজিপিটি নিয়ে আসছে লেভেল 80 তো তাহলে তাদের কোন কোন ফসিলিটিস হবে এমসিকিউ আসতে পারে। জন্ডিস এখন তিন ধরনের জন্ডিস আছে, একটা প্রিহেপাটিক জন্ডিস, হেপাটিক জন্ডিস এবং পোস্টহেপাটিক জন্ডিস। এর মধ্যে অবস্ট্রাকটিভ জন্ডিসের কজগুলো, ঠিক আছে, কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস এটা এমসিকিউর জন্য রিড করবে। ঠিক আছে, মোস্ট অফ কিছু রিড করলে আমরা পারবে, মানে বাইলেট যদি অবস্ট্রাকশন হয় সেটা অবস্ট্রাকটিভ জন্ডিস, বাইলেট স্টোন থাকলে কোনো অবস্ট্রাকশন থাকলে যেমন কারণে স্কাইসিস অ্যাম্পুলেটিমার পোর্টোলিটিয়াসিস যেমন কারণে বাইলেট অবস্ট্রাকশন হয় তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস হয়। অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্লিনিক্যাল ফিচার এটা আমরা জানি সবাই, জন্ডিস ইচিং ডার্কিং এবং পেলস্টুল হয়। ঠিক আছে, জন্ডিস ইচিং ডার্কিং এবং পেলস্টুল হয় এবং ডিউরিং যদি অবস্ট্রাকশন থাকে তাহলে বাইলেট যদি ডিউরিং অবস্ট্রাকশন থাকে বাইলে আসবে না, হেপাটাইটিস আপনি মনে হবে না, আলোচনা হবে ওয়েট লস হবে, স্টোরি অফ টেবলেশিয়া ব্রিডিং ক্যাটালস জানো এগুলো হতে পারে। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসের মানে আর্লি ফিচার এবং লেট ফিচার, আর্লি এবং লেট ফিচার সব অবস্ট্রাকটিভ জন্ডিস আমাদের করতে হবে। দরকার নেই প্রিহেপাটিক জন্ডিসের কজগুলো একটা দেখে দেখবেন, প্রিহেপাটিক জন্ডিসের কজ এটা দেখি এখানে এই বক্সটা। ঠিক আছে, কনজেনিটাল নন হেমোলাইটিক হাইপোগ্লিকেমিয়া। ঠিক আছে, অনেকগুলো জেনেটিক্যাল কজ আছে হাইপোগ্লিকেমিয়া। ঠিক আছে, এর মধ্যে দুটো হচ্ছে কনজুগেট আর দুটো হচ্ছে আনকনজুগেট। এটা কনজেনিটাল নন হেমোলাইটিক হাইপোগ্লিকেমিয়া মানে কনজেনিটাল নন হেমোলাইটিক কনজুগেট হাইপোগ্লিকেমিয়া কজ আছে, কনজেনিটাল নন হেমোলাইটিক আনকনজুগেট হাইপোগ্লিকেমিয়া কজ আছে। তাহলে কনজেনিটাল নন হেমোলাইটিক আনকনজুগেট হাইপোগ্লিকেমিয়া কজ হচ্ছে একটা গিলবার্ট সিনড্রোম আর একটা গিলবার্ট সিনড্রোম, একটা গিলবার্ট সিনড্রোম আর একটা গিলবার্ট সিনড্রোম। আর কনজেনিটাল কনজুগেট হাইপোগ্লিকেমিয়া কজ হচ্ছে ডুবিন জনসন সিনড্রোম এবং লটার সিনড্রোম। কিন্তু সবগুলো হচ্ছে অটোজোমাল রিসেসিভ। বুঝলাম হেপাটাইটিস সকল ডিজিজ কি অটোজোমাল রিসেসিভ, কিন্তু কমন হচ্ছে গিলবার্ট সিনড্রোম। তাহলে ফার্স্ট ভিডিও আসতে পারে কত কজ অফ কনজেনিটাল কনজুগেট হাইপোগ্লিকেমিয়া। তাহলে কনজেনিটাল কনজুগেট হাইপোগ্লিকেমিয়া হচ্ছে গিলবার্ট সিনড্রোম, প্রেগন্যান্স সিনড্রোম। আর কনজেনিটাল আনকনজুগেট হাইপোগ্লিকেমিয়া কজ হচ্ছে ডুবিন জনসন সিনড্রোম। অথবা কমনেস্ট কনজেনিটাল কজ অফ হাইপোগ্লিকেমিয়া হচ্ছে গিলবার্ট সিনড্রোম। গিলবার্ট সিনড্রোম একটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ, কমন আসলে পাওয়া যায় এবং এদের গ্লুটামিন ট্রান্সফারেজ এনজাইম যেটার মাধ্যমে গ্লুটামিন কনজুগেশন হয়, সেই গ্লুটামিন ট্রান্সফারেজ এনজাইম সেটা কম থাকে। তাহলে গ্লুটামিন কনজুগেশন হলে সেগুলো মাইল্ড জন্ডিস হয়, স্পেশালি ডিউরিং ফাস্টিং, যখন সেটা আগে রমজান মাসে তখন জন্ডিস হয়। এই পেশেন্ট সারা বছর ভালো থাকে, নরমাল লাইফ লিড করে, বাট যখন কোনো ফাস্টিং যখন কোনো স্ট্রেসফুল কন্ডিশনের মুখোমুখি হয় তখন তাদের কি হয় জন্ডিস হয়, এদের ট্রিটমেন্ট দরকার হয়। ঠিক আছে, তাহলে কনজেনিটাল আনকনজুগেট হাইপোগ্লিকেমিয়া কজ হচ্ছে গিলবার্ট সিনড্রোম, প্রেগন্যান্স সিনড্রোম। আর কনজেনিটাল কনজুগেট হাইপোগ্লিকেমিয়া কজ হচ্ছে ডুবিন জনসন সিনড্রোম, লটার সিনড্রোম। একটু লিভার ফেলিওর, একটু লিভার ফেলিওর মানে একটু লিভার ইনজুরি, একটু লিভার ইনজুরি দেখে যদি কারো লিভার ফেল করে, লিভারের কাজ একদম বন্ধ হয়ে যায় তখন সে বলে লিভার ফেলিওর। একটু লিভার ফেলিওর যদি উইদিন 8 উইকস, ঠিক আছে, উইদিন 8 উইকসের মধ্যে হয় এবং একটু লিভার ফেলিওর হলে লিভার যখন কাজ করতে পারে না তখন লিভারের যে কাজগুলো সবগুলো বন্ধ হয়ে যায় এবং একটা কাজ হচ্ছে ইউরিয়া সাইকেল।
লিভারের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে বিভিন্ন টক্সিক প্রোডাক্টগুলো মেটাবলাইজ করে নন টক্সিক প্রোডাক্টে কনভার্ট করে। এখন যখন লিভার ফেলিওর হয় তখন লিভারের যে সেই ক্ষমতাটা যেটা টক্সিক প্রোডাক্টকে মেটাবলাইজ করে নন টক্সিক প্রোডাক্টে কনভার্ট করা সেই ক্ষমতাটা লিভারে লস্ট হয়ে যায়। তো এই ক্ষমতাটা লস্ট হয়ে যাওয়ার কারণে লিভার কি করে, লিভারে এই টক্সিক প্রোডাক্টের পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে, টক্সিক প্রোডাক্ট মেটাবলাইজ করে না, টক্সিক প্রোডাক্টগুলোর পরিমাণ বেড়ে যায়। এবং এই টক্সিক প্রোডাক্টগুলো তখন আমাদের বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করে, দেখা যায় ব্রেন বিভিন্ন সমস্যা তৈরি করে, তখন হয় এটা আসলে অ্যাঙ্কোলপ্যাথি। এবং অ্যাঙ্কোলপ্যাথিকে বলা হয় কার্ডিয়াল ফিচার্স অফ লিভার ফেলিওর, লিভার ফেলিওর। তাহলে এটা দেখেন কনফিউশন আছে, খুব কম হয় ব্রেন ড্যামেজ। ঠিক আছে, কত লিভার যদি জন্ডিসের পেশেন্ট দেখেন নরমাল বিহেভিয়ার, নরমাল মুভমেন্ট, নরমাল কথাবার্তা, তাহলে আমাদের বুঝতে হবে তাকে বলা হচ্ছে একটু লিভার ফেলিওর। ঠিক আছে, একটু লিভার ফেলিওর এর পেশেন্টের প্রগনোসিস দেখার জন্য বেস্ট ইন্ডিকেশন হচ্ছে প্রথম মিনিটে। এটা বেস্ট ইন্ডিকেশন হচ্ছে প্রথম মিনিটে। প্রথম মিনিটে একটু লিভার ফেলিওর বুঝতে পারে। প্রথম মিনিটে যদি গ্যারিফিন 40 মিনিট দরকার হয়, এটা যদি গ্যারিফিন 40 মিনিট কমে যায়, তো গ্যারিফিন 40 মিনিট হলে খুবই কম, ফিউ আওয়ার্স, তো 5 ঘন্টার মধ্যে প্রথম মিনিটে বেড়ে যায়। যার কারণে একটু লিভার ফেলিওর পেশেন্টের প্রগনোসিস দেখার জন্য বেস্ট ইন্ডিকেশন হচ্ছে প্রথম মিনিট। ঠিক আছে, তো লিভার ইনফেকশন মধ্যে লিভার ফেলিওর ডেভেলপ করে এবং নিউরোজেনিক ডেভেলপ করে, তখন সেটা বলি আমরা একটু লিভার ফেলিওর। এটা কার্ডিয়াল সিস্টেম হচ্ছে অ্যাঙ্কোলপ্যাথি এবং এটা প্রগনোসিস দেখার জন্য বেস্ট হচ্ছে প্রথম মিনিট টাইম। এগুলো যে লিভার ফেলিওরের কজ, এই কজগুলো এমসিকিউর জন্য দেখে ফেলবেন। কোনটা কজ হবে লিভার ফেলিওর। কমনেস্ট কজ হচ্ছে আমাদের দেশে হচ্ছে আমাদের পার্সেন্টেজ না ইউকে পার্সেন্টেজ, আমাদের দেশে কমন কজ হচ্ছে হেপাটাইটিস হাইপাটাইটিস। ঠিক আছে, বাট ওয়ার্ল্ড ওয়াইড বা ইউরোপ আমেরিকাতে কমন কজ হচ্ছে প্যারাসিটামল পয়জন। ঠিক আছে, প্যারাসিটামল পয়জন বিভিন্ন ড্রাগস এগুলোর কারণে বেশি হয়। বাট আওয়ার কান্ট্রি হেপাটাইটিস হাইপাটাইটিস ইজ দ্য কমনেস্ট কজ অফ লিভার ফেলিওর। এগুলো লিভার ফেলিওর কমপ্লিকেশনস কি এটা জিজ্ঞাসা করে ফেলবেন। এখানে লিভার ফেলিওর কমপ্লিকেশনস কি? ঠিক আছে, এটা পুলিশ দিয়ে পড়বেন। এখানে অ্যাঙ্কোলপ্যাথি হতে পারে, যেটা আমরা বললাম, গ্লুকোজ হতে পারে, এসিডিটি হতে পারে, ইনফেকশন রেল ফেলিওর, মাইজর ফেলিওর হয়ে যেতে পারে। তাহলে এগুলো হচ্ছে এগুলো লিভার ফেলিওর কমপ্লিকেশনস। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস না অ্যালকোহলিস হয়, এসবিও আসতে পারে। মনে রাখবেন এগুলো লিভার ফেলিওরে মেটাবলিক অ্যাসিডোসিস হয়, নট অ্যালকোহলিস। তাহলে অ্যাঙ্কোলপ্যাথি, হাইপোগ্লাইসেমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, ইনফেকশন রেল ফেলিওর, মাইজর ফেলিওর। The causes of ascites, ঠিক আছে, ascites এর দুটো কজ, একটা হচ্ছে লো স্যাক, একটা হচ্ছে হাই স্যাক। স্যাক মিন্স সেরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। ঠিক আছে, সেরাম অ্যালবুমিন এবং অ্যাসাইটিক অ্যালবুমিন এর মধ্যে ডিফারেন্স বলা হয় স্যাক। ঠিক আছে, এটা যখন হাই স্যাক হয় এটা কিছু কজ আছে, এটা যখন লো স্যাক হয় এটা কিছু কজ আছে। মনে রাখবেন হাই স্যাক হলে ইউজুয়ালি আমরা ইন্ডিকেট করি পোর্টাল হাইপারটেনশন। হাই স্যাক মানে 97%, হাই স্যাকের 97% কজ হচ্ছে পোর্টাল হাইপারটেনশন। এখানে যে কজগুলো সেগুলো দেখবেন সবগুলোই পোর্টাল হাইপারটেনশন হয়। ঠিক আছে, এগুলো সবগুলোই পোর্টাল হাইপারটেনশন হয়। তাহলে অ্যাসাইটিস উইথ হাই স্যাক কজ কি? মনে রাখবেন পোর্টাল হাইপারটেনশন কজ দিবেন। আর অ্যাসাইটিস উইথ লো স্যাক তাহলে যেগুলো পোর্টাল হাইপারটেনশন হয় এগুলো। ঠিক আছে, এখানে সিনড্রোম আছে, মিক্স সিনড্রোম আর হচ্ছে বার্কিল সিনড্রোম। বার্কিল সিনড্রোমে হাই স্যাক হয় আর মিক্স সিনড্রোম ইউজুয়ালি লো স্যাক হয়। তাহলে মিক্স সিনড্রোম মানে কি? এটা দেখে একটু দেখে ফেলবেন। মিক্স সিনড্রোম মানে তিন জিনিসের কম্বিনেশন। এই যে এটা হচ্ছে পোলার ফিউশন থাকে, ওভারিয়ান টিউমার থাকে এবং অ্যাসাইটিস থাকে। তো অ্যাসাইটিস প্রলিফেশন উইথ ওভারিয়ান টিউমার এই দুটো কম্বিনেশন বলা হয় মিক্স সিনড্রোম। ঠিক আছে, মিক্স সিনড্রোম। এটা যদি বলছে এরকম ভিডিও কোশ্চেন সেটা হাইপারকালি, এটা যে হাইপারকালি অ্যাঙ্কোলপ্যাথি। ঠিক আছে, হাইপারকালি প্রিডিসপোজিং ফ্যাক্টরস, এটা পরীক্ষার জন্য 5 স্টার টপিকস। প্রিডিসপোজিং ফ্যাক্টরস অফ অ্যাঙ্কোলপ্যাথি, তো ইনফেকশন, ঠিক আছে, হাইপোকালেমিয়া, হাইপারটেনশিয়া, কনস্টিপেশন, ঠিক আছে, ডিহাইড্রেশন, পরসিস্টেমিক শান্ট, এগুলো হচ্ছে ফ্যাক্টরস প্রিডিসপোজিং টু অ্যাঙ্কোলপ্যাথি। ঠিক আছে, এই বক্সটা খুব ভালো করে বিশেষ করে কনস্টিপেশন ডায়রিয়া দিয়ে পড়বে, হাইপোকালেমিয়া, হাইপারটেনশিয়া এগুলো উল্টা করে দিবেন, হাইপোকালেমিয়া, হাইপারটেনশিয়া করে দিবেন। These are the complications of factors predisposing to hepatic অ্যাঙ্কোলপ্যাথি। আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই বক্সটা। এটা আমাদের তৃতীয় খুব ইম্পর্টেন্ট ছিল, এটা সবসময় আসলে সব প্র্যাকটিক্যাল লাইনে খুব ইম্পর্টেন্ট। এটা 3টা টপিকস। ঠিক আছে, হেপাটোরেনাল সিনড্রোম। হেপাটোরেনাল সিনড্রোম হচ্ছে দুটো টাইপ আছে, টাইপ 1 এবং টাইপ 2। এর মধ্যে পরীক্ষায় টাইপ 1 নিয়ে বিভিন্ন সময় কোশ্চেন আসে, টাইপ 1 খারাপ। টাইপ 1 এর নতুন নাম হচ্ছে হেপাটোরেনাল সিনড্রোম একেআই। এটাকে হেপাটোরেনাল সিনড্রোম একেআই বলা হয়। হেপাটোরেনাল সিনড্রোম একেআই। তাহলে হেপাটোরেনাল সিনড্রোম একেআই এর কজ হচ্ছে হেপাটোরেনাল সিনড্রোম একেআই হচ্ছে এই প্রত্যেকটা পয়েন্ট এটা আপনাদের সেটা আছে মেবি কথাগুলো আমরা স্পেশালি নিতে পারি, নিশ্চিত দেখে নাও। প্রত্যেকটা প্রোগ্রেসিভ লিভার হয়, র্যাপিডলি ক্রিয়েটিং বাড়ে, ইউরিন প্লাজমা কোয়ালিটি রেশিও মোর দ্যান 1.5, পুয়ার প্রগনোসিস। ঠিক আছে, এটা হচ্ছে পুয়ার প্রগনোসিস। তাহলে টাইপ 1 হেপাটোরেনাল সিনড্রোম অথবা হেপাটোরেনাল সিনড্রোম একেআই এটা ফিচারগুলো হচ্ছে এগুলো। এটা ফিচার হচ্ছে এগুলো, এগুলো প্রত্যেকটা পয়েন্টই পুয়ার প্রগনোসিস। এটা একেআই হয় যখন পুয়ার প্রগনোসিস র্যাপিডলি প্রোগ্রেসিভ হয়, র্যাপিডলি ক্রিয়েটিং বাড়ে বেড়ে যায়। ঠিক আছে, এটা এই জন্য খারাপ, মানে খুব র্যাপিডলি ক্রিয়েট করে। আর টাইপ 2 ইউজুয়ালি খুব স্লোলি গ্রো হয় এবং এটা বেটার প্রগনোসিস। এটা বলা হয় হেপাটোরেনাল সিনড্রোম নন একেআই। এটা হচ্ছে হেপাটোরেনাল সিনড্রোম একেআই, এটা হচ্ছে হেপাটোরেনাল সিনড্রোম নন একেআই। তাহলে যেটা একেআই সেটা খারাপ, টাইপ 1 হচ্ছে খারাপ, এটা র্যাপিডলি ক্রিয়েট করে, এটা খুব দ্রুত কোশ্চেন খারাপ হয়ে যায়। ভাইরাল হেপাটাইটিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের হেপাটাইটিস বি। ঠিক আছে, আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হেপাটাইটিস বি। কারণ হেপাটাইটিস বি আমাদের খুবই কমন এবং হেপাটাইটিস বি ক্যান্সার হয়। এই যে বাকিগুলো এ বি সি ডি সবগুলো সম্পর্কে একটু জানবো। এই বক্সটা এর মধ্যে শিখে দেওয়া আছে। এটা হচ্ছে একটা ভাইরাস বক্স। ঠিক আছে, এ বি সি ডি কোনটা কোন ধরনের ভাইরাস, কোনটা কিভাবে ছড়ায়, ঠিক আছে, কোনটা ক্রনিক ইনফেকশন করে, কোনটা ঠিক আছে। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। তাহলে ক্রনিক ইনফেকশন করে কে বি এবং সি, তাহলে বি এর সাথে ডিও করতে পারে। ঠিক আছে, বি এর সাথে ডিও করতে পারে। ভ্যাকসিন আছে কার? ভ্যাকসিন আছে এ এবং বি এর। বি না হলে ডিও হবে না, যার কারণে ডিও প্রিভেন্টেড বাই ডি ভ্যাকসিন। তাহলে এ এবং বি ভ্যাকসিন আছে, বি এবং সি ক্রনিক করে সাথে ডিও ক্রনিক করতে পারে বি এর সাথে। আর একটা মাত্র ডিএনএ ভাইরাস সেটা হচ্ছে বি ভাইরাস, আর বাকি সবগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। আর এখানে ট্রিপোলার লোড ছড়ায় এ এবং ই। এই এ এবং ই হচ্ছে মুখ দিয়ে ছড়ায়, আনহাইজেনিক ফুড খাওয়ার কারণে, আনহাইজেনিক খাওয়া দাওয়ার কারণে, হাত না দিয়ে খাওয়ার কারণে এ এবং ই দিয়ে আমাদের এপিডার্মাল হতে পারে। ঠিক আছে, এই যে ইন্টারদিন ট্রিপোলার লোড ছড়ায়। আর বি সি এগুলো হচ্ছে হরিজন্টাল লোড ছড়ায়, মানে ব্লাডের মাধ্যমে ছড়ায়। এর মধ্যে বি ভাইরাস বেশি ছড়ায় হচ্ছে ভার্টিক্যাল লোডে, ভার্টিক্যাল লোডে মানে মা থেকে বাচ্চার মধ্যে। 90% বি ভাইরাস ছড়ায় হচ্ছে ভার্টিক্যাল, মানে মা থেকে বাচ্চার মধ্যে। আর সি ভাইরাস সবচেয়ে বেশি ছড়ায় ড্রাগ ইউজারদের অথবা ব্লাড মিলে, ঠিক আছে, ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে। অথবা যারা হচ্ছে ডায়ালিসিস করে বাইরে থাকে অনেক ডায়ালিসিস করে বেশি, আমাদের মধ্যে সি ভাইরাস ছড়ায় যেতে পারে। তাহলে হচ্ছে সি ভাইরাস ছড়ানো রোড। তাহলে এ ভাইরাস বেশি ছড়ায়, এ এবং ই ছড়ায় হচ্ছে মানে ট্রিপোলার লোডে, বি ভাইরাস ছড়ায় ভার্টিক্যাল লোডে ইউজুয়ালি, এছাড়া অন্যান্য যেমন সেক্সুয়াল বা ব্লাড ট্রান্সমিশন ড্রাগস এগুলো চেষ্টা করে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ভার্টিক্যাল লোডে, মা থেকে বাচ্চার মধ্যে। আর সি ভাইরাস ছড়ায় হচ্ছে ইউজুয়ালি ড্রাগ ইউজারদের মধ্যে, হরিজন্টাল লোডে। ওকে, তাহলে ভ্যাকসিন আছে এ এবং বি, আর কি করে সি এবং ডি, বি এবং সি। আমরা এখন যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের, হেপাটাইটিস বি ভাইরাসের আমরা একটু সার্জিক্যাল মার্কার ডিসকাস করব। হেপাটাইটিস বি ভাইরাসের সার্জিক্যাল মার্কার তিনটা অ্যান্টিজেন, এসবিএসি, এসবিসিএসি, এসবিইএসি। তাহলে তিনটা অ্যান্টিজেন আবার তিনটা অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি এসবিএস, অ্যান্টি এসবিসি এবং অ্যান্টি এসবিই। তো তিনটা অ্যান্টিজেন এবং তিনটা অ্যান্টিবডি আমাদের জানতে হবে কোনটা কখন পাওয়া যায়। তুমি কোনটা পাওয়া যায় আপনারা মাইক্রোলিথমিক কোর্সে তাহলে আমি একটু দেখি। আপনারা পরিচিত আজকে হেপাটাইটিস ডিভাইস প্রবেশ করে দিই, আর পরিচিত আজকে হেপাটাইটিস ডিভাইস প্রবেশ করে প্রথম 6 সপ্তাহ কিছু পাওয়া যাবে। 6 সপ্তাহ পরে সর্বপ্রথম যেটা বের করে সেটা হচ্ছে সর্বপ্রথম যেটা বের করে সেটা হচ্ছে এসবিএস। ঠিক আছে, এটা হচ্ছে 6 উইক পরে গিয়ে বের করবে। এটা 6 সপ্তাহ থেকে
6 মাস পর্যন্ত পজিটিভ থাকতে পারে। তাহলে যদি 6 মাস পরেও এটা পজিটিভ থাকে, এটা ইন্ডিকেট করে সেটা ক্রনিক ইনফেকশন হয়েছে। এবং ক্রনিক ইনফেকশন হলে সেটা অ্যাক্টিভ নেগেটিভ হতে পারে, অ্যাক্টিভ বা নেগেটিভ হতে পারে। তাহলে এসবিএস আইজি 6 উইক টু 6 মান্থ পর্যন্ত পজিটিভ থাকতে পারে। তাহলে যদি মোর দ্যান 6 মান্থ পজিটিভ থাকে সেটা বলা হয় ক্রনিক ইনফেকশন। ক্রনিক ইনফেকশন অ্যাক্টিভ হতে পারে, ক্যারিয়ার হতে পারে। তাহলে এসবিএস আইজি গেল এই সময়টা 6 থেকে 6 মান্থ এটা হচ্ছে ইকুইভ পিরিয়ড। এটা এগেইনস্ট অ্যান্টিবডি, অ্যান্টি এসবিএস। তাহলে এসবিএস আইজি এগেইনস্ট অ্যান্টিবডি আছে। এই অ্যান্টিবডি যখন পজিটিভ পাওয়া যাবে এটা আইজিএম হতে পারে, আইজিজি হতে পারে। অ্যান্টি এসবিএস আইজিএম যখন পজিটিভ থাকবে তখন সেটা বলা হয় একুইভ ইনফেকশন। আপনারা সবাই জানেন যখন অ্যান্টি এসবিএস আইজিজি পজিটিভ থাকবে এটা দুটো পজিটিভ হতে পারে, একটা প্রিভিয়াস ইনফেকশন অথবা ভ্যাকসিনেশন। কারণ যখন টিকা দেওয়া হয়, টিকা দিলে ইউজুয়ালি আমরা সার্ভিস দেওয়া হয়, টিকা দিলে সার্ভিস দেওয়া হয়। তাহলে এটা যখন অ্যান্টিবডি পাওয়া যাবে অ্যান্টি এসবিএস, এটা ইন্ডিকেট করে প্রিভিয়াস ইনফেকশন হতে পারে এবং তাকে টিকা দিয়েছিল, টিকা দিয়েছিল এরকম কি হতে পারে। তাহলে অ্যান্টি এসবিএস আইজিএম মানে একুইভ ইনফেকশন, অ্যান্টি এসবিএস আইজিজি মানে প্রিভিয়াস ইনফেকশন হতে পারে, ভ্যাকসিনেশন হতে পারে। এখন একটা পেশেন্ট আমার কাছে রিপোর্ট নিয়ে আসছে অ্যান্টি এসবিএস আইজিজি পজিটিভ, অ্যান্টি এসবিএস আইজিজি পজিটিভ, এটা প্রিভিয়াস ইনফেকশন হতে পারে, ভ্যাকসিনেশন হতে পারে। এখন যদি বলা হয় হাউ ইউ উইল ডিফারেন্সিয়েট বিটুইন ভ্যাকসিনেশন এবং প্রিভিয়াস ইনফেকশন, তখন আমাদের করতে হবে অ্যান্টি এসবিসি আইজিজি। আর যদি অ্যান্টি এসবিসি আইজিজি পজিটিভ পাওয়া যায় এটা বুঝতে হবে প্রিভিয়াস ইনফেকশন নট ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন আমরা কোয়ারেন্টাইন দিই না, এটা কিছু যদি অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে কোয়ারেন্টাইন এগেইনস্টে বুঝতে পুরো ভাইরাসটাই তার বডিতে প্রবেশ করছিল, যার কারণে আমরা অ্যান্টি এসবিসি আইজিজি পজিটিভ পাচ্ছি। তো অ্যান্টি এসবিসি আইজি এটা হচ্ছে অ্যান্টি এসবিসি আইজিজি হচ্ছে প্রিভিয়াস ইনফেকশন ডিটেক্টর নট ভ্যাকসিন। তাহলে বলতে যদি কোশ্চেন আসে অ্যান্টি এসবিসি আইজিজি পজিটিভ এটা প্রিভিয়াস ইনফেকশন হতে পারে, ভ্যাকসিনেশন হতে পারে, হাউ ইউ উইল ডিফারেন্সিয়েট, তাহলে আমরা নেক্সট ইন্ডিকেশন করব অ্যান্টি এসবিসি আইজিজি। এটা যদি পজিটিভ পাওয়া যায় এটা হচ্ছে প্রিভিয়াস ইনফেকশন। ওকে, তাহলে আমরা অ্যান্টি এসবিসি আইজিজি বললাম, এটা অ্যান্টি এসবিসি আইজিএম একটা আছে আবার। এটা একুইভ ইনফেকশন পাওয়া যায়, একুইভ ইনফেকশন একটা স্পেশাল পিরিয়ড আছে যেটা বলা হয় উইন্ডো পিরিয়ড। ওই উইন্ডো পিরিয়ডে অ্যান্টি এসবিসি আইজি পাওয়া যায়। উইন্ডো কি? উইন্ডো পিরিয়ডে এমন সময় যখন সার্ভিস আইজিজি থাকে না, এসবিএস আইজি থাকে না, অ্যান্টি এসবিএস থাকে না। এসবিএস আস্তে কম থাকে, অ্যান্টি এসবিএস কম থাকে, মাঝখানে একটা সময় থাকে, মাঝখানে একটা সময় থাকে যে সময়টা একটা গ্যাপ থাকে, ঠিক আছে, একটা পিরিয়ড থাকে যে সময়ে এসবিএস নেগেটিভ, অ্যান্টি এসবিএস নেগেটিভ। ওই পিরিয়ডটাকে বলা হয় উইন্ডো পিরিয়ড। ওই পিরিয়ডটাকে বলা হয় উইন্ডো পিরিয়ড। এই উইন্ডো পিরিয়ডে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্টি এসবিসি আইজি। এটা কোশ্চেন আসতে পারে এসবিএতে নিচে কোনটি অথবা একটা নেগেটিভ ব্যান্ড নিয়ে আসছে, সাসপিশন আছে এসবিএস হয়েছে, আসলে এসবিএস নেগেটিভ, অ্যান্টি এসবিএস আইজি নেগেটিভ, হাউ ইউ কনফার্ম ইট ডায়াগনোসিস। এই কোশ্চেন করে তাহলে হবে অ্যান্টি এসবিসি আইজি করব আমরা, কারণ এটা উইন্ডো পিরিয়ডে পাবো, ঠিক আছে, উইন্ডো পিরিয়ডে পাবো। তো আমরা কোয়ারেন্টাইন এক্সটেন্ড করে পড়লাম, এখন কোয়ারেন্টাইন মনে রাখবেন এটা ব্লাডে পাওয়া যায় না, করা হয় না। এটা কোশ্চেন আসতে পারে নিচে কোন সার্জিক্যাল মার্কার কি ব্লাডে পাওয়া যায় না, করা হয় না, অথবা নিচে কোন কোয়ালিটি ব্লাডে ডিটেক্ট করা যায় না, সেটা হচ্ছে কোন অ্যান্টিজেন। এটা ডিটেক্ট করতে হলে আমরা হেপাটাইটিস নিতে হবে, মানে লিভার ভ্যাকসিন দাও, লিভার ভ্যাকসিন নিয়ে হেপাটাইটিস গিয়ে আমাদের কোয়ালিটিতে দেখতে হবে। এরপর ই অ্যান্টিজেন, ই অ্যান্টিজেন ডিটেক্ট করে ভাইরাসের রেপ্লিকেশন, ভাইরাসের মাল্টিপ্লিকেশন। তাহলে কাজ ই অ্যান্টিজেন পজিটিভ পাওয়া যায় বুঝতে হবে এই ভাইরাসটি তার মধ্যে মাল্টিপ্লাই করতেছে, তার ভাইরাস এই ভাইরাসটি তার মধ্যে কি মাল্টিপ্লাই করতেছে। তাহলে এসবি ই অ্যান্টিজেন ডিটেক্ট করে ভাইরাসের অ্যাক্টিভিটি, ভাইরাসের রেপ্লিকেশন। তাহলে এটা কিছু যদি কোনো অ্যান্টিবডি পাওয়া যায় অ্যান্টি এসবি, এটা পেশেন্টের জন্য তাহলে ভালো, পেশেন্টের জন্য একটা গুড রেসপন্স, ঠিক আছে। কারণ আপনি রেপ্লিকেশন রেট যখন অ্যান্টিবডি ডেভেলপ করবে তাহলে বুঝতে হবে তার জন্য একটা গুড প্রগনোসিস দিকে যাচ্ছে, ঠিক আছে। এটা আমাদের একটা ট্রিটমেন্ট বলবো আসলে অ্যান্টিজেনটা নেগেটিভ করে অ্যান্টি এসবিটাকে ডেভেলপ করা, এটা আমাদের একটা ট্রিটমেন্টের টার্গেট। তাহলে আমরা সার্ভিসের মাথায় আমরা দেখলাম প্রথম সার্ভিস ইনফেকশন দিয়ে ইনফেকশন হবে, ইনফেকশন হবে 6 উইক টু 6 মান্থ থেকে পজিটিভ হচ্ছে গুড, মোর দ্যান 6 মান্থ থেকে পজিটিভ হচ্ছে পড়ে। এটা কিছু অ্যান্টিবডি আইজিএম হলে ইনফেকশন, আইজিজি হলে প্রিভিয়াস ইনফেকশন হতে পারে, ভ্যাকসিনেশন হতে পারে, যেমন ইনফেকশন করবে হচ্ছে অ্যান্টি এসবিসি, অ্যান্টি এসবিসি আইজিজি করবে এটা প্রিভিয়াস ইনফেকশন না, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা এটা ভ্যাকসিনেশন হবে। আর অ্যান্টি এসবিসি আইজিএম মানে এটা পিরিয়ড হবে, এটা ইনফেকশনে ওদের স্পেশাল পিরিয়ড। আর ই এনজিএম ভাইরাস রেপ্লিকেশন দিয়ে করে এটা কিছু অ্যান্টিবডি এসবি ইউজুয়ালি আমাদের ট্রিটমেন্টের একটা রেসপন্স, মানে এটা ট্রিটমেন্ট বলা যায়, ট্রিটমেন্ট বল। এবার করে যদি আমরা দেখি তাহলে আমরা একটা যদি সিনারিও চিন্তা করি, কল্পনা করি এটা পেশেন্ট আছে আমাদের এসবিসি আইজি পজিটিভ, ঠিক আছে, অ্যান্টি এসবিসি আইজিজি পজিটিভ, এসবিই আইজি পজিটিভ, HBT 200, DNA more than 50,000 আর বেশি। এটা ইন্ডিকেট করে এই ভাইরাসটি এখন তার মধ্যে অ্যাক্টিভ হতে আছে। তাহলে এটা আমরা কিভাবে লিখব? SBEAG পজিটিভ, SBEAG পজিটিভ মানে এটা ডায়াগনোসিস সিস্টেম হচ্ছে SBEAG পজিটিভ ক্রনিক, ক্রনিক মানে SBCIG পজিটিভ, এটা অনেক হয়ে গেছে, ঠিক আছে, আইজি চলে অনেক হয়ে গেছে। তাহলে SBEAG পজিটিভ ক্রনিক হেপাটাইটিস, হেপাটাইটিস মানে HBT বেশি, ঠিক আছে। HBT নরমাল থাকলে আমরা বলতাম SBEAG পজিটিভ ক্রনিক ইনফেকশন, HBT নরমাল থাকলে আমরা বলতাম কি SBEAG পজিটিভ ক্রনিক ইনফেকশন। এখন যেহেতু HBT বেশি আমরা লিখব SBEAG পজিটিভ ক্রনিক হেপাটাইটিস, ঠিক আছে। এখন আসেন আবার SBEAG নেগেটিভ হতে পারে, ঠিক আছে, SBEAG নেগেটিভ হতে পারে, এটা বলা হয় এই কন্ডিশনে এক্সাইলেন্ট পজিটিভ মানে SBEAG পজিটিভ অ্যাক্টিভিটি বেশি, এর অনেক বেশি, বাট EAG নেগেটিভ মানে ভাইরাসের অ্যাক্টিভিটি যে বেশি মাল্টিপ্লাই করতে আমরা বলতে শেষে প্রকাশ করতে যাচ্ছে না, ঠিক আছে, এটা বলা হয় মিউট্যান্ট হেপাটাইটিস। এই সেল যদি এই নাম্বারটা তখন আমরা এটা লিখতাম SBEAG নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস, এর আরেকটা নাম হচ্ছে SBEAG নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস, এর আরেকটা নাম হচ্ছে প্রি-কোর মিউট্যান্ট হেপাটাইটিস, প্রি-কোর মিউট্যান্ট হেপাটাইটিস। তাহলে SBEAG পজিটিভ ক্রনিক হেপাটাইটিস আর হচ্ছে SBEAG নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস। SBEAG নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস এর আরেকটা নাম হচ্ছে প্রি-কোর মিউট্যান্ট হেপাটাইটিস, ঠিক আছে। প্রি-কোর মানে সেই এনজাইমটা প্রকাশ করতে যাচ্ছে না, এনজাইমটা প্রকাশ করতে যাচ্ছে না, এই বিষয়গুলো প্রসেস খারাপ হয়, তো মিউট্যান্ট ভাইরাস আমরা বলি মাল্টিপ্লাই করতে ক্যান্সার রিস্ক সিরোসিস রিস্ক অনেক বেশি। আমরা একটু দেখি এই বক্সটা, এটা আমাদের সেটা আছে, এখানে দেখেন SBEAG পজিটিভ ইনফেকশন, ইনফেকশন যখন বলবেন এটা SBT নরমাল থাকবে, ঠিক আছে, SBEAG পজিটিভ হেপাটাইটিস, হেপাটাইটিস যখন বলবেন SBT থাকবে, রিস্ক থাকবে। এখানে SBEAG নেগেটিভ, SBEAG নেগেটিভ ইনফেকশন হবে, এখানে নেগেটিভ বাট SBT নরমাল। SBEAG নেগেটিভ হেপাটাইটিস এখানে বললাম, এটা নেগেটিভ বাট সবই বেশি বেশি, ঠিক আছে, এই নেগেটিভ বাট সবই বেশি, এটা একটা বলা হয় কি প্রি-কোর, এটা প্রি-কোর মিউট্যান্ট হেপাটাইটিস, এটা ক্যান্সার রিস্ক অনেক বেশি। এটা সবচেয়ে খারাপ SBEAG নেগেটিভ হেপাটাইটিস। আর হচ্ছে SBEAG নেগেটিভ এটা আমাদের আসলে স্বপ্ন, এই বিষয়টি সঙ্গে নির্মূল হয়ে যাবে, কিন্তু আসলে বাস্তবে এই স্টেজটা বাস্তবে একটু অবাস্তব, SBEAG নেগেটিভ পেজ এখন বাস্তব। তাহলে এই পেজগুলোকে আসলে আমরা আসলে পারবো, ঠিক আছে, এই বক্স থেকে মানে সিরিয়াল দিবে, এটা এই পজিটিভ ডায়াগনোসিস দিয়ে আসতে পারে, এই নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা SBT বেশি এরকম দিয়ে আমরা জিজ্ঞেস করব ডায়াগনোসিস কি, এই কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। সিভাইরাস তো বললাম এটা হরিজন্টাল রুটে মানে ড্রাগ এবিউজের মধ্যে বেশি হয়, দেখেন ড্রাগ এবিউজের মধ্যে 99% মতো হয়, আর বাকিগুলো নরমাল হতে পারে। এবং এটা ডায়াগনোসিস করার একটা টেস্ট হচ্ছে এনটিসি, বি এবং সি এর মধ্যে ডিভাইস একটু খারাপ বেশি, সিভাইরাস একটু খারাপ বেশি হয়, এখান থেকে 80% সম্ভাবনা যদি সিভাইরাস ইনফেক্টেড হয়। তার
80% চান্স তার সে ক্যান্সার সিরোসিস হওয়ার। যার কারণে এটা একটু রিস্ক বেশি। কিন্তু এটার মানে ভালো দিক হচ্ছে এর জন্য আর্লি স্টেজ ডায়াগনোসিস ট্রিটমেন্ট করা যায়। ঠিক আছে, ট্রিটমেন্ট করা যায়। ঠিক আছে, প্লেটের ডায়াগনোসিস হচ্ছে অ্যান্টিসিবি করা যায়। যাতে ক্রাইটেরিয়া সেখানে প্যাস নাই। অ্যান্টিসিবি যদি পজিটিভ হয় তাকে এসিবি আর নেক্সট স্টেজ হবে তাকে আগে করা। মানে ভাইরাসটা অ্যাক্টিভ আছে দেখ। এর 20% অ্যাক্টিভ হয়ে যায়, 80% অ্যাক্টিভ থাকে, 80% সিরোসিস করে, 20% অ্যাক্টিভ হয়ে রিমুভ হয়ে যায়। যার কারণে অ্যান্টিসিবি পজিটিভ হলে আমাদের নেক্সট স্টেজ হবে এসিবি আর করা। এসিবি আর যদি পজিটিভ হয় আমাদের নেক্সট স্টেজ হবে ট্রিটমেন্ট করা। ঠিক আছে, ট্রিটমেন্ট অ্যান্টিভাইরাল ড্রাগ দাও। অ্যান্টিভাইরাল ড্রাগ যদি 3 মাস থেকে 6 মাস লাগে এই পেশেন্টগুলো কিউ হয়ে যায়। ঠিক আছে, অ্যান্টিভাইরাল নামের কাছে দেখেন ইন্টারপ্রেট নিউজ হয়, ইউরো নিউজ হয়, এটা ম্যাচ করতে দেখেন। এটা সেরকম সমস্ত সুবিধা কথা দিয়ে দরকার নেই, করতে পারবে না, এর দরকার নেই। পরে যাবেন তখন পাস করে যাবেন। সিরোসিস থেকে স্টিগমাটাম সিরোসিস, ঠিক আছে, স্টিগমাটাম সিরোসিস আপনারা পারবেন। এটা নিয়ে আমি কোনো চিন্তা করতেছি না। একটু স্টিগমাটাম সিরোসিস আপনারা জানেন 50%, এটা নিয়ে আমি জানলাম না, জানলাম এটা পরীক্ষা আসবে টাইপ ক্লাসিফিকেশন এটা দিয়ে ঠিক আছে। আর এটা সবচেয়ে অনেক বেশি সিরোসিস পেশেন্ট অনেক, এবং সিরোসিস পেশেন্ট টাইপ স্কোর করতে হয়, এবং টাইপ স্কোর করার জন্য এই যেগুলো লাগে এটা তিনটে ইনভেস্টিগেশন লাগে। একটা বিলরুবিন, এটা জ্যালুমিন, আর একটা প্রথম মিনিট। ঠিক আছে, বিলরুবিন, অ্যালবুমিন এবং প্রথম মিনিট এই তিনটা হচ্ছে ইনভেস্টিগেশন। আর যেটা ফিসার এটা অ্যাঙ্গেল আর এটা সাইজ। বিলরুবিন, অ্যালবুমিন, প্রথম মিনিট কোনগুলো ওই যে আমরা বলছি লিভার ফাংশন বেস্ট অ্যাসেসমেন্ট, লিভার ফাংশন বেস্ট অ্যাসেসমেন্ট কোন টেস্টের মাধ্যমে, তাহলে বিলরুবিন, অ্যালবুমিন, প্রথম মিনিট ওই তিনটা ইনভেস্টিগেশন এখানে দরকার হয়। আর যেটা ক্লিনিক্যাল সাইড একটা ইনভেস্টিগেশন সাইজ এগুলো দরকার নেই, এগুলো পরে এখন দরকার নেই, এগুলো যখন পাস করে যাবেন। ঠিক আছে, তখন বুঝে দেখবেন এখন পরীক্ষার জন্য এই জিনিসগুলো দরকার। তাহলে বিলরুবিন, অ্যালবুমিন, প্রথম মিনিট, বিলরুবিন, অ্যালবুমিন, প্রথম মিনিট আর ইনভেস্টিগেশন সাইজ এর মাইল মার্ক সিভিয়ার আছে 1 2 3 এভাবে স্কোর আছে। এখন আসেন পরীক্ষায় কোশ্চেন করবে ফর দ্য ইনভেস্টিগেশন ইউজড ইন চাইল্ড স্কোর। তো ইনভেস্টিগেশন বলে চিন্তা করবেন আর ফর দ্য ক্লিনিক্যাল ফিচার্স ইউজড ইন চাইল্ড স্কোর, তাহলে ওই যে ইনভেস্টিগেশন সাইড লাগাবেন। তাহলে ইনভেস্টিগেশন করতে পারে, ইনভেস্টিগেশন সাইড পারে, ক্লিনিক্যাল ফিচারগুলো সাইড পারে। এটা হচ্ছে কজ অফ সিরোসিস। আমাদের কমন কজ হচ্ছে এটিটা অ্যালকোহল, অ্যানাফিলিটি এবং বিভারাস সিভারাস, এগুলি কমনলি সিরোসিস হয়। আমাদের দেশে কমন কোনটা, আমাদের দেশে বিভারাস কমন। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড অ্যালকোহল কমন, আর ভবিষ্যতে অ্যানাফিলিটি কমন হয়ে যাবে, কারণ অ্যানাফিলিটি ফ্যাটি লিভার আমাদের অনেক। ঠিক আছে, অ্যানাফিলিটি ফ্যাটি লিভার পরিমাণ আমাদের সমাজে অনেক। এগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট মার্কগুলো বা সাইনগুলো, এবং কোনটা এই দেখেন অ্যালকোহল মার্ক করে রাখবেন। অ্যালকোহল সিরোসিসে কোনটা বেশি পাওয়া যায়। ঠিক আছে, যেমন ডোপেটেন্স, প্যাকেট সোইলিং, ঠিক আছে, অ্যালকোহল ইন্টারস্টিশনাল ফিচার, ঠিক আছে, এগুলো ডোপেটেন্সে বেশি থাকে। ঠিক আছে, তো এই অ্যালকোহল সিরোসিসে বেশি থাকে। স্পাইডার অ্যালকোহল বেশি থাকে, স্পাইডার পাওয়া যেতে না, এগুলো বেশি থাকে। ঠিক আছে, অ্যালকোহল সিরোসিসে পাওয়া যায়। অ্যালকোহল সিরোসিসে কোন কোন স্টিগমাগুলো বেশি পাওয়া যায়? এটা হচ্ছে স্পাইডার পাওয়া যেতে না, ডোপেটেন্স কন্টাক্ট, প্যাকেট সোইলিং, আর হচ্ছে গাইনোমোসিয়া, এটা আছে গাইনোমোসিয়া আছে, এটা অ্যালকোহল বেশি পাওয়া যায়। ঠিক আছে, অ্যালকোহল সিরোসিসে কোন কোন স্টিগমাগুলো বা কোন কোন সাইনগুলো পাওয়া যায় এই কোশ্চেন আসতে পারে। অ্যালকোহল সিরোসিস, ঠিক আছে, অ্যালকোহল সিরোসিস একটা স্পেশাল, এই ফাইন্ডিংগুলো অ্যালকোহল সিরোসিসে বেশি পাওয়া যায়। আমাদের কোর্সে স্পাইডার পাওয়া যেতে পারে, আমরা কখন দেখি না, কিন্তু যখন অ্যালকোহল সিরোসিস হয় পেশেন্টটা, অ্যালকোহল সিরোসিস পেশেন্টগুলো এই ফাইন্ডিংগুলো বেশি পাওয়া যায়। পোর্টাল হাইপারটেনশন, এটা আমাদের পোর্টাল নরমাল প্রেশার, পোর্টাল ফর্ম কি দিয়ে ভিটামিন দিয়ে, এটা হচ্ছে সুপ্রিম মেজেন ফ্রিকুয়েন্ট, এটা হচ্ছে স্টেনিক পেইন, তারপরে আমি বল করতে জানি এই ভিটামিন দিয়ে পোর্টাল ফর্ম হয়। এই পোর্টাল পেইনের প্রেশার যখন বেড়ে যায়, ঠিক আছে, পোর্টাল নরমাল প্রেশার 5 মিলিমিটার, যখন এটা 7 মিলিমিটার হয়ে যায় তখন সেটা বলা হয় পোর্টাল হাইপারটেনশন। যখন 12 মিলিমিটার বেশি হয় তখন হচ্ছে ক্লিনিক্যাল সাইড ডেভেলপ হয়। এই বিষয়ে কি দেখবেন, এই জায়গায় প্রেশার বেড়ে যায় তাহলে এই ব্যাক প্রেশার কমে দিকে আস্তে আস্তে কমে যায়। এই বিষয়ে বলা হয় কার্ডিনাল ফিচার্স অফ পোর্টাল হাইপারটেনশন। আসতে পারে পরে কার্ডিনাল ফিচার্স অফ পোর্টাল হাইপারটেনশন। তাহলে পোর্টাল হাইপারটেনশনের কার্ডিনাল ফিচার্স স্টোমেগালি, এর মধ্যে আর কিছু দেখেন পোর্টাল হাইপারটেনশনের কজ আছে। ঠিক আছে, পোর্টাল হাইপারটেনশনের কজ, পোর্টাল ফর্ম হয় পোর্টাল মেন মুসলিম বেন্ডিয়া মধ্যে তৈরি করে না, তখন লিভারে যায়, লিভারে গিয়ে কিছু দাঁড়িয়ে তৈরি করে, দাঁড়িয়ে মধ্যে তৈরি করে সাইকেল তৈরি করে মাত্র, এরপর সাইকেল তৈরি করে এক হয়ে যায়, তারপর হেপাটিক বেন ফর্ম করে, লিভারে ইনফেক্ট হয়, হার্ট করে, এটা ব্রেনেস। তাহলে পোর্টাল প্রেশার বাড়বে কি কারণে? এক নম্বর একটা কাট করতে এক নম্বর হেপাটিক লিভার লাগে, এটা যদি কোনো অবস্ট্রাকশন থাকে পোর্টাল প্রেশার বাড়বে। হেপাটিক ভিতরে আমাদের 2 3 4 সাইনোসয়েডাল আগে, সাইনোসয়েডাল মধ্যে, সাইনোসয়েডাল পরে, প্রি সাইনোসয়েডাল, সাইনোসয়েডাল এবং পোস্ট সাইনোসয়েডাল হেপাটিক ভিতরে। তাহলে এখানে হচ্ছে কারণ এবং পোস্ট হেপাটিক পোস্ট সাইনোসয়েডাল এই পাঁচ নম্বর কাট, হেপাটিক বেনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে কি, তাহলে পোর্টাল হাইপারটেনশন হতে পারে। তাহলে এর মধ্যে আমাদের দেশে সবচেয়ে কমন কাজ হচ্ছে সিরোসিস অফ লিভার, এটা হচ্ছে সাইনোসয়েডাল কজ, সাইনোসয়েডাল বাকি কজগুলো পড়ে যাবে। যেহেতু সাইনোসয়েডাল কজটা আমাদের দেশে কমন, তাই সাইনোসয়েডাল বাকি কজগুলো পড়ে যাবে। ঠিক আছে, পড়ে যাবে। এছাড়া একটা পাঁচ নম্বর দিলাম প্রি পোস্ট হেপাটিক পোস্ট সাইনোসয়েডাল, কোন জায়গায় সমস্যা, হেপাটিক বেনের সমস্যা। তাহলে হেপাটিক বেনের রোগ হয় কোন রোগ, বাটকেল সিনড্রোম, বাটকেল সিনড্রোম। ঠিক আছে, বাটকেল সিনড্রোম এই রোগটা হেপাটিক বেন হয়, এটা এই জিনিসটা আমরা ধরে না, কিন্তু বাটকেল সিনড্রোম এটা থ্রম্বাস ফর্মের রোগ, এটা হেপাটিক বেনের জন্য থ্রম্বাস ফর্ম হয়ে যায়, এই জায়গায় তখন ব্লাড প্রেশার বেড়ে যায়, পোর্টাল প্রেশার বেড়ে যায়। তাহলে এই যে পোর্টাল হাইপারটেনশনের কজগুলো মধ্যে কমন কজ হচ্ছে সিরোসিস, সিরোসিস যেহেতু কজ সাইনোসয়েডাল বাকি কজগুলো পরীক্ষা আসতে পারে, পড়া সাইনোসয়েডাল কজ অফ পোর্টাল হাইপারটেনশন অথবা সরাসরি আসতে পারে পোর্টাল কজ অফ পোর্টাল হাইপারটেনশন, পুরোটাই প্রেডিক্ট করবেন মনে রাখবেন বেশি সাইনোসয়েডাল। ট্রিটমেন্ট অফ পোর্টাল হাইপারটেনশন বিটা ব্লকার, ঠিক আছে, আমরা সবাই জানি প্রোপানল কার্বিডল লেভেল ইউজ করে, তাহলে পোর্টাল হাইপারটেনশন ট্রিটমেন্ট হচ্ছে কি বিটা ব্লকার, ঠিক আছে, নন সিলেক্টিভ বিটা ব্লকার। কমপ্লিকেশন অফ পোর্টাল হাইপারটেনশন দেখে ফেললে পরীক্ষা আসতে পারে। কিন্তু এর সবচেয়ে বড় কমপ্লিকেশন হচ্ছে বেসিক্যালি অক্সিজেন সিরোসিস ডায়াগনোসিস হলে তার প্রথম স্টেপ হবে, তার নেক্সট স্টেপ হবে এন্ডোস্কোপি বা বেসিক দেখা, বেসিক থাকলে কিরোসিন দিয়ে চিকিৎসা করা, তাহলে পেশেন্ট আপসাইড অক্সিজেন বেশি আসতে পারে, পেশেন্ট মারা যেতে পারে। এই কমপ্লিকেশন অফ পোর্টাল হাইপারটেনশন এই কোশ্চেন পরীক্ষা আসছে কিন্তু, ঠিক আছে, যেগুলো দিয়ে বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে অটিমিল লিভার ডিজিজ। এই অটিমিল লিভার ডিজিজ তিনটা, অটিমিল হেপাটাইটিস, পিবিসি এবং পিএসসি। কিন্তু পিবিসি, পিএসসি এবং হেপাটাইটিস এই চারটা আমাদের তৈরি করা, এই চারটা এভাবে করবে পিবিসি, পিএসসি এবং হেপাটাইটিস সম্পর্কে আমরা একটু মূল অংশটুকু একটু আপনাদের ইনপুট দিচ্ছি, বাকিটা আপনারা করে নিন। ঠিক আছে, পিবিসি, পিএসসি এবং হেপাটাইটিস তিনটা জন্মমণ্ডপ, অটিমিল কাদের বেশি হয়, ইউজুয়ালি ফিমেলদের বেশি হয়, তাহলে পিবিসি ফিমেলদের বেশি হয়, অটিমিল হেপাটাইটিস ফিমেলদের বেশি হয়। এই দুটো হচ্ছে উল্টা, পিএসসি হয় মেলদের বেশি, তাহলে পিবিসি হয় ফিমেলদের বেশি, অটিমিল হেপাটাইটিস হয় ফিমেলদের বেশি, বাট পিএসসি প্রাইমারি স্ক্লিরোজিং কোলাইটিস সেটা হয় মেলদের বেশি। যার কারণে এটা একটু একটু হাইড করে রাখেন, বাকি একটু দেখেন আগে। পিবিসি এখানে দেখেন লাস্টের ওয়ার্ড সি আছে, প্রাইমারি biliary cholangitis, তার মানে এখানে বাইল ডাক্ট ইনভলভ হয় পিবিসিতে, যেটা অটিমিল হেপাটাইটিসে হয় না। যার কারণে পিবিসিতে সিম্পটমস মধ্যে দেখেন ইচিং থাকে, ঠিক আছে, সিম্পটমস মধ্যে পিবিসি ইচিং থাকে, যেটা বাইল ডাক্ট ইনভলভ হয়। আর এখানে যদি বাইল ডাক্ট ইনভলভ হয় না, কিন্তু নো প্লুরাস, অটিমিল হেপাটাইটিস কোনো প্লুরাস ইউজুয়ালি থাকে না, ঠিক আছে, ইউজুয়ালি থাকে না। অটিমিল ডিজিজের সাথে সাধারণত অন্য অটিমিল ডিজিজগুলো অ্যাসোসিয়েটেড থাকে। এর মধ্যে পিবিসির সাথে যেমন অটিমিল ডিজিজ থাকতে পারে, যেমন জবলেন্স, স্ক্লেরোসিস, সিলিয়া, থাইরয়েড, যেমন ডিজিজ থাকতে পারে। অটিমিল হেপাটাইটিসও যেমন ডিজিজ থাকতে পারে। তো অটিমিল হেপাটাইটিস যেটা সবচেয়ে বেশি অ্যাসোসিয়েটেড থাকে সেটা হচ্ছে হাশিমোটো থাইরয়েডিস, হাশিমোটো থাইরয়েডিস। আর পিবিসি যেটা বেশি সেটা যেটা দেওয়া আছে জবলেন্স সিনড্রোম, তো যেমনটা কি থাকতে পারে অটোমেটিক এরকম আপনারা জানেন, অটোমেটিক সব দেখা হয় না, সাদা অন্য অটোমেটিক এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। তাহলে কি বললাম, পিবিসি হয় ফিমেলদের, অটিমিল হেপাটাইটিস হয় ফিমেলদের, পিবিসিতে বাইল ডাক্ট ইনভলভ হয়, বিশেষ করে ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্ট, বাইল ডাক্ট দুটো আছে, ইন্ট্রাহেপাটিক এবং এক্সট্রাহেপাটিক। এখানে পিবিসি যদি দেখেন স্মল সাইজ মানে ছোট ছোট যে বাইল ডাক্টগুলো আছে যেগুলো লিভারের ভিতরে, ওগুলো এখানে ইনভলভ হয়। আর এখানে এক্সট্রাহেপাটিক, ঠিক আছে, এক্সট্রাহেপাটিক পিবিসি এখানে আছে, এটা এক্সট্রাহেপাটিক বাইল ডাক্ট ইনভলভ, সেটা অ্যাক্সেস করে। আর অটিমিল হেপাটাইটিস কোনো বাইল ডাক্ট ইনভলভ হয় না, যার কারণে এখানে সিম্পটমসের মধ্যে ইচিং আছে, এখানে সিম্পটমস মধ্যে ইচিং নাই। যেটা অটিমিল থাকে পারে ইউজুয়ালি এখানে জবলেন্স সিনড্রোম থাকে বেশি, আর এখানে ইউজুয়ালি হাশিমোটো থাইরয়েডিস থাকে।
ইনভেস্টিগেশন এটা অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি। আপনারা জানেন অটোডিজ মানে বডি কোন এক্সিডেন্ট অ্যান্টিবডি ফর্ম হয়। এটা যে অ্যান্টিবডি আজ আমরা ডায়াগনোস করেছি সেটা পিবিসি ক্ষেত্রে এমএ। তাহলে প্লুরিটাস থাকে মানে এমএ, প্লুরিটাস থাকলে এমএ। ঠিক সেম সেম যদি প্লুরিটাস না থাকে তাহলে এখানে আমরা করতেছি এমএ। তাহলে পিবিসি ক্ষেত্রে ইনভেস্টিগেশন চয়েস হচ্ছে এমএ, আর অটোইমিউনিটির ক্ষেত্রে ইনভেস্টিগেশন চয়েস হচ্ছে অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি। এটা অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা ইউজুয়ালি আইজিজি হয়, যার কারণে এখানে আইজিজি বেশি থাকে। তাহলে অটোইমিউনিটির নিচে কোন ইমিউনোগ্লোবুলিনটা বেশি থাকে পরীক্ষা কোশ্চেন আসতে পারে। আইজিজি এমইডি কোনটা আনতে হবে? আইজিজি। আর পিবিসিতে কোন অ্যান্টিবডিটা বেশি থাকে এটা মনে রাখতে হবে যে এমএ আছে, তাই না? এখানে মনে রাখবে এটা আইজিএম। মাঝখানে এম আছে, এটা আইজি এম বেশি থাকে। তাহলে পিবিসিতে আইজিএম বেশি থাকে, অটোইমিউনিটিতে আইজিজি বেশি থাকে। ঠিক আছে? আর অটোইমিউনিটি ডায়াগনোস কনফার্ম করার জন্য আমরা লিভার বায়োপসি করতে পারি, যেখানে পাওয়া যাবে ইন্টারফেস হেপাটাইটিস। আমরা রাখবেন ইন্টারফেস হেপাটাইটিস। আর পিবিসিতে ইউজুয়ালি আমরা এমএ দিয়ে ডায়াগনোস করতে পারি, তারপর লিভার বায়োপসি করলে এটা ফ্যাক্ট পাওয়া যাবে, দরকার নেই কিছু। তো এতটুকু জানলে মোটামুটি মানে আমরা ক্লিনিক জিনিসটা বুঝি কিনা। পিবিসি হেপাটাইটিস দুটাই অটোইমিউন ডিজিজ। পিবিসি হয় ফিমেলদের বেশি, এটাও ফিমেলদের বেশি। সাধারণত মিডল এজ 30 থেকে 40 বছর হয়। পিবিসি একটু এলডি পিরিয়ড থাকে, 50 হতে পারে। পিবিসি ইউজুয়ালি এখানে বাইল ডাক্ট ইম্পর্টেন্ট হয়, সি আছে। ইউজুয়ালি মিডিয়াম এবং স্মল সাইজের বাইল ডাক্টগুলো আছে, ইন্ট্রাপাটিক যে বাইল ডাক্টগুলো সেগুলো ইম্পর্টেন্ট হয়। আর এখানে ইউজুয়ালি বাইল ডাক্ট ইম্পর্টেন্ট হয় না। যার কারণে এখানে পিরিয়ড থাকে, এখানে পিরিয়ড থাকে না। ঠিক আছে? পিবিসি সাথে যে কোনো ডিজিজ থাকতে পারে, অটোইমিউন ডিজিজ যে কোনো ডিজিজ থাকতে পারে। তো পিবিসি সাথে বেশি হচ্ছে জগরান সিলেন, আর অটোইমিউন থাকে হাসিমতো থাইরয়েডিস। ইনভেস্টিগেশন এখানে এমএ, এখানে এনএ। বাট এটা কনফার্ম করার জন্য আমাদের লিভার বায়োপসি করা লাগবে, যেটা ইন্টারফেস হেপাটাইটিস পাওয়া যায়, আর এখানে এমএ দিয়ে ডায়াগনোস কনফার্ম করা যায়। এখানে এই রোগটা হচ্ছে আইজিএম, আর এই রোগটা হচ্ছে আইজিজি। ঠিক আছে? এতটুকু জানলে আমরা পিবিসি এর অটোইমিউন আপনাদের জন্য রয়েছে পিএসসি। পিএসসি এখানে দেখেন এটা মেলে বেশি হয়, এখানে যদি এখানে ইন্টারপাটিক বাইল ডাক্ট ইম্পর্টেন্ট হয়, এখানে সিএসসি এখানে এক্সট্রাপাটিক বাইল ডাক্ট ইম্পর্টেন্ট হয়। এখানেও যেমন অটোইমিউন থাকতে পারে, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আলসারিক বাইল। আমি বলছি স্পেশালিস্ট আলসারিক বাইলের সাথে কোন ডিসটেন্স থাকে প্রাইমারি স্কুল যেমন আমি প্রশ্ন করছিলাম। তাহলে আলসারিক বাইলের কাছে যাবে, বাইল ডাক্ট যাবে। ঠিক আছে? ইনভেস্ট করব এখানে, এখানে যেহেতু এক্সট্রাপাটিক বাইল ডাক্টগুলো বড় বড় বাইল ডাক্ট ইম্পর্টেন্ট হয়, সেগুলোর জন্য আমাদের ইনভেস্টিগেশন আছে এমআরসি। তাহলে এখানে এমআরসি ইনভেস্টিগেশন চয়েস। আর লিভার বায়োপসি যেটা করি যে সাইনাস দেখেন অনিয়ন স্কিন লাইক ফাইব্রোসিস, বেশি বাইল ডাক্ট লাইক অ্যাপিয়ারেন্স। এখানে একটা ইনভেস্টিগেশন আমরা করতে পারি, সেটা পিআর যেটা 60% সেন্সিটিভ, যার কারণে ডায়াগনোস কনফার্ম করেন। ডায়াগনোস কনফার্ম করার জন্য এখানে এমআরসি ইনভেস্টিগেশন চয়েস। ঠিক আছে? এমআরসি বলে কি পাওয়া যায়? এমআরসি বলে বাইল ডাক্টগুলো এরকম বিলিয়ন অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। ঠিক আছে? বিলিয়ন অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। ঠিক আছে? বিলিয়ন মানে স্টিক্সার ডাইরেক্ট এরকম অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। এই হলো পিবিসি, পিএসসি এবং অটোইমিউন হেপাটাইটিস। পিবিসি এবং পিএসসি মধ্যে একটা পার্থক্য বুঝিয়ে দেওয়া, এটা ডিভিশন থেকে নাও। এই যে যেটা বললাম এটা মেল, এটা ফিমেল হয়, ওটা মেল হয়। একটু এলএল এটা 50-60 এর মধ্যে হতে পারে। এই যে জগন্নাথ সিং সেটা এখানে হাসপাতাল ডায়াবেটিস, এটা এমএ পজিটিভ, আর এখানে পিআর পজিটিভ। ঠিক আছে? এটা হচ্ছে নন স্পেসিফিক, নট ডায়াগনস্টিক। এখানে বাইল ডাক্ট ইম্পর্টেন্ট হেপাটিক, আর পিএসসি কি এক্সট্রা হেপাটিক। আর ইনফারেন্স বললাম, অটোইমিউন সম্পর্কে একটা বললাম এনে সারা চেন বিভাগ থেকে দেখে নেবেন। অ্যান্টিসমস অ্যান্টিবডি, অ্যান্টি অ্যান্টিবডি, তারপরে হচ্ছে অ্যান্টিসোলিবল অ্যান্টিবডি। ঠিক আছে? তাহলে পিবিসি কোন অ্যান্টিবডিগুলো বা কোন অ্যান্টিবডিগুলো অটোইমিউন এর আসতে পারে? এটা হচ্ছে এন, যেটা বললাম। তারপর আছে অ্যান্টিসমস অ্যান্টিবডি, অ্যান্টি অ্যান্টিবডি, অ্যান্টিসোলিবল অ্যান্টিবডি। অ্যালকোহল লিভার ডিজিজ সাইন অলরেডি বলছি, প্রেডিক্সোলিং অ্যাসপাইরার পলিটি কন্ট্রাক্ট কন্ট্রাক্ট সেটা আমরা সিসি করি, পিডিএফ করি, ম্যাক্রোসাইটোসিস ইনঅ্যাবসেন্স অফ অ্যানিমিয়া। এটা হচ্ছে অ্যালকোহল লিভার ডিজিজ একটা ফিচার। অ্যালকোহল ডিজিজ বাড়ে, কারণ আমরা বলছিলাম ডিজিজ এর কারণ এর মধ্যে প্রথমে ছিল এবিসি এর মধ্যে এথিক্যাল অ্যালকোহল। অ্যালকোহলিক ডিজিজ বাড়তে পারে এবং অ্যালকোহলিক সিরোসিসে এসটি এবং এটি রেশিওটা এসটি বেশি বাড়বে। ঠিক আছে? এসজিপিটি তুলনায় এসজিওটি বেশি বাড়বে। ঠিক আছে? কেন বেশি বাড়বে? কারণ অ্যালকোহল মাইটোকন্ড্রিয়া ড্যামেজ করে, অ্যালকোহল মাইটোকন্ড্রিয়া ড্যামেজ করে, আর এসটি আসলে মাইটোকন্ড্রিয়া, এসজিওটি আসে মাইটোকন্ড্রিয়া থেকে। যার যেটা মাইটোকন্ড্রিয়া ড্যামেজ করতেছে, মাইটোকন্ড্রিয়া ইনজুরি করতেছে, তাহলে এসজিওটি বা এলএসটি বেশি বাড়বে। ঠিক আছে? তাহলে অ্যালকোহলিক লিভার ডিজিজ এসটি মোর দ্যান এল হবে, এটা ফিচারস অফ অ্যালকোহলিক লিভার ডিজিজ। অ্যানাফিলিক আমরা জানি সবাই, অ্যানাফিলিক হচ্ছে এটা বলা হচ্ছে ডায়াবেটিস মানে মেটাবলিক সিনড্রোমের সাথে রিলেটেড থাকে। ঠিক আছে? মেটাবলিক সিনড্রোম কি? ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, হ্যাঁ, ওবেসিটি এর সাথে থাকে। এবং এটা ডায়াগনোস করার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে বায়োপসি। ঠিক আছে? মানে ফ্যাটি লিভার দিয়ে লিভারে ন্যাশ হচ্ছে কিনা, মানে হ্যাপাটাইটিস আছে কিনা, অথবা সিরোসিস হয়েছে কিনা, অথবা জাস্ট ফ্যাটি লিভার, এটা যদি ডিফারেন্সিয়েট করতে চান তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে লিভার বায়োপসি। আর এটা এবং অ্যালকোহলিক এবং অ্যানাফিলিক মধ্যে ডিফারেন্স হচ্ছে অ্যালকোহলিক আমরা বললাম এএসটি মোর দ্যান এলটি হয়, আর এখানে এএলটি মোর দ্যান এএসটি হয়, এটা একটা ফিচারস অফ অ্যানাফিলিক। এই যে লিভার যখন ফ্যাট জমে সলিড জমে তখন সেটা বলা হয় স্টেটোসিস। ঠিক আছে? সেটা বলা হয় স্টেটোসিস। শুধুমাত্র ফ্যাট ইনফ্লেশন হবে more than 5%। আর পেটের সাথে যদি ইনফ্লামেশন থাকে, ঠিক আছে, বেলুন থাকে, তখন সেটা বলা হয় স্টেটোহেপাটাইটিস। ঠিক আছে? মানে ফ্যাট আছে প্লাস ইনফ্লামেশন আছে, এবং এখান থেকে যদি সিরোসিস হয়, ফাইব্রোসিস হয়, তখন হয় কি সিরোসিস অফ লিভার। ঠিক আছে? তাহলে কোন স্টেজ আছে ফ্যাটি লিভার বা স্টেটোসিস, ন্যাশ বা সিরোসিস, এটা ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের এই বায়োপসি করতে হবে, মানে এরকম হিস্টোলজি ফিচার দেখতে হবে। যদি বেলুন থাকে এটা হচ্ছে ন্যাশ। তো উইলসনস ডিজিজ, ঠিক আছে, জেনেটিক্যাল লিভার ডিজিজ, এগুলো সবই একটা অটোসোমাল রিসেসিভ ডিজিজ। উইলসন ডিজিজ এটা হচ্ছে 87 বিজনেস মিউটেশন হয়। ঠিক আছে? উইলসন ডিজিজ 87 বিজনেস মিউটেশন হয়। আমরা যেটা সাথে কথা বলতে উইলসন ডিজিজ, আমরা উইলসন তাকে দেখি। উইলসন ডিজিজ 87 বিজনেস মিউটেশন হয়। এই জিনের মিউটেশনের কারণে বডিতে সেলুলোপ্লাজমিন, এটা কপার বাইন্ডিং প্রোটিন, সেই কপার বাইন্ডিং প্রোটিন বা সেলুলোপ্লাজমিনটা কমে যায়। তাহলে সেলুলোপ্লাজমিন যখন কমে যায় তখন কি কপারগুলো সেলুলোপ্লাজমিনের সাথে বাইন্ড করতে পারে না, যেহেতু বাইন্ডিং প্রোটিন নাই। এর ফলে কি হয়, বডিতে কপারের পরিমাণ বেড়ে যায়, ফ্রি কপারের পরিমাণ বেড়ে যায়। এবং 87 জিন, এই জিনের একটা কাজ হচ্ছে বাইন্ডের মাধ্যমে কপারটাকে বের করে দেওয়া। ঠিক আছে? বাই কপার ট্রান্সপোর্টিং কপার এক্সপ্রেশন একটা প্রোটিন সিস্টেম আছে, সেটা তৈরি হয়, সেটা তৈরি হয় না। মোটটা সব মিলে তার ভিতরে কপারের পরিমাণ বেড়ে যায়, সেই কপারগুলো এই সব জায়গায় গিয়ে ডিপোজিট হয়, গ্যাংলিয়া, স্কেলেটন, কিডনি, হাই লিভার, আমরা মাসল লিভার রাখি। ঠিক আছে? এই সব জায়গায় গিয়ে ডিপোজিট হয়। তো এই সব জায়গায় ডিপোজিট হলে এই সব জায়গায় সিম্পটমস ডেভেলপ হয়। যখন মেটাল গিয়ে ডিপোজিট হলে পার্কিনসন লাইক ডেভেলপ হয়, বোনসে অস্টিওপোরোসিস হয়, কিডনিতে রেনাল টিউবুলার এসিডোসিস হতে পারে। ঠিক আছে? রেনাল ফেলিওর হতে পারে, চোখে কে ফ্রি, চোখের মধ্যে কে ফ্রি হবে, লিভারে একুটা ভাইরাস থেকে শুরু করে একদম সিরিয়াস লিভার পর্যন্ত করতে পারে। ঠিক আছে? তাহলে কি বললাম, পার্কিনসন্স লাইক ফিচার, অস্টিওপোরোসিস, রেনাল টিউবুলার এসিডোসিস, কে ফ্রি এবং লিভার ডিজিজ, এগুলো কম্বিনেশন যদি কোনো পেশেন্টে থাকে, ঠিক আছে, তাহলে আমরা সেটা বলবো একটা উইলসন ডিজিজের পেশেন্ট। একটা ইয়ং পেশেন্ট লিভার ডিজিজ আছে, সাথে যদি অ্যাবনর্মাল নিউরোসাইকেট্রিক ফিচার নিয়ে আসে, ঠিক আছে, অ্যাবনর্মাল মুভমেন্ট, অ্যাবনর্মাল নিউরোলজিক্যাল, অ্যাবনর্মাল বিহেভিয়ার, ঠিক আছে, রেস্টিং ট্রেমর, রিজিডিটি, ব্রেডিকানেশিয়া, এগুলো যদি থাকে, পার্কিনসন্স লাইক ফিচার, পার্কিনসন্স সাধারণত এল্ডারলি বয়সে হয়, যদি কম বয়সে কোনো পেশেন্ট এই ফিচারগুলো নিয়ে আসে তখন সেটা আমরা উইলসন ডিজিজ সাসপেক্ট করবো। ঠিক আছে? উইলসন ডিজিজ ক্লিনিক্যালি সবচেয়ে ভালো হচ্ছে কে ফ্রি। কে ফ্রি হচ্ছে পেরিকর্নিয়াল রিজনে কর্নিয়াল ডিপোজিট হয় ডিসমেন্ট মেমব্রেনে, তখন একটা গ্রিনিশ ব্রাউন ডিসক্লোজার পাওয়া যায়, এটা দেখতে একটা সিস্টেম দরকার হয়, কালচার দেখা যায়। তাহলে চোখের সামনে যেরকম গ্রিনিশ ব্রাউন ডিসক্লোজার পাওয়া যায়, মোস্ট স্পেসিফিক টু ক্রস মানে উইলসন ডিজিজ হয়, উইলসন ডিজিজ। তো কেমিক্যাল হয় সিঙ্গেল ব্রেস্ট ক্লিনিক্যাল টু ডায়াগনোস উইলসন ডিজিজ। এবার ডায়াগনোস কনফার্ম করব আমরা সেল প্লাজমিন করব, ইউরিনারি কপার দেখব। ঠিক আছে? ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট দরকার নেই।
তাহলে উইলসন ডিজিজ আমরা বুঝছি এটা অ্যাটলিস্ট 70 হয় বইতে কমা বেড়ে যায় সেল কমে যায় কমে বেড়ে যায় তাহলে ক্লিনিক্যাল হচ্ছে বাস্কেট যাদের নিয়ে সেল কিডনি আইভাই সুতরাং কমা ডিপোজিট হয় সেগুলো প্রবলেম তৈরি করে ঠিক আছে এবং ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য সেল প্রবলেম এবং ইউরিক কমা আর হেমোক্রোমাটোসিস এটা জেনেটিক্যাল ডিজিজ নট নলেজ বলছে নট সবাই ডিজিজ নলেজ এখানে এসএফ ইনফরমেশন হয় এটা হচ্ছে ক্রোমোজোম নম্বর 6 এর ক্রোমোজোম নম্বর 6 এর জিনটা আর হচ্ছে ক্রোমোজোম নম্বর 30 ঠিক আছে ক্রোমোজোম নম্বর 30 এই ইনফরমেশনের কারণে বডিতে আয়রন বেড়ে ঠিক আছে আয়রন বেড়ে ঠিক আছে আয়রন বেড়ে কারণ হচ্ছে এই যে কাজ হচ্ছে আয়রন দূষণ করা ঠিক আছে আয়রন দূষণ যখন এসএফ ইনফরমেশন হয় তখন এক্সেসিভ আয়রন দূষণ হয় তাহলে বডিতে আয়রন পরিমাণ অনেক বেড়ে যায় এই আয়রন বডি এসব জায়গায় গিয়ে লিভার স্কিন প্যানক্রিয়াস হার্ট জয়েন্ট পিটুইটারি এসব জায়গায় গিয়ে কি হয় আয়রন ডিপোজিট হয় এসব জায়গায় ডিপোজিট লিভারে তারপরে কিছু করে সিসিস হতে পারে স্কিন ফিবরেশন হতে পারে প্যানক্রিয়াস ডিপোজিট ডায়াবেটিস হতে পারে হার্ট হতে পারে জয়েন্ট পেইন এক্সপিরিয়েন্সে হাইপোগনাডিজম হাইপোগনাডিজম লস অফ লিবিডো ইম্পর্টেন্স সিকুলার প্রোটিন সব হতে পারে তাহলে কোনো লিভার ডিজিজ পেশেন্ট কোন লিভার ডিজিজ পেশেন্ট যদি ডায়াবেটিস থাকে লস অফ লিবিডো থাকে জয়েন্ট পেইন থাকে কার্ডিয়াক প্রবলেম থাকে এগুলো কম্বিনেশন স্কিন ইনফেকশন থাকে এগুলো কম্বিনেশন যদি কোনো পেশেন্ট থাকে তখন আমরা বলবো হেমোক্রোমাটোসিস এটা কনফার্ম করার জন্য টেস্ট হচ্ছে জেনেটিক্যাল টেস্টিং আমরা জেনেটিক্যাল টেস্টিং করে আমরা এই সারাউন্ড রেটিং প্রসপেক্ট সিচুয়েশন এগুলো করে আমরা কনফার্ম করে আসলে আমরা ডায়াগনোস করি হেমোক্রোমাটোসিস তাহলে এগুলো হেমোক্রোমাটোসিস এবং উইলসন ডিজিজ ঠিক আছে জেনেটিক্যাল ডিজিজ এটা খুব ইম্পর্টেন্ট এই বক্সটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পলস অফ ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস 0.45 নাম্বার বক্স রিসার্চ এই বক্স থেকে পরীক্ষার কোশ্চেন আসে ঠিক আছে পরীক্ষার কোশ্চেন আসে যেমন কি কোশ্চেন আসতে পারে যেমন কোন ড্রাগ কোলেস্টেসিস করে কোন ড্রাগ কোলেস্টেসিস হেপাটাইটিস করে কোন ড্রাগ নেক্সট লাইসিস করে কোন ড্রাগ লিভার ফাইব্রোসিস করে এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে ঠিক আছে মোস্ট কোশ্চেন এর বুঝতে জাস্ট মুখস্থ একটা জিনিস আমি বলি যে কোলেস্টেসিস করে দুটো কোলোমাজিন স্ট্রোজেন আর কোলেস্টেসিস হেপাটাইটিস করে অ্যানাসাইড এবং সিক্লার অ্যানাসাইড তাহলে কোলেস্টেসিস মানে বাইলিসিস করে তাহলে যারা বাইলিসিস করে এই সকল ড্রাগ জন্ডিস করে আর কোলেস্টেসিস হেপাটাইটিস মানে এটা বাইলিসিস করে প্লাস হেপাটাইটিস কেমিস করে তাহলে এরা কি করে জন্ডিস করে তাহলে যারা কোলেস্টেসিস করে জন্ডিস করে যারা কোলেস্টেসিস হেপাটাইটিস করে জন্ডিস করে তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করে what are the drugs that causes cholestatic jaundice what are the drugs that causes cholestatic jaundice তাহলে এই পাঁচটা হবে অ্যানসার ঠিক আছে তাহলে cholestatic jaundice তাহলে cholestatic jaundice হলে এই পাঁচটা প্রোডাক্ট ক্লোরোফোজিন স্ট্রোজেন অ্যানাসাইড কোয়ানোজিক্লার অ্যানাসাইড এই পাঁচটা ড্রাগ কি করে cholestatic jaundice করে ওকে এটা ভাগে পড়ে নেবেন এখান থেকে লিভার অ্যাবসেস এর কিছু রিস্ক ফ্যাক্টর আছে মানে লিভার অ্যাবসেস যদি হয় কিছু রিস্ক ফ্যাক্টর আছে এই রিস্ক ফ্যাক্টরগুলো পড়ে নেবেন সিঙ্গেল স্টার দিয়ে ঠিক আছে এটা লিভার অ্যাবসেস কি সিম্পল চেক করবি লিভার অ্যাবসেস দুটো আছে পাইজেনিক একটা হচ্ছে হ্যামিক এখানে আসলে পাইজেনিক লিভার অ্যাবসেস রিস্ক ফ্যাক্টর আছে হ্যামিক মানে হ্যামিক স্লাইডিং হতে পারে তাহলে পাইজেনিক এবং হ্যামিক লিভার অ্যাবসেস ডিফারেন্সিয়েট করতে হবে সিম্পটম দুটো একই রকম হবে অ্যাবডোমিনাল পেইন ফিভার উইথ হাই ফিভার সিলস অর রাইগার ঠিক আছে হাই ফিভার সিলস অর রাইগার অ্যাবডোমিনাল পেইন টেন্ডার হাইপারমেগালি থাকবে ঠিক আছে টেন্ডার হাইপারমেগালি থাকবে এবং এবং আমরা যদি একটা কি বলে এটা যদি আলোচনা করি পাইজেনিক লিভার অ্যাবসেস ইউজুয়ালি রাইট লোব হবে এবং বড় অ্যাবসেস হবে আর হ্যামিক লিভার অ্যাবসেস গুলো যদি বোথ লোব হয় এবং মাল্টিপল হয় স্মলার হয় ঠিক আছে সিঙ্গেল বড় হবে আর মাল্টিপল স্মলার হবে এখানে বোথ লোব ইনভলভ করবে তখন কোনো কিভাবে একটা নিয়ম দিব আর সুন্দর একটা রিলেস পেশ করব রিলেস পেশ করলে যদি বুঝতে আসছে তাহলে ডায়াগনোস করা হবে এটা ল্যাপসেস যদি অ্যানকোভি সস লাইক আসে অ্যানকোভি সস লাইক তখন হচ্ছে লিভার অ্যাবসেস আর যদি সাদা কালার বুঝে মতো আসে তাহলে পাইজেনিক লিভার অ্যাবসেস ঠিক আছে ট্রিটমেন্ট জাস্ট বড় সোলার রিলেস করা সোলার অ্যান্টিবায়োটিক 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 ইমপ্রুভ করে দেবে তাহলে আমাদের লিভার অ্যাবসেস তাহলে লিভার থেকে সবথেকে ইম্পর্টেন্ট হেপাটাইটিস সবথেকে ইম্পর্টেন্ট হেপাটাইটিস এন্ড সিরোসিস এটা লিভার ফিজিওলজি ইনভেস্টিগেশন এবং লিভার অ্যানাটমি এগুলোতে আমরা কার্ডিও ফিজিওলজি চ্যাপ্টারে পড়ছি ঠিক আছে নাও হচ্ছে সাইকিয়াট্রি এবং টক্সিকোলজি এটা চ্যাপ্টার দিয়ে বসে খুবই কম আসে ঠিক আছে খুবই কম আসে 2 থেকে 3টা তারপর 4টা 5টা আসতে পারে ঠিক আছে এর থেকে বেশি কোশ্চেন এখানে আসে না ঠিক আছে তো আমরা যদি একটু সিস্টেমেটিক্যালি এই কোশ্চেনগুলো ভালোভাবে আমরা উত্তর আসতে পারবো খুব সিলেক্টেড জায়গায় কোশ্চেন হয় খুব বেশি কঠিন কোশ্চেন বা খুব বেশি ডেপথে কোশ্চেন করার সুযোগ নেই বা করার সুযোগ নেই আমরা কোশ্চেন করতে সেটা কোশ্চেন বলা আমরা দাঁড়িয়ে যাবে সাইকিয়াট্রি টক্সিকোলজি সেটা দাঁড়িয়ে তো এখান থেকে আমরা দেখি কি কোশ্চেন আসবে আমরা একটু আমাদেরকে হাইলাইট দিব যে কি কোশ্চেন আসতে পারে আমি এখানে আসলে বড় পাবো না বা এখানে আসলে বড় পাবো কিছু নাই জাস্ট একটু হেডলাইন ক্লাসিফিকেশন সাইকিয়াট্রি ডিসঅর্ডার এখানে ক্লাসিফিকেশন দেওয়া আছে এর মধ্যে কোশ্চেন আসে যে কোনটি অ্যানজাইটি ডিসঅর্ডার বা যে কোনগুলো অ্যানজাইটি ডিসঅর্ডার এই কোশ্চেন আসে যেমন যারা আছে ফোবিক প্যানিক ওসিডি এগুলো অ্যানজাইটি ডিসঅর্ডার ঠিক আছে এগুলো অ্যানজাইটি ডিসঅর্ডার এখান থেকে কোশ্চেন আসে যেমন দেখেন না এই ডিসঅর্ডার কোনগুলো এই কোশ্চেন অনেক পারছে নিচে কোনগুলো ডিসঅর্ডার খুব ইজি কোশ্চেন অ্যানসার অপশন বিভিন্ন আছে কোনগুলো সুপার ফর্ম ডিসঅর্ডার এই কোশ্চেন আসে ঠিক আছে কোনগুলো সুপার ফর্ম ডিসঅর্ডার ঠিক আছে কোনগুলো সুপার ফর্ম ডিসঅর্ডার কোনগুলো ডিসঅর্ডার কোনগুলো অ্যানজাইটি ডিসঅর্ডার এই কোশ্চেন আসে সিম্পটমস অফ অ্যানজাইটি ডিসঅর্ডার তাহলে কোশ্চেন অ্যানজাইটি ডিসঅর্ডার কি কি সিম্পটমস থাকে তাহলে সব ঠিক আছে অ্যানজাইটি ডিসঅর্ডার মানে সবকিছু পারবে দেখবেন সবকিছু এখানে বেশি বেশি অ্যানজাইটি কি সবকিছু কোনদিন বেশি বেশি হয় না এবং এখানে বেশি বেশি পাবে সবকিছু আর নিচে কোনগুলো ডিপ্রেসিভ ডিসঅর্ডার সিম্পটম মানে সবই কমে ডিপ্রেশন সব কমে অ্যানজাইটি সব পারে ঠিক আছে ডিপ্রেশন কি মনটা কাটাবে সবকিছু কমে যাবে এইভাবে ডিপ্রেশন সব কমে অ্যানজাইটি সব পারে এই কোশ্চেন পরীক্ষায় বিগত সময় আসছে ডিপ্রেশন সিম্পটমস কি অ্যানজাইটি সিম্পটমস অ্যানজাইটি সিম্পটমস ডিপ্রেশন সিম্পটমস এরকম কোশ্চেন পরীক্ষা আসছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাগস ইজ অ্যান্টিসাইকোটিক বা সাইকোট্রপিক ড্রাগগুলো আমরা সাইকোটিক কি ড্রাগগুলো ইউজ করি সাইকোটিক ড্রাগগুলো বেশি না অ্যান্টিসাইকোটিক ড্রাগস 100% বলে চলে গেছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ এই ড্রাগগুলো পরীক্ষায় কোশ্চেন আসে ঠিক আছে এগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মোনেস্টারাইজিং ড্রাগস ড্রাগস না যে কোনগুলো মোনেস্টারাইজিং ড্রাগ লিথিয়াম ভ্যালপাইড আমরা কিন্তু মোনেস্টারাইজিং ড্রাগস ওকে ইউজ করা হয় এই বাইফ্লুইড ডিসঅর্ডার ঠিক আছে বাইফ্লুইড ডিসঅর্ডার লিথিয়াম ভ্যালপাইড লেমোট্রিজিন এগুলো ইউজ করা হয় তাহলে মোনেস্টারাইজিং ড্রাগ নাম হচ্ছে এটা এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এরপরে এগুলো অ্যান্টিসাইকোটিক অ্যান্টিডিপ্রেসেন্ট এগুলো আলাদা আলাদা করতে হবে ঠিক আছে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলো ক্লাসিফিকেশন অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো নাম কি সাইড ইফেক্ট কিছু সাইড ইফেক্ট অ্যান্টিসাইকোটিক ড্রাগ সাইড ইফেক্ট খুব ইম্পর্টেন্ট আমরা চিন্তা করি সিজোফ্রেনিয়া মানে হচ্ছে একটা মানে সাইকিয়াট্রি সবচেয়ে খারাপ লাগে সিজোফ্রেনিয়া মানে একদম যেটা পাগল হয়ে যায় সেটা বলে ঠিক আছে সাইকিয়াট্রি ভিতরে ক্যারেক্টার ডিলুশন হ্যালুসিনেশন এবং ল্যাক অফ ইনসাইট এটা আসলে নিজস্ব কিছু থাকে না ল্যাক অফ ইনসাইট মানে নিজস্বতা ব্যক্তিত্ব এবার স্যার ফলো থেকে ব্যক্তিত্ব থাকে না ঠিক আছে সিজোফ্রেনিয়া হচ্ছে নিজস্ব কিছু থাকে না এখানে পজিটিভ সিম্পটম আছে কিন্তু পাঁচটা সিম্পটম আছে নেগেটিভ সিম্পটম আছে তাহলে পাঁচটা সিম্পটম পজিটিভ সিম্পটম আছে কি এবিসি ওরিজিনাল কনস্ট্রাকশন ইনসারশন কন্ট্রোল ফ্রি অ্যান্ড পারসেপশন এবিসি দিয়ে মনে রাখে আর নেগেটিভ সিম্পটম কি আসে নেগেটিভ সিম্পটম মানে কিছু জিনিস থাকবে না যেমন ফ্ল্যাট এফেক্ট একদম পার্টি মানে একদম বাকেট হয়ে যাবে লস অফ ড্রাইভ সোশ্যাল আইসোলেশন কম কথা বলবে এগুলো হচ্ছে নেগেটিভ কিছু আমি বেশি থাকবে এগুলো পজিটিভ পাঁচটা সিম্পটম যেমন হ্যালুসিনেশন প্রোডাকশন ইনসারশন কন্ট্রোল ফ্রি ইলুশন পারসেপশন হচ্ছে পজিটিভ সিম্পটম আর কিছু আছে নেগেটিভ সিম্পটম যেটা কম থাকবে যেমন ব্ল্যাক অ্যান্ড লস অফ ড্রাইভ সোশ্যাল আইসোলেশন প্রোভাইডিং স্পেস এটা হচ্ছে কম থাকবে তো সিস্টেম এর কোশ্চেন আসবে ঠিক আছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ সাইড ইফেক্ট ফাইভ স্টার ঠিক আছে ফাইভ স্টার টপিকস অ্যান্টিসাইকোটিক ড্রাগ সাইড ইফেক্ট অ্যান্টিসাইকোটিক ড্রাগ সাইড ইফেক্ট খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে হচ্ছে ডোপামিন ব্লকের জন্য সাইড ইফেক্ট হয় কোলাজেন ব্লকের জন্য সাইড ইফেক্ট হয় হাইপারসেনসিটিভিটির জন্য সাইড ইফেক্ট হয় ঠিক আছে ওয়েট গেইন হয় ঠিক আছে এগুলো হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ সাইড ইফেক্ট এই কজ মানে সাইড ইফেক্ট খুব ইম্পর্টেন্ট অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগের নাম ঠিক আছে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগের নাম যেমন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এসআরআই মাউন্ট ইনহিবিটর ঠিক আছে নরএড্রেনার্জিক রিঅ্যাক্টিভ ইনহিবিটর ঠিক আছে এগুলো নামগুলো আসতে পারে বাট নিচে কোনগুলো অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস
আসলে আমরা কম, কিন্তু এটা সাইড ইফেক্টগুলো কিন্তু আমি আসছি সেটা জায়গায়। আচ্ছা, এই বক্সটা রিস্পেক্ট অফ সুইসাইড, এটা আপনাদের শিখে নাই কিন্তু ডিভিশন আছে 31.14 নাম্বার বক্স। সুইসাইডের রিস্পেক্ট কি, ঠিক আছে? সাইকেল যদি থাকে একা যদি থাকে মেল সেক্স, ফিমেলের সুইসাইড রিস্ক কম, মেলের রিস্ক বেশি। একা যদি থাকে আনএমপ্লয়েড, চাকরি হারিয়ে ফেলছে, রিসেন্ট কোনো ডিভোর্স হয়েছে, হয়েছে, ক্রনিক ইলনেস, অ্যালকোহল ইউজ, সুইসাইড নোট লিখে ফেলছে, এদের ক্ষেত্রে হচ্ছে সুইসাইড রিস্ক অনেক বেশি, কিন্তু সুইসাইড রিস্ক অনেক বেশি। আচ্ছা, অ্যালকোহল ডিপেন্ডেন্স, অ্যালকোহল ইনটক্সিকেশন, অ্যালকোহল উইথড্রল, ঠিক আছে, লং টার্ম কনসিকুয়েন্স, এগুলো নিয়ে আমি একটু বলি। এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটু যখন অনেক বোতল অ্যালকোহল খেয়ে ফেলবে একসাথে, ঠিক আছে, বেশি খেয়ে ফেলছে একদিনে, তখন তার কি কনসিকুয়েন্স হতে পারে? এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই পয়েন্টগুলো: হাইপোগ্লাইসেমিয়া, ইনটক্সিকোসিস, এসকেলেশন অফ দ্য ভমিট, রেসপিরেটরি ডিপ্রেশন, এগুলো হতে পারে। ঠিক আছে, একুট অ্যালকোহল ইনটক্সিকেশনের ফিচার কি এটা আসতে পারে? একুট অ্যালকোহল ইনটক্সিকেশনের ফিচার কি? যদি অনেক বেশি অ্যালকোহল খেয়ে ফেলে তার বিহেভিয়ার তো হবেই, সাথে কি মেটাবলিক হতে পারে, যেমন হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, ইনটক্সিকোসিস হতে পারে, রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে, ঠিক আছে, এবং বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা আমরা জানি। অ্যালকোহল কেউ দুদিন ধরে কাজ করবে, হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, উইথড্রল করে ফেলছে, তখন কি করবে? তখন তার মনে রাখবে সবই পারবে, সে অনেক বেশি অ্যাগ্রেসিভ হবে, অনেক বেশি টেকারি হবে, অনেক বেশি হবে, ফিফিল হয়ে যাবে, ঠিক আছে, হ্যালুসিনেশন হবে, এজিটেশন হবে, সিজার হবে, কনভালশন হবে, এগুলো সবই হবে, ডিলুশন সবই হবে। মানে তার মনে রাখবেন তার সবকিছু বেড়ে যাবে, তো যে তার সবকিছু এখানে বৃদ্ধি পাবে। মানে সে অ্যাগ্রেসিভ হচ্ছে, সব নেগেটিভ হচ্ছে, সব তার পেট্রামন হচ্ছে, সিজার হচ্ছে, ঠিক আছে, হ্যালুসিনেশন সবই হচ্ছে। মানে যে ডিলিং ধরে অ্যালকোহলিক হঠাৎ করে যখন তার নিকোটিন উইথড্র করবে তখন তার এই সিম্পটমগুলো প্রকাশ পাবে। আর লং টার্ম কনসিকুয়েন্স, এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডিলিং যদি অ্যালকোহল হয় এমন কোনো সিস্টেম নাই যেটা ক্ষতি হতে পারে, যার কারণে আসলে হার্ম করছে সৃষ্টি করতে, ঠিক আছে, এমন কোনো সিস্টেম নাই তাকে ক্ষতি হতে পারে। আর সাইকিয়াট্রিক এবং নিউরোলজিক্যাল কিছু ক্ষতি হয়, এটা হচ্ছে ওয়ার্নিং সাইকোলজি আর হচ্ছে করসাকফ সিনড্রোম। এই দুটো জিনিস এখানে করবেন, ওয়ার্নিং সাইকোলজি কি, করসাকফ সাইকোসিস কি, করসাকফ সিনড্রোম কি। তাহলে তিনটা জিনিস থাকলে ওয়ার্নিং সাইকোলজি বলি আমরা, একটা নিস্টিগমাস, অপথ্যালমোপ্লেজিয়া, অ্যাটাক্সিয়া। মানে নিস্টিগমাস, অপথ্যালমোপ্লেজিয়া জিনিস, অ্যাটাক্সিয়া হচ্ছে লিলিয়াম। তাহলে নিস্টিগমাস বা অপথ্যালমোপ্লেজিয়া, অ্যাটাক্সিয়া এবং লিলিয়াম এই তিনটা কম্বিনেশনকে বলা হয় ওয়ার্নিং সাইকোলজি। আর করসাকফ সিনড্রোম কি, ওগুলোর সাথে তার মেমরি ডিফিসিট থাকবে, ঠিক আছে, ওগুলোর সাথে মেমরি ডিফিসিট থাকবে, যদি এটা থাকে তাহলে সেটা বলি আমরা করসাকফ সিনড্রোম। এগুলো থেকে প্রশ্ন আসবে, কোনটি ওয়ার্নিং সাইকোলজি ফিচার, কোনটি করসাকফ সিনড্রোমের ফিচার, এটা আমরা শিখে নাই। এটাও আমরা ডিসপ্লে করি, আপনারা ডিসক্রিপশনে দিবেন 31.3 নাম্বার বক্স, কমন প্রেজেন্টেশন অফ কনভার্সন ডিসঅর্ডার। এই যে আমরা যেটা এসসিআর বলি, পরীক্ষার আগে সময় শ্বাসকষ্ট হয়, একবার প্যারালাইসিস হচ্ছে, ঠিক আছে, অ্যাবনর্মাল কিছু মানে তার মাথার মধ্যে যাতে মনে হচ্ছে পাজিং করতেছে, এগুলো হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার। যেমন গেট ডিস্টারবেন্স, হার্ট পারছে, লস অফ ফাংশন, মানে হার্ট পারছে না, নন ইলেকট্রিক সিজার, মানে সিজার হবে কিন্তু ইলেকট্রিক না, নন ইলেকট্রিক সিজার, সেন্সরি লস, বাইনারি চোখে চোখে অন্ধ হয়ে যেতে পারে, এটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার, এরকম আসতে পারে, ঠিক আছে। তো এটা কনভার্সন ডিসঅর্ডার কিভাবে প্রেজেন্ট করতে পারে, এই সাইডে হবে কি প্রেজেন্ট করতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। এর নার্ভাস বুলিমিনাল নার্ভাস, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে দিয়ে বলবেন এর নার্ভাস বুলিমিনাল নার্ভাস, ঠিক আছে, এই ডিসঅর্ডারগুলো প্রেজেন্ট করতে পারে। তাহলে এর নার্ভাস মনে রাখবেন, মানে সে চিকন হয়ে যাচ্ছে কিন্তু সে মনে করতে পারে, সেই জন্য খাবে কম, ওয়েট লস করবে, ঠিক আছে, এবং পেটগুলো এমন হাই, ঠিক আছে, ওয়েট লস অ্যাটলিস্ট 50%, এবং হাই ক্যালোরি ফুড, সে তার বডি ডিস্টরশন হয়ে গেছে কিন্তু তারপরে সে মনে করছে গ্রসলি ওভারওয়েট, পেশেন্টে মরে যাবে। আর মিলিনার হচ্ছে সে কিন্তু খাবে আবার কি বমি করে ফেলে, ঠিক আছে, ইনক্রিজ বডি করবে এবং তাদের ওয়েট ঠিক থাকবে, ঠিক আছে, সেলফ ইনক্রিজ বডি করে এবং ওয়েট ঠিক থাকে, কারণ সে খাচ্ছে ঠিকই কিন্তু আবার কি পার্টিশন করে দিচ্ছে, মানে হাত দিয়ে বমি করে, ঠিক আছে, এখানে কোর্স অফ ভিজিটিং ল্যাক অফ সেলফ ওয়েটিং, সেলফ ইনক্রিজ বডি থাকে। এই সেলফ ইনক্রিজ বডি করতে তাদের একটা সাইন পাওয়া যায়, যেটা বলা হয় রাসেল সাইন। নাকেল সেন্স থেকে একটা রাসেল সাইন পাওয়া যায়, ওগুলোকে সার্চ দিলে পাবেন রাসেল সাইন, এটা ক্লাস ফর্মেশন হয় হাতের মধ্যে, আঙ্গুল দিতে ক্লাস ফর্মেশন হয়, ঠিক আছে। তাহলে হলো এনশন অবস্থা, বুলিমিনার অবস্থা, মানে এনশন অবস্থা হচ্ছে চিকন হয়ে যাচ্ছে, বেশি মনে করতে সে খাবে কম, ওয়েট কমাবে, পেশেন্ট মেমরি হয়। আর বুলিমিনার অবস্থা হচ্ছে সেই জন্য খাবে, কন্ট্রোল করবে, সেলফ ইনক্রিজ বডি করবে এবং তাদের ওয়েটটা ঠিক সময় মতো মেইনটেইন হবে, এবং যখন খাবে তখন সেলফ কন্ট্রোল থাকে না। এটা আমরা শিখে নাই, একটু ইম্পর্টেন্ট বক্স, মেডিকেল কনসিকুয়েন্স অফ ইটিং ডিসঅর্ডার। বিভিন্ন যদি এনশন অবস্থা, বুলিমিনার অবস্থা থাকে, তার এই কনসিকুয়েন্সগুলো হতে পারে, কার্ডিয়াক কনসিকুয়েন্স হতে পারে, হার্মোনাল হতে পারে, এন্ডোক্রাইন হতে পারে, মেটাবলিক হতে পারে। এটা বিগত প্রশ্ন আসে না কিন্তু কখনো হয়, এটা কোশ্চেন দিতে পারে, ঠিক আছে, যেটা সুন্দর একটা বক্স আছে, মেডিকেল কনসিকুয়েন্স অফ ইটিং ডিসঅর্ডার, এই বক্সটা একটু দেখে যাবেন। পয়জনিং, ঠিক আছে, পয়জনিং খুব ছোট চ্যাপ্টার, আমরা কয়েকটা টপিক পড়ে শেষ করে দেব। এটা হচ্ছে এই ছবিটা, ঠিক আছে, পয়জনিং নিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে, সবার প্রথমে এই কোশ্চেন আসবে এই ছবিটা দেখে, ঠিক আছে, একটা কোশ্চেন আসে এই কোশ্চেন আসবে, বিশেষ করে এটা পিপি সাইজ। আমরা কোনো পয়জনিং যখন আসবে তখন আমরা তার পিপি দেখব, পিপি যদি ছোট হয় মাইসিস হয় তাহলে কিছু পয়জনিং, আর পিপি যদি ডায়াবেটিক হয় তাহলে কিছু পয়জনিং। তাহলে পিপি ছোট হয় মাইসিস হয় কিসে, অপিওয়েড, প্রোনিডিন, ওপিসি, এটা আমরা এটা দিয়ে রাখতে পারি, ওপিসি দিয়ে, অপিওয়েড, ওপি দিয়ে অপিওয়েড আর হচ্ছে ওপিসি, আর সিতে প্রোনিডিন। আর মাইগ্রেসিস হয় কিসে আমরা টিসি দিয়ে রাখতে পারি, টিসি তে টিসি আছে সাথে ওপাইড, এটা হচ্ছে অ্যামফেটামাইন, ঠিক আছে। তাহলে পিপি মানে কোন পয়জনিং মাইসিস হয়, কোন পয়জনিং মাইগ্রেসিস হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া বাকিগুলো এখান থেকে পড়বেন, কোন পয়জনিং হাইপারটেনশন হয়, কোন পয়জনিং এ এক্সট্রাপিয়াবল সিম্পটমস হয়, কোন পয়জনিং সেলুলার সাইন পাওয়া যায়, সবগুলো একটু দেখবেন, বাট এগুলো বেশি গুরুত্ব দিবেন, কোন পয়জনিং অ্যাবডোমাইলিস হয়, ঠিক আছে, অ্যাবডোমাইলিস হয়, এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন, বাকি সবগুলো একটু রিডিং করবেন, সবগুলো একটু রিডিং করবেন। এই কোশ্চেন আমাদের রেসিডেন্সি সাসপেক্ট সেটা আসছে আগে, কজেস অফ এসিডোসিস ইন দ্য পয়জনিং পেশেন্ট উইথ নরমাল ল্যাক্টেট আসছে, তাহলে হাই ল্যাক্টেট আসতে পারে, নরমাল ল্যাক্টেট আসতে পারে। তাহলে এই বক্সটা, এই বক্স আসলে বারবার আপনাদের বলছি, বক্স অনেক হয়ে যাচ্ছে আপনাদের জন্য, বক্স মানে যেটা বলতে আপনি বক্স মুখস্থ করবেন না, বক্স বারবার দেখবেন, যত দেখবেন তত বেশি মনে রাখবেন। তাহলে হাই ল্যাক্টেট হয় হচ্ছে দেখেন মেটফরমিন, আয়রন, সাইনাইড, ভেলফ্রয়েড, সোলার মনোক্সাইড এবং শর্ট পেশেন্ট, ঠিক আছে। তো এসিডোসিস উইথ হাই ল্যাক্টেট, এসিডোসিস উইথ নরমাল ল্যাক্টেট, এর মধ্যে টক্সিক কোনগুলো, মেটফরমিন, মেটফরমিন আপনারা ল্যাক্টেট সিস করেন, এটা আয়রন, এটা আয়রন ভালো হয়, মানে বেশি আয়রন, আয়রন কে মানে সিস করতে যায় তাহলে এসিডোসিস হয়, সাইনাইড, ভেলফ্রয়েড, টর্মোসাইড এর মধ্যে এসিডোসিস হতে পারে। আর নরমাল ল্যাক্টেট এর মধ্যে সেলিসাইলেট, মিথানল, ইথিলিন গ্লাইকল, প্যারাফ্যালডিহাইড, এগুলো পয়জনিং এসিডোসিস হতে পারে। অ্যানানগ্যাস এবং অসমারগ্যাস, অ্যানানগ্যাস এবং অসমারগ্যাস এসিডোসিস মানে যখন পয়জনিং পেশেন্ট অ্যানানগ্যাস অসমারগ্যাস মাপা হয়, লাইসিতে মাপে বা আমরা এমনিতে মাপতে পারেন। তো অ্যানানগ্যাস হচ্ছে অ্যানান এবং অ্যানান ডিফারেন্স, এই ডিফারেন্সের নরমাল হচ্ছে 12 থেকে 16, আর অসমারগ্যাস হচ্ছে মেশিনে যে অসমারগ্যাস ব্যবহার করছি সেটা এবং আমরা যেটা অসমারগ্যাস ব্যবহার করছি তার ডিফারেন্স, এই ডিফারেন্স যদি লেস দেন 10 হয়। তাহলে নরমাল লেভেল বেশি কোনটা, অ্যানানগ্যাস, নরমাল লেভেল বেশি হচ্ছে কি অ্যানানগ্যাস 12 থেকে 16, আর নরমাল লেভেল কম হচ্ছে অসমারগ্যাস, যার কারণে এখানে কস কম। এবং এটা ইথানল, ইথিলিন গ্লাইকল, মিথানল, এটা হচ্ছে কমন। যেটা নরমাল লেভেল বেশি আমি রাখতাম, যেটা নরমাল লেভেল বেশি সেটা একটা এক্সট্রা আছে, একটা আয়রন, একটা সাইনাইড, এটা হচ্ছে কমন। অ্যানানগ্যাস বেশি, অসমারগ্যাস বেশি, যেটা কমন, মিথানল, ইথিলিন গ্লাইকল, সাথে দুটো যোগ হলো একটা আয়রন সাইনাইড, এটা কোনটাতে অ্যানানগ্যাস, ঠিক আছে। তাহলে কোন পয়জনিং হাই অ্যানানগ্যাস হয় ওই ক্ষেত্রে পাবেন, আয়রন সাইনাইড করে দিবেন ইথিলিন গ্লাইকলের সাথে। আর কোন পয়জনিং হাই অসমারগ্যাস হয় সেটা কি মিথানল, ইথিলিন গ্লাইকল। মিথিওগ্লোবিনেমিয়া, এটা আমাদের নাই, মিথিওগ্লোবিনেমিয়া থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে মিথিওগ্লোবিনেমিয়া কজ। মিথিওগ্লোবিন মানে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, ঠিক আছে, অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, ঠিক আছে। এই যে নরমাল হিমোগ্লোবিন আমাদের Fe2+ থাকে, মিথিওগ্লোবিন থাকে Fe3+। তো Fe3+ থাকে অক্সিজেন মধ্যে করতে পারে না, তার যে ফাংশন সেটা করতে পারে না।
এটা কিছু কজ আছে, কিছু টক্সিক কজ আছে, কিছু নন টক্সিক কজ আছে। একটু রেডি করে দিবেন, যদি কোয়েশ্চেন হতে পারে। আচ্ছা, এখান থেকে কোয়েশ্চন ইম্পর্টেন্ট হচ্ছে কোন পয়জনিং এ হেমোডায়ালিসিস করা লাগে, ঠিক আছে? কোন পয়জনিং এ হেমোডায়ালিসিস করা লাগে এটা এখান থেকে মুছতে পারবে, ঠিক আছে? কোন পয়জনিং এ হেমোডায়ালিসিস করা লাগে। খুব ইম্পর্টেন্ট বক্স, 5 স্টার বক্স, অ্যান্টিডোট। পয়জনিং থেকে কোয়েশ্চন আসলে অ্যান্টিডোট থেকে কোয়েশ্চন সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? অফিস পয়জনিং অ্যান্টিডোট কি, আমাদের রেগুলার ক্লাস করা যদি ক্লাস যেমন ইথানল পয়জনিং অ্যান্টিডোট কি, অপিড অ্যান্টিডোট কি, আর্সেনিক অ্যান্টিডোট কি, ঠিক আছে? ঠিক একইভাবে প্যাসিভ অ্যান্টিডোট কি, এরকম প্রত্যেকটা অ্যান্টিডোট এখানে এই লিস্টে দেওয়া আছে। 20 থেকে নেওয়া, 20 এরকম সুন্দর করে একটা লিস্ট দেওয়া আছে। কিন্তু এখনকার যে বক্সে দেওয়া আছে এটা সুন্দর, এখানে একদম মেকানিজম সহ দেওয়া আছে, শুধু নাম না শুধু মেকানিজম সহ দেওয়া আছে। জাস্ট নাম দেওয়া আছে আগেটাতে, আর এখন থেকে একদম মেকানিজম সহ। তো মেকানিজম সহ বললে আপনার মনে থাকে বেশি, তো আমি মনে করি মেকানিজম সহ পড়াটাই বেটার আর কি। মেকানিজম সহ কোনটা কিভাবে কাজ করে তো এভাবে করতে পারেন। অফিস পয়জনিং খুব কমন, অফিস পয়জনিং আমাদের দেশে খুব কমন। এটা কিছু মাসলিক ফিসার, কিছু নিউক্লিক ফিসার। মনে রাখবেন আমরা যেগুলো জানি সেগুলো হচ্ছে মাসলিক ফিসার, আর যেগুলো জানি না সেগুলো হচ্ছে নিউক্লিক ফিসার। যেগুলো জানি কি অফিস পয়জনিং আমরা জানি প্লাসিড একটিভ হয়, প্লাসিড একটিভ আমরা সকল ধরনের সিক্রেশন বাড়ায়, সকল ধরনের সিক্রেশন বাড়ায়, সালাইভেশন করে, ল্যাক্রিমেশন করে, ইউরিনেশন করে এবং সকল ধরনের স্পিনটারগুলোকে রিল্যাক্স করে, ঠিক আছে? সিক্রেশন বাড়ায়, স্পিনটারগুলোকে রিল্যাক্স করে হচ্ছে অফিস পয়জনিং এর অ্যাক্সিডেন্ট ফিসার। এটা হচ্ছে আসলে মাসলিক ফিসার। আর এটা যখন উল্টা হয়, যেমন এক্সেসিভ প্রেসার বেড়ে যাওয়া, হাইপারটেকিকার্ডিয়া হওয়া, ফ্যাসিকুলেশন হওয়া, ক্র্যাম্পিং হওয়া, ঠিক আছে? এগুলো হচ্ছে আসলে প্যাসিফিক যেগুলো হয় আর যেগুলো হয় যেগুলো নিউক্লিক ফিসার। তাহলে মাসলিক ফিসার হচ্ছে যেগুলো আমরা জানি সকল স্পিনটার রিল্যাক্স হয়ে যাওয়া, সকল সিক্রেশন বেড়ে যাওয়া, এগুলো হচ্ছে মাসলিক ফিসার। আর নিউক্লিক ফিসার উল্টা, এখানে প্রেসার বেড়ে যাবে, হাইপারটেনশন হবে, টেকিকার্ডিয়া হবে, মাসল ক্র্যাম্পিং হবে, মাসল টেনশন হবে, এগুলো হচ্ছে নিউক্লিক ফিসার। এই মাসলিক এবং নিউক্লিক ফিসার ডিভিশনের বক্স এখানে দেখুন মাসলিক সব যেগুলো আমরা জানি, আর এগুলো হচ্ছে যেগুলো আমরা কম জানি, ঠিক আছে? এখানে উল্টাগুলো হচ্ছে এখানে মাইসিস, এখানে হচ্ছে মাইটোসিস, এখানে হয় যেমন ফ্যাসিকুলেশন প্যারালাইসিস, তারপর যেটা এখানে হচ্ছে বেরিকার্ডিয়া হ্যামরেজ, উল্টাগুলো হচ্ছে এখানে, উল্টাগুলো হচ্ছে নিউক্লিক। এটা কি অফিস পয়জনিং এর হচ্ছে অ্যাট্রোফিন, অ্যাট্রোফিন আর প্যারালিটক্সিন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, অ্যাট্রোফিন এবং প্যারালিটক্সিন। প্যারাসিটামল পয়জনিং কি অ্যানিসিটাল সিস্টেম এবং মিথিওনিন, অ্যানিসিটাল সিস্টেম এবং মিথিওনিন, ঠিক আছে? অ্যানিসিটাল সিস্টেম এবং মিথিওনিন। আচ্ছা, এটা কি স্টেশন নিয়ে রাখেন, এটা হেপাটাইটিস আছে আর কি। প্যারাসিটামল যখন পয়জনিং হয় তখন কাদের কাদের লিভার ট্রান্সপ্লান্টেশন লাগে, ঠিক আছে? যখন নন মেটাবলিক ডিজিজ হয়, পিএইচ যখন 7.25 এর কমে যায়, প্রথম মিড টাইম যখন মোর দেন 100 সেকেন্ড প্রবলেম হয়, ঠিক আছে? নরমাল থেকে যখন 100 সেকেন্ড বেড়ে যায় তখন তাদের লিভার ট্রান্সপ্লান্টেশন লাগে। কারণ যদি লিভার ফেলিওর হয় যদি গ্রেড 3 4 হয়ে যায়, ক্রিয়েটিনিন অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে? ক্রিয়েটিনিন অনেক বেশি বেড়ে যায়, ল্যাকটেট লেভেল অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে? তখন তাদের কি লাগবে, লিভার ট্রান্সপ্লান্টেশন লাগবে। এটা হচ্ছে ইন্ডিকেশন অফ লিভার ট্রান্সপ্লান্টেশন ইন কেস অফ প্যারাসিটামল পয়জনিং। তাহলে কি বললাম, মেটাবলিক ডিজিজ হলে প্রথম মিড টাইম অনেক বেশি বেড়ে গেলে, এন্ড অলরেডি গ্রেড 3 4 হয়ে গেলে, ঠিক আছে? ল্যাকটেট লেভেল বেড়ে গেলে, ঠিক আছে? ল্যাকটেট লেভেল বেড়ে গেলে, ক্রিয়েটিনিন লেভেল অনেক বেশি বেড়ে গেলে, তিনশো বেশি মানে 3.3 এর বেশি হয়ে গেলে তাদের কাছে লিভার ট্রান্সপ্লান্টেশন ইন্ডিকেটেড। এটা ডিভিশনের বক্স। ক্রনিক আর্সেনিক এটা বলছি দেওয়া আছে। ক্রনিক আর্সেনিক পয়জনিং কি? এর মধ্যে কোন ক্যান্সার হয় এগুলো ইম্পর্টেন্ট। কোন ক্যান্সার যদি ধরে যখন আর্সেনিক পয়জনিং থাকে, কোন আর্সেনিকোসিস হয় তখন তার কোন ক্যান্সার হতে পারে, লাংস, লিভার, ব্লাডার, কিডনি, ল্যারিংস, এগুলোতে ক্যান্সার হতে পারে, ঠিক আছে? তাহলে লং টার্ম আর্সেনিক পয়জনিং এ কোন ক্যান্সার হতে পারে পরীক্ষায় এই অংশটা আছে, সব ভাইগুলো রিডিং করে দেবেন, ঠিক আছে? ভাইগুলো এখানে অনেক কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনগুলো সলভ করবেন। এখানে একটা জিনিস আমরা অনেক নাই, সেটা হচ্ছে আমাদের শিখে দেওয়া আছে, সেটা হচ্ছে পয়জনিং, স্নেক বাইট, ঠিক আছে? স্নেক বাইট আপনাদের সেটা হচ্ছে 95, ঠিক আছে? 95 নাম্বার পেজে স্নেক বাইট সম্পর্কে লেখা আছে, ঠিক আছে? 95 নাম্বার পেজে দেখেন স্নেক বাইট যেখানে লেখা আছে তার ঠিক উপরে ইন্ডিকেশন অফ অ্যান্টিভেনম এটা বলে দিল। বললাম ইন্ডিকেশন অফ অ্যান্টিভেনম, আমরা স্নেক বাইটের অ্যান্টিভেনম নেই, এই অ্যান্টিভেনম ইন্ডিকেশন কি? অ্যান্টিভেনম ইন্ডিকেশন হচ্ছে লোকাল ইন্ডিকেশন আছে, কিছু জেনারেলাইজড ইন্ডিকেশন আছে। কিন্তু জেনারেল ইন্ডিকেশন হচ্ছে যেমন শকে থাকে, প্যাসেঞ্জার রেসপিরেটরি ফেলিওর থাকে, কিন্তু অ্যাক্টিভ ব্রিডিং থাকে, আনস্পেসিফিক ওই জায়গায় যেমন কার্ডিও প্যারালাইটিস থাকে, অটোমালাইসিস থাকে, মেল ফেলিওর থাকে, তো তাদের ক্ষেত্রে আমাদের অ্যান্টিভেনম লাগে। ডোজ কত টাকা অ্যান্টিভেনম মানে কখন কখন দেওয়া লাগে, ফর ইন্ডিকেশনস অফ অ্যান্টিভেনম। আর পয়জনিং থেকে আরেকটা বিষয় হচ্ছে, পয়জনিং থেকে আরেকটা বিষয় হচ্ছে আমরা কাঁধে স্টোমা পয়জন দিতে পারবো না, ঠিক আছে? যে কোনো করসিভ পয়জন, সেটা হার্পিক হোক, সেটা ক্যারোসিন হোক, সেটা নার্ভিক্যাল হোক, যে কোনো করসিভ যখন ইনজেকশন হবে তখন আমরা স্টোমা পয়জন করবো না। এটা আমাদের 95 নম্বর পেজে একদম প্রথমে লেখা থাকে, স্টোমা ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ ক্যালসিয়াম এবং করসিভ পয়জনিং। এটা হচ্ছে ইন্ডিকেশন অফ অ্যান্টিভেনম, আর হচ্ছে স্টোমা ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ করসিভ পয়জনিং। তো এই হলো মোটামুটি আমাদের এটা অনেক বড় আসলে অনেক টপিকস। আমরা চেষ্টা করছি ইন শর্ট আমাদের এই ক্লাসগুলো যখন পার্ট 1 বা এমআরসিপি যখন ক্লাস তখন এই একের সঙ্গে ক্লাসই হয় তিনটা। তো এখানে অনেক ডেপথে দেওয়ার সুযোগ আছে, অনেক ডেপথ পড়াশোনা করার সুযোগ আছে। কিন্তু আমাদের পরীক্ষার জন্য রেসিডেন্সি পরীক্ষার জন্য আপনি ইন ডেপথ করতে গেলে এই এক ডিভিশন নিয়ে আপনার এক বছর 2 বছর চলে যাবে। তো আমরা ইন ডেপথ না পড়ে এইভাবে করে যদি এবং কোয়েশ্চনগুলো সলভ করি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন এবং ওই টপিকটা যদি আমরা ডিভিশন থেকে একটু না দিই এবং কোয়েশ্চনগুলো সলভ করি, আমার মনে হয় প্রিপারেশন ইজ এনাফ। হ্যাঁ, প্রিপারেশন ইজ এনাফ টু পাস রেসিডেন্সি। কারণ রেসিডেন্সি যারা পরীক্ষা দেয় তারা সবাই ওরকমই, কারণ এখানে করতে হচ্ছে ফিজিওলজি, করতে হচ্ছে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, অনেক কিছু, ঠিক আছে? মানে কম কথা না, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি পড়ে আবার ডিভিশন এত ডিটেইলস দেওয়া আসলে খুব টাফ। তারপর আমরা এই টপিকগুলো যেটা ডিসকাস করছি এটা আপনারা বারবার করেন, বারবার কোয়েশ্চনগুলো সলভ করেন, আমার মনে হয় আপনারা খুব সহজেই আপনাদের যে জার্নি, যে কাঙ্ক্ষিত যে রেসিডেন্সি পরীক্ষা সেটা আপনারা সফলতা নিয়ে পার করতে পারবেন আর কি। তো সবার জন্য শুভকামনা এবং সবাইকে বেশি বেশি কোয়েশ্চন সলভ করার আমার থেকে। তো আমার ক্লাসে কাছে করছি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।